আমি আমার সমুদ্রকে দিলাম, বলছে আপনি এটাকে মালয়েশিয়া ইঙ্গিত করে দেশে পাঠাই দেন, টাকা তো আমার এখানে বাড়িতে তো টাকা দরকার, আপনি বাড়িতে পাঠাই দেন। তো উনি পরের দিন দেশে পাঠাই দিয়েছে টাকাটা, আর আমাকে একদিন রেস্ট করতে বললো। তারপর আমার কিন্তু তখন 1 মাসের ভিসা আছে আমার কাছে, ওই সময় আমার 1 মাসের ভিসা আছে। 1 মাস নিয়ে কোনো টেনশন নাই না, 1 মাস কোনো টেনশন নাই। কিন্তু আমার সমুদ্র বলতেছিল যেহেতু মালয়েশিয়াতে আপনি ঘোরাফেরা করার দরকার না, ধরা পড়ে সমস্যা, আপনি কাজে লেগে যান। হ্যাঁ, ঘোরাফেরা করতে আমি কিন্তু 1 মাস ঘুরতে পারতাম মালয়েশিয়াতে, আমার বৈধতা ছিল তখন 1 মাস। কিন্তু আমার সমুদ্র বলে যে না, দরকার নেই, আপনি কাজে লেগে যান, দরকার। তারপরের দিন আমি একটা স্টোর কিপার হিসেবে দিল আমাকে। কাজ কি এতই সোজা, মানে গিয়ে কাজ পাওয়া যায়? হ্যাঁ, লোক থাকলে মালয়েশিয়াতে আরো যদি অনেক লোক যায়, কাজের অ্যাভেলেবেল কাজ মালয়েশিয়াতে, এই জন্য মানুষ যায়, কাজের কোনো কমতি নাই। না, কাজের কোনো কমতি নেই। তো গেলাম, তারপরের দিন থেকে আমি কাজ শুরু করে দিলাম। আর স্টোর কিপার হিসেবে? হ্যাঁ, স্টোর কিপার হিসেবে। যেহেতু ওরা দেখলো যে বাংলাদেশিরা সাধারণত যখন দেখে যে সে ভালো করতে পারে, আমাকে দিল, আমাকে একটা ড্রেস, একটা ওকি টকি, দেন স্টোর কিপার। আমার কাজটা ছিল যত মাল, ওইটা একটা হার্ডওয়্যার কোম্পানি ছিল, জি, মাল যত বাইরে যাবে, যত আসবে, তার হিসাব রেকর্ড আমাকে রাখতে হইতো। আমার স্যালারি ধরছিল তখন 850 RM, 2012-তে। কিন্তু তখন টাকা আরএমতে কি হয়? রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। ওকে। তখন 850 টাকা কত টাকা বাংলাদেশ টাকায়? তখন 1000 রিঙ্গিতে মালয়েশিয়ার 26,000 টাকা ছিল, কারণ তখন টাকা রেটটা বেশি ছিল। এখন কিন্তু আবার কমে গেছে, এখন 1 রিঙ্গিতে মালয়েশিয়া বাংলাদেশের হয় আপনার 20 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। 800 রিঙ্গিত। আবার ওটি ছিল, আরও কিছু ফ্যাসিলিটি ছিল, আর কোম্পানির রুম দিয়েছিল ফ্রি, খাওয়াটা আমাদের। বাহ, গিয়ে একটা চমৎকার ফ্যাসিলিটি। হ্যাঁ জি, সমুদ্র থেকে কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করতে 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 একটা পর্যায়ে অলরেডি, এরপরে আমার কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, যে মালয়েশিয়ান যে কোম্পানিতে আপনি কাজ শুরু করলেন, তারা কি আপনার ভিসা টিসা এগুলো চেক করে না? না, ওটা আসলে শহর থেকে অনেক ভিতরে, তো ওইখানে আসলে ভিসাটা ওইভাবে দরকার হয় না। ওরা সব চলতে পারে, কারণ ওদের মোটামুটিভাবে পুলিশের সাথে ভালো হাত রিলেশন আছে। তার মানে ওরা নিজেরাও জানে যে এখানে অবৈধ কর্মচারীরা কাজ করছে। সেটা তার কারণ এত বৈধ লোক তো পাবে না ওই মুহূর্তে, এত বৈধ লোক তারা পাবে না, কাজে লাগাইতে একটা হয়, কাজে লাগাইছে। দেন আমি করছি, আমি যে এখানে ছিলাম ওই কোম্পানি তো আপনার বাংলাদেশি ছিল, তখন ছিল প্রায় 10-12 জন, তার মধ্যে 5-6 জন ছিল আপনার বৈধ, বাকিগুলো সব অবৈধই ছিল। কিন্তু যখন অপারেশন দিত বা কোনো অডিট আসতো, তখন তারা বৈধগুলোকে শো করতো, বাকিগুলা রেখে দিত, আলাদাভাবে পিছনে রেখে দিত, বাস। তারপর আমি ওদের সাথে করলাম, কাজ টাজ করতেছে। কাজ টাজ করার পরে দেন অলরেডি মোটামুটি 1 মাস স্যালারি পেলাম, পাঠালে মোটামুটিভাবে আমার স্টার্ট হয়ে গেলো মালয়েশিয়া জীবনে, কর্মজীবন শুরু। তারপরে চলতে হঠাৎ করে মালয়েশিয়াতে প্রচুর অপারেশন চলতেছে। কি জিনিস এটা? মানে লোক ধরাধরি যাকে বলে, অবৈধ যারা, তাদেরকে এটাকে চিরুনি অভিযান প্রতি বছরই দেয়, প্রতি বছর একবার ঈদের পরে দেয় সাধারণত, এটা সবসময় দেয়। এটাকে চিরুনি অভিযান বলে, এবং এই অভিযানে অলরেডি সব জায়গায় তো অপারেশন দিবেই, কনফার্ম। তখন আমার সমুদ্র বললো যে এখন তো পরিস্থিতি ভালো না, আপনি একটা কাজ করেন, আপাতত আপনারা কোথাও একটা গিয়ে থাকেন, কাজ করা দরকার না 1-1.5 মাস, তাও নিরাপদে থাকেন। তখন আমি সহকারে আরও আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল, আমরা একটা জায়গায় চলে গেছি, ওখানে থাকতে যে খাইতেছি, কাজ করতে পারতেছি না 1 মাস। আর ওই কোম্পানির বসও একটা সিদ্ধান্ত নিল, মালয়েশিয়ার নতুন একটা আইন করে ফেলছে যে অবৈধ লোক যদি একজন পাওয়া যায়, তাহলে ওই বসের 10,000 RM রিঙ্গিত জরিমানা হবে ওই কোম্পানির জন্য। তখন ওই বস কিছুটা ভয় পেয়ে গেলো। তখন আমার সমুদ্রকে বললো যে আমাদের পক্ষে আর অবৈধ লোক রাখা সম্ভব হচ্ছে না, প্লিজ তুমি তোমার আত্মীয় স্বজনদের একটা ব্যবস্থা করো। কয় মাস কাজ করার পরে এটা মোটামুটি 6-7 মাস কাজ, 6-7 মাস ওই কোম্পানিতে কাজ করার পরে। ওকে, তারপর দেন তখন আমার সমুদ্রের দিকে সবাই বললো যে এখন এই পরিস্থিতিতে তখন কি করা যায়। তখন আমরা আলাদা একটা গিয়ে ওইখানে টুকটাক কাজ করতে থাকলাম। দেন ওইখান থেকে আমি আবার অন্য জায়গায় চলে যাই। আমার আবার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে কথা বলে একটু দূরে চলে যাই আমি। ওইখানে চলে যাওয়ার পরে ভাই, এখানে চলে যাওয়ার পরে আরেকটা কাহিনী, ওটাকে বলবো, এটা কিন্তু ওই যে প্রেমের যে বললাম, ডেফিনেটলি আপনি বলবেন। আপনার লাইফে আমি এই কারণে শেয়ার করতে চাই, কারণ আমার এই বিষয়টা নিয়ে আমার ওয়াইফের একটু ভুল ধারণা ছিল, সেটা আমি শেয়ার করতে চাই। এবং এটা আমি মনে করি অনেক মালয়েশিয়াতে যারা বাংলাদেশিরা আছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কাজ করতে করতে তখন আমি আমার বাংলাদেশ থেকে, যেহেতু আপনি জানেন যে আমি আসলে ব্যবসা বাণিজ্য বা মার্কেটিং এর একটা মধ্যে ছিল, আমি আসলে কাজটা বেশি একটা পছন্দ করতাম না। চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা মালয়েশিয়াতে, যেহেতু আসে, আমার কাছে কিন্তু এত টাকা নেই, কি করা যায়। তখন চিন্তা করলাম যে মালয়েশিয়াতে প্রচুর অবৈধ প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলিতে যদি আমি কাঁচামাল, টমেটো, পেঁয়াজ, মাছ, এগুলি আমি সেল করতে পারি, প্রচুর লাভ। আচ্ছা, সেক্ষেত্রে আমার তো গাড়ি নেই, আমি কীভাবে সেল করবো? আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, তখন আমি একটা মালয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, ওনার সাথে কথা বললাম। অতদিনে কিন্তু আমার ভাষা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমি মালয়েশিয়াতে খুব দ্রুত ভাষাটা শিখছি। 6 মাসের মাথায় আমি মালয় বলতে পারতেছি অনর্গল।
ওনাকে বললাম যে দেখেন আমার একটা গাড়ি দরকার, আপনি দয়া করে একটা গাড়ি। এখন আমি বাংলাদেশে, কাকে বললেন এটা? ওই যে আমার যে মালয়েশিয়ান যে ফ্রেন্ড, তার নাম হচ্ছে রিপিন। আচ্ছা, ওর সঙ্গে পরিচয় হলো কিভাবে? ওই এই এলাকাতে, যে এলাকায় চলে গেছে আমি ছেড়ে, ওই ওইখানে- এলাকায় হ্যাঁ, ও কি কাজ করতো? ও অ্যাকচুয়ালি ড্রাইভার ছিল, মালয়েশিয়াতে একটা ড্রাইভার ছিল। একটা অ্যাক্সিডেন্টে তার একটা পাও পঙ্গু হয়ে গেছিল। আপনি কি কাজ করতে যাচ্ছেন ওর মাধ্যমে? ওনার মাধ্যমে আমি জাস্ট একটা গাড়ি ভাড়া নিয়ে আমি সেল করব। কি সেল করবেন? বাংলাদেশি আপনার মুড়ি, চানাচুর, তারপর বাংলাদেশি শসা। মানে এটা আপনি নিজে গাড়িতে করে সেল করবেন? হ্যাঁ, আপনি হ্যাঁ, গাড়িতে করে নাকি sell দোকানে করব। দোকানে দিবেন? না না না, গাড়িতে করে, কারণ কি ওই এলাকার আশেপাশে প্রচুর প্রজেক্ট আছে যেখানে বাঙালিরা কনস্ট্রাকশনে কাজ করে, কিন্তু ওরা তাদের- খাবে? হ্যাঁ, তাদের পাসপোর্ট নেই। মজার ব্যাপার হচ্ছে তাদের পাসপোর্টে তারা বাইরে যেতে পারে না। আমি 5 টাকা কেজিতে সিম কিনতাম, 10 টাকা কেজি বিক্রি করতাম, তারপরে তারা খুশি, বলতো ভাই আপনি আসেন, কারণ আমাদের পাসপোর্ট না, আপনি যদি বলেন প্রতি কেজি 30 টাকা, তাও আমরা নিব। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা গিয়ে সামহাও খুঁজে বের করেছেন? হ্যাঁ, কারণ আমার সেলস এবং মার্কেটিং লোকের চোখ থাকে হ্যাঁ, এসবের। হ্যাঁ, আচ্ছা, আমার আসলে টার্গেটটা এদিকে থাকে সবসময়। আমি আসলে ওই কোথায় কাজ- গেলে কিছু হ্যাঁ, একটা কি করা যায়। দেন হ্যাঁ। অলরেডি কন্ট্যাক্ট করে ওর সাথে কথা হয়েছে। এখন একটা গাড়ি ভাড়া নিতে গেলে আপনার প্রত্যেক দিন 60 রিঙ্গিত দিতে হবে একদিনের জন্য। আর ফরেনারদেরকে তো গাড়ি ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। লোকালরা ছাড়া আইসি, যাদের আইসি আছে, মালয়েশিয়ান আইসি, তাদেরকে দিবে। তখন আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ঠিক আছে তোমাকে আমি প্রতি মাসে 100 রিঙ্গিত দিব, আর তুমি তোমার আইসিটা ইউজ করে আমাকে একটা গাড়ি ভাড়া নিয়ে দাও। আচ্ছা, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি গাড়ি চালা সব কিছু শো করলাম। দেন ও কি করলো, ওর নামে একটা গাড়ি ভাড়া করে আমাকে দিল। এই গাড়ি ভাড়ার মধ্যে আবার একটা ব্যাপার আছে, যদি একদিনের জন্য নেই লাগবে 60 রিঙ্গিত, আর 1 মাসের জন্য 900 RM। আচ্ছা। তখন আমি চিন্তা করলাম একদিনের জন্য যদি 60 রিঙ্গিত হয়, তাহলে মাসে তো আপনার 1200 রিঙ্গিত হওয়ার কথা। না, 1800 মতো। 1800 মতো। তো আমি যদি 900 রিঙ্গিত হয়, তাহলে আমি 1 মাসে নিলে জন্য আমার বেটার, যেহেতু আমি ব্যবসা করবো। অর্ধেক হয়ে যাচ্ছে। তারপরে আমি 1 মাসের জন্য নিয়ে নিলাম। 1 মাসে এই টাকার পেমেন্টটা আবার 3 ভাবে করা যায়। আচ্ছা আচ্ছা, মানে একসাথে 3 কিস্তিতে দেওয়া তিন যায়। কিস্তিতে দেওয়া যায়। গাড়িটা নিয়ে আমি অলরেডি স্টার্ট করে দিলাম। আমার মালগুলি আনতে হইতো আপনার কোয়ান্তান থেকে, তেলেঙ্গানা থেকে। আমি কোয়ান্তান থেকে মালগুলি আনতাম। ওইখানে দোকান আছে, বাঙালি প্রচুর দোকান আছে, যারা কোয়ান্তান আছেন, যারা ভাই তারা জানেন, বাংলাদেশি ভাই যারা আছেন। তারপরে ওইখান থেকে আমি মাল আনা শুরু করলাম। আমার সাথে আরেকটা ভাই ছিল, উনিও কিছু আমার সাথে শেয়ার করছিল। দুজন, আমার কাছে তো এত টাকা ছিল না, ওনার 50%, আমার 50%। কিন্তু ওনার পাসপোর্টও ছিল না ওই মুহূর্তে, আর উনি এতটা ভীত, মানে বাইরে চলাচল করতেন না, কিন্তু টাকা দিচ্ছিলেন আমাকে, বলছেন যা লাভ হইতো 50% আমরা নিব। আচ্ছা, দেন আমি অলরেডি ব্যবসা শুরু করে দিলাম। মোটামুটি ভালোই সারা পাইছি, ভালোই লাভ হইতো। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, যখন আমি আমার ব্যবসাটা দাঁড়াইছে, রাস্তার পাশে ছোট্ট করে একটা আবার দোকানের মতো দিছিলাম, যেমন বাংলাদেশে আপনার ওই যে পানের দোকানের মতো দেয়, ওটা হচ্ছে আমার একটা জাস্ট একটা পার্মানেন্ট একটা জায়গা। হ্যাঁ, এখানে আসলে বাঙালিরা আমাকে পাবে। আর আমি ওই দোকানে ওই ছেলেটাকে বসায় রাখতাম, আর আমি প্রজেক্টে গিয়ে মালটা সেল করতাম। আচ্ছা, ওই ছেলেটা তো লোকাল ছিল বোধহয়, মালয়েশিয়ান নাকি? না 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 না, ও বাংলাদেশি। বাংলাদেশি, কিন্তু ওর পাসপোর্ট ছিল না, ও আবার অতটা সাহসী না। মানে অনেক প্রায় 11 বছর, তখন ওর 11 বছর চলে মালয়েশিয়াতে, কিছুই পাইনি এখন পর্যন্ত, কিছু পাসপোর্ট এবং ভিসা টিসা কিছু করতে পারেও না, কিছু করতে চায়ও না, মানে একটু ভীতু টাইপের আর কি। 10-11 বছর 11 ধরে বছর একটা হয়ে মানুষ অবৈধভাবে। হ্যাঁ, এখনো অনেক বাঙালি আছে মালয়েশিয়াতে, 20-25 বছর আছে অবৈধ। তারপর ওকে দোকানে বসায় রাখতাম, আর আমি গাড়ি নিয়ে চলতাম, অনেক দূরে দূরে চলে যেতাম আমি। যেখানে থাকতাম এখান থেকে প্রায় গাড়ি, এবং সেই ক্ষেত্রে আমার মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন, টাচ এন্ড গো যে কার্ডটা করতে হয়, সেটা গাড়ি যারা ড্রাইভিং করে তাদের জন্য ইজি হয়। এবং এখানে আবার একটা প্রশ্ন থাকে, অনেক মালয়েশিয়ান ভাইরা আমাকে বলতে পারেন যে ভাই আপনি মালয়েশিয়াতে যে গাড়ি চালাতে আপনি ড্রাইভিং লাইসেন্স কীভাবে করছেন? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আমি বাংলাদেশ থেকে যখন গেছি তখনই আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমি ওইখান থেকে অ্যাপ্লাই করছি বিআরটিএতে ইন্টারন্যাশনালটা করার জন্য। 2500 টাকা লাগছিল আমার। ওই লাইসেন্সটা হওয়ার পরে আমার খুকন ভাই আছে, উনি পাঠাইছে, এক লোক গেছিলো তার মাধ্যমে। দেন আমি ওই ড্রাইভিং লাইসেন্সটা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আমি মালয়েশিয়ায় যাকে বলে জেপিজে, বাংলাদেশে যেটা ট্রাফিক বা ট্রাফিক পুলিশ, মালয়েশিয়া এটাকে বলে জেপিজে, ওই জেপিজিতে যাই আমার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেলে পরে ওরা চেক করার পরে ওই লাইসেন্সটা ওরা বাংলাদেশে পাঠায়, ইমেল করে পাঠায়। পরে বিআরটিতে বলে যে এটা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, ওকে আপনারা দিতে পারেন ওকে। দেন জেপিজি থেকে একটা সিল মেরে দিল আমাকে, যেটা থেকে মালয় ভাষাতে বলে চপ দিয়ে দিল। চপ দেওয়ার পরে দেন আমি কনফার্ম এবার গাড়ি চালাতে পারতেছি, সমস্যা নেই, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি। ব্যবসা চলতেছে ভালো। কিন্তু এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, যে জানি না কি এটা আল্লাহ পাক কবুল করে নাই না কোথাও প্রবলেম হয়েছে, তখন আশেপাশে যারা মালাই ছিল তাদের চোখে পড়ে গেছে এটা, যে ওর তো ভালোই ব্যবসা করতেছে, ভালো বেচাকেনা করতেছে দোকানে। কারণ সন্ধ্যার সময় আশেপাশে সব বাঙালিরা আমার দোকানটাতে আসতো। বাঙালি দোকান তো অবশ্যই বাঙালিরা আসবে। এখন ওই দোকানটা ছিল আবার মসজিদের সামনে। যখন বেশি বাঙালি হইতো, মালাই মেয়েরা যে নামাজ পড়তে যেত, ওদের ডিস্টার্ব ফিল করতো, যে বাঙালিরা কি করে তাকায় থাকতো, অনেকে দেখতো। কারণ তখন এরা একটা কমপ্লেন দিল যে এখানে বাঙালি দোকান রাখা যাবে না। আচ্ছা, তখন এই দোকানটা আমার একটা বসের নামে ছিল, মালাই। কারণ আমরা তো ফরেনাররা তো আমাদের নিজের নামে কিছু করতে পারবো না, কারণ যেহেতু আমরা ফরেনার। তারপরে উনি বললো যে ঠিক আছে তাহলে তুমি করো। ওই পাশে আবার ইমিগ্রেশন ক্যাম্পাস, ওইখান থেকে ইমিগ্রেশন অফিসার আসছে, আইসা বলতেছে যে তুমি এখানে ব্যবসা করতে পারবে না, অলরেডি কমপ্লেন আসছে, তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে তোমার অনেক সমস্যা হবে।
গেলাম, বললাম যে স্যার আমি সায়াবুন চারিমা খান, এর অর্থ হচ্ছে যে আমিও তো পেটে দায় আসছি, আমি আসলে ব্যবসাটা করতে দিন স্যার, যদি আপনাকে কিছু কিছু মাসে দিতে হয় না আমি কন্টিনিউ করে যাব। কিন্তু মানলো না, কারণ মালাইরা কমপ্লেন দিছে তো কিছুই করার নাই। তারপরে আস্তে আস্তে করে ব্যবসাটা আমার গুছাই ফেলতে হইলো, কারণ কোনো উপায় ছিল না। তো একবার ধরে নিয়ে গেলে তো আপনার পাসপোর্ট ভিসা সবকিছু চেক করার কথা। না, সব চেক করছে, ওদের টার্গেটটা আমি না, টার্গেটটা হচ্ছে ব্যবসা। আমার আচ্ছা। ব্যবসাটা ওরা করতে দেবে না, কারণ আশেপাশে দোকানদারদের লস, ওদের কোনো বাঙালি যায় না। মানে ওরাও ইনফর্ম যে প্রচুর অবৈধ আছে, অবৈধ হ্যাঁ, অভিবাসী আছে, information, সো এটা ওরা জানে আচ্ছা এটা জানে, কিন্তু অফারেসি যখন দেয় তখন উপর লেভেলে এই যেটা মানে যেমন বাংলাদেশের আপনার এই যে ফাঁড়ি পুলিশ যাকে বলে, মানে গ্রাউন্ড লেভেলে অতটা বেশি ইয়ে থাকে না, disturb করে ওইখানে না। মোটামুটি এবং আরেকটা ম্যানেজ মজার ব্যাপার করা আমি যায়। আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে মালয়েশিয়ান পুলিশে কিন্তু বাঙালিদেরকে এত ডিস্টার্ব করে না, এটা সত্যি। এই কারণে বাংলাদেশের অবৈধ থাকতে পারে মালয়েশিয়াতে, ওরা খুব ফ্রেন্ডলি। যেমন একটা পুলিশ আমি একবার আমাকে ধরছিল, আমি তখন সাইকেল চালাই যেতাম কাজে, রাস্তায় দেখা হচ্ছে, বলছে এইদিকে মারিসিনি অর্থ এদিকে আসো। তারপরে গেলাম, বলছে যে ইউ অর্ডার দুই বাড়া, কত টাকা আছে তোমার কাছে? বলছে স্যার আমি তো বেতন পাইনি এখনো, সালে কোনো টাকা নাই, আপনি দেখেন চেক করে দেখেন, টাকা নাই, ওকে 100 টাকা দাও, 100 রিঙ্গিত দাও। বলছি স্যার আমার কাছে কোনো টাকাই নেই। তো ও 50 টাকা দাও। স্যার সরি স্যার, সাহেব তারা ডুইট বললাম, ওকে টাকা নেই তো 20 টাকা দাও। স্যার আমার কাছে 20 টাকাও না, আপনি বিশ্বাস যদি না করেন আপনি চেক করেন স্যার, ওকে 20 টাকা নাই, ট্রিটমেন্টে কাজ করো, আমার পিঠে একটু চুলকাই দিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, আমার চুলকাই দিলাম। মানে ওরা যদি মালয়েশিয়ান পুলিশ বাঙালিদেরকে ডিস্টার্ব করতো, কেউ থাকতে পারতো না। এক্স্যাক্টলি, Just ফাইন্ড আউট করা ওয়ান টুর ব্যাপার। একটা চা খাওয়ার, একটা সিগারেট খাওয়ার টাকা দিয়ে দিলে ওরা খুশি, চলে যায়। আচ্ছা, হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং। ওকে কিন্তু ফাইন। কেলের ভিতরে একটু কঠিন, আচ্ছা। একটু গ্রামের সেটে তো যাক। তারপরে আমি যেটা কাম টু দ্য পয়েন্ট, ওটাতে বুঝেছিলাম ব্যবসাটা করা হলো না। তারপরে আমি কি করলাম, এখন আর কি করব, আমার সম্বন্ধের সাথে ওর সম্বন্ধে দেশে চলে আসবে, কারণ ওর অনেক বছর হয়ে গেছে, উনিও আসা পুরো দেশে। তখন আমি আমার মতো করে রাস্তা করা শুরু করলাম। তখন আমি ওইখানে আবার আমার একটা একটু ঝামেলা হয়েছিল, ওইটা আমি শেয়ার করতে চাইছিলাম। যে পয়েন্টটা, আমি যে বাসাটা ভাড়া থাকতাম, ওই বাসাটা এক মহিলা হাজব্যান্ড থাকে, তাদের একটা বাসা, আমি ছিলাম ভাড়া। ওই মহিলা আবার মনে মনে আমাকে পছন্দ করতো। কোনো মালয়েশিয়ান ছিল না বাংলাদেশ? মালয়েশিয়ান মহিলা, আচ্ছা। ওনার 2টা বাচ্চা আছে। আমাকে তখন বললো যে আমি হঠাৎ করে আমার একটা পিসা লাগানোর জন্য আমার টাকা দরকার খুব। তখন আমি ওনার কাছে গেলাম, ওনার হাজব্যান্ডের সাথে কথা বললাম যে আবাং অর্থ ভাই, আমার কিছু টাকা লাগবে, আমার পাসপোর্ট লাগাইতে হবে, আমি তোমাকে আগামী মাসে দিয়ে দিব। তখন সে আমাকে 3000 রিঙ্গিত, মালয়েশিয়া 3000 রিঙ্গিত দিল, বললো যে তুমি 3 মাসে শোধ করে দিবা। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা ওই মহিলাটা তার হাজব্যান্ডের কাছ থেকে না বললে সে দিত না, কারণ ওনার হাজব্যান্ডটা আবার মহিলা যেটা বলে সেটাই শুনে। আচ্ছা। সে আগে থেকে পজিটিভ করে রাখছে, জাস্ট আমি গেছি পরে টাকাটা দিল আর কি। টাকাটা যখন আনছি তখন আমার পাসপোর্টের ফটোকপি সব কিছু দিয়ে আমি আনছিলাম, মোবাইল নাম্বার দিয়ে আনছি, যদি ইনকেস আমি না দিই ওরা আমাকে ধরবে আর কি, যা করে ব্যাপার না। পরে টাকা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই মহিলাটা আমাকে ডাকলো। এখানে একটা বিষয় আছে, অনেক বাংলাদেশি ভাইরা আমরা আসলে দেশে বিয়ে করে যাই, আমাদের বউ, আমাদের বাচ্চা সংসার থেকে অনেক সময় আমরা জিনিসটা ভুলে যাই। আসলে ভুলে গেলে এটা আসলে হয় না, কারণ মানুষের জীবনে বিয়ে তো একটাই। না, আমি মূল্যায়ন না করি, আপনি যেটা বলছেন সেটা কারেক্ট, বাট ডিস্টেন্সটা অনেক সময় অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায়, একাকিত্ব অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায়, এবং আমরা এই বিভিন্ন কারণগুলো থাকে বলে অনেক সময় ভুল করে ফেলি, অনেক সময় আমাদের মোরালিটিগুলো কাজ করে না। আপনি কি করেছেন সেটা বলেন। হ্যাঁ, সেটাই। তারপরে আমাকে একদিন ডেকে নিয়ে গেলো ওনার রুমে, বললো যে তোমার সমস্যা ছিল মালয় ভাষাতে যেটাকে বলে ইউ ইতোহারি ইউ আডা মাসালা সায়া তলং ইউ কারাং সায়া আডা মাসালা ইউ বলে তলংতা। এর অর্থ হলো যে অতদিন তখন তোমার সমস্যা ছিল, আমি তোমাকে হেল্প করছি, এখন আমার একটু সমস্যা আছে, তুমি আমাকে হেল্প করতে হবে। আমি বললাম যে হ্যাঁ বলেন, সমস্যা নেই, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। তখন ওই মহিলাটা একদম স্ট্রেট আমাকে বলে দিল যে আমার 2টা মেয়ে আছে, তুমি দেখছো? হ্যাঁ 2টা মেয়ে আছে। আমার 2টা মেয়ে, ওদের মালাইশ দিয়ে ওদের নাক কিন্তু বোচা থাকে সবসময়। বলছে তুমি যেদিন আমার বাসায় ভাড়া আসছো সেদিন থেকে আমার একটা টার্গেট ছিল যে তোমার একটা সন্তান আমার পেটে দরকার। মানে ডিরেক্টলি বলে দিচ্ছে। আপনাকে দেখতে পাচ্ছে কিন্তু সবাই। হ্যাঁ, আমার এটা নিয়ে আমার ওয়াইফের সাথে অনেক মন কালাকালি হয়েছে, এটা আমি ক্লিয়ার করতে চাই, যদি আমার ওয়াইফ দেখে তাহলে তার জিনিসটা ক্লিয়ার হবে। বলছে যে তোমাকে আমি টাকা দিচ্ছি, কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, তোমাকে আমি দিব, তুমি আমাকে একটা বাচ্চা দিবা। তখন আমি বললাম যে ম্যারিড ছিল? হ্যাঁ ম্যারিড, 2টা বাচ্চা আছে, হাজবেন্ডও ছিল? হাজবেন্ড সবই ছিল। পরে আমি বললাম যে আমার বাচ্চা যদি হয় দেন এই বাচ্চা যখন ডিএনএ টেস্ট করবো তখন তো প্রমাণ হবে আমার বাচ্চা, তুমি সেটা কীভাবে কাভার দিবে? বলছে এটা আমার ব্যাপার, তুমি এটা করবা, পৃথিবীর কেউ জানবে না, তোমাকে 3000 রিঙ্গিত দিচ্ছি, তুমি যদি চাও আমার কাছে প্রতি মাসে তোমাকে আরও 3000 রিঙ্গিত করে আমি দিব, বাংলাদেশে এটাকে প্রায় 1 লাখ টাকা। তোমার যত টাকা যত সমস্যা আছে তুমি শুধু আমাকে একটা বাচ্চা দিও। আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব না, আপনার টাকা আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো, আমি ম্যাক্সিমাম সরি, আমাকে মাফ করে দেন আপনি, আমার সমস্যা, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, যদি আমি আনমেরিড হতাম তাহলে একটা চিন্তা ভাবনা ছিল, তারপরে আপনার বাচ্চা সব কিছু আছে, আপনি আমাকে টাকা দিচ্ছেন, যদি এই শর্তটা আপনি আগে আমাকে বলতেন
তাহলে আমি টাকা নিতাম না আপনার কাছ থেকে, পাসপোর্ট না লাগুক না না তাতে কিছু আসা যায় না। কিন্তু এখানে একটা বিষয় আমার এখন মনে পড়ে যে আমার ওয়াইফ যখন আমি বিদেশে গেছি, আমার ওয়াইফ আমাকে একটা কথা বলতো যে তুমি মালয়েশিয়া গেছো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি একটা কথা শুধু তোমাকে বলবো, তুমি হয়তো আমি শুনছি অনেক মালয়েশিয়াতে অনেক বাঙালিরা প্রেম করে, অনেক বিয়ে শাদী করে, তুমি যা ইচ্ছা তা তুমি করো, তাতে আমি কিছু আসা যায় না। কিন্তু একটা জিনিস শুধু, যদি তুমি মালয়েশিয়াতে কিছু করো, আমার হক যদি তুমি নষ্ট করো, একটা মেয়ের যদি একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে তার হক নষ্ট হয়ে যায়। যদি তুমি আমার হক নষ্ট করো তাহলে কিয়ামতের দিন তার দায়ভার তুমি আমার আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। এবার তুমি যা ইচ্ছে তা করো, আমি তোমাকে ফোনও করবো না, ডিস্টার্বও করবো না। আর আমিও যদি বাংলাদেশে থেকে যদি কিছু করি সেটা হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দেবো। ওই একটা জায়গায় আমার ওয়াইফ আমাকে আটকে ফেলছে, আমার আর কিছু করার ছিল না। বাট আমি একটু চিন্তা করছি, মানে আমি আমার জায়গা থেকে একটু ইকুয়েশনগুলো মেলানোর চেষ্টা করছি, বিকজ ফাইন আমি সেই জায়গা নিয়ে আপনার ওয়াইফকে ঘটনা কী ঘটেছে আপনি বলবেন, কিন্তু ওই ভদ্রমহিলা যখন এই কথাটা বলতেন, এটা কি ওনার হাজব্যান্ড এই বিষয়টা কি জানতো, ইনফর্ম ছিল? না, হাজব্যান্ড জানতো না, কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার হাজব্যান্ড যদি পরে জানে, বলছেন না, হাজব্যান্ডকে আমি ম্যানেজ করতে পারবো। ওকে ফাইন, আমার কাছে মনে হচ্ছে যে খুবই নাস্টি একটা ব্যাপার। ওকে, হ্যাঁ, তারপরে কি হলো? একটা ব্যাপার ছিল, তারপর একটা আমি রাজি না। এখন যখন রাজি না, তখন ওই মহিলা এখন সে আমাকে তার ভাইদেরকে দিয়ে কিছু পোলাপান দিয়ে পাঠাইলেও আমাকে মারবে। ওর ভাই ফোন মানে ভাইকে পাঠাইছে, ওদের উদ্দেশ্য ছিল যে আমি টাকা নিছি, টাকা দিচ্ছি না, এই কারণে মারতে আসছে। ওই বিষয়টা নিয়ে ভাই ডিটেইল জানতো না, ইন্টারনাল ব্যাপার জানতো না, ইন্টারনাল বিষয়টা জানতো না বিভিন্নভাবে। তারপর আমি গেলাম, যাওয়ার পরে ওর মা ডাকে দিচ্ছে, বলছে যে তোমার সাথে তার কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক না, কাকা টাকা দিচ্ছে। আমি আসলে সরি, আমি টাকাটা একবার দিতে পারতেছি না, তবে আগামী 1 মাসের মধ্যে আমি শোধ করে দেবো। আমি আবার আমার সমুদ্রকে জানাইলাম যে টাকা তো নিচ্ছিলাম, টাকা তো দিতে হবে ভাই। তখন বললো যে ঠিক আছে, আমি হেল্প করবো না, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সমুদ্রকে কিন্তু ওই ইন্টারনাল বিষয়টা শেয়ার করি নাই, টাকাটা ব্যাক দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অলরেডি আমি 1000 রিঙ্গিত দিয়ে দিচ্ছি ওনাকে, আর 2000 রিঙ্গিত বাকি রয়েছে। তখন আবার রোজার মাসে এসে পড়ছে, পরে এখন রোজার মাসে তো আর ইয়ে করা যায় না। আমি এটা থেকে বাঁচার জন্য যে কিছু সময় আমার দরকার, 1 মাস তো লাগবে। তখন রোজার মাসে এসে বলে আমি বলি ঠিক আছে, রোজার মাসে তো রোজা রেখে তো আর এগুলা হয় না। আর রোজার মাসে আমি আবার চালাকি করে আমি মসজিদে থাকতাম, রোজা রাখতাম, মসজিদে থাকতাম। তারপরে রোজার মাসে চলতেছে, পরে প্রত্যেক দিন আমার বাসায় ইফতারি দিয়ে দিত ওর মেয়েকে দিয়ে। ওই মহিলা প্রত্যেক দিন ইফতারি কিনে প্রায় মালয়েশিয়া রিঙ্গিত 50-60 রিঙ্গিতের অনেক ইফতারি আমরা রুমের যারা ছিলাম সবাই খেতে পারতাম, দিয়ে যেত। তো ওর ইয়ে হচ্ছে যে ঠিক আছে, তো ঈদের পরে ওর আবার আসছে, টাকা পয়সা চাওয়ার পরে আমরা মোটামুটি 1000 রিঙ্গিত দিয়ে দেওয়ার পরে এখন ঈদের পরে ও একদম পুরা দমে উঠে পুরা লাগছে। পুলিশ অলরেডি কমপ্লেন দিয়েছে। একবার রাত্রে পুলিশ আসলো, 2 জন এসে আমাকে ধরে নিয়ে গেছে। বাসার কেউ জানে না, বাসার ওদেরকে অন্য কিছু জানাইছে। ধরে নিয়ে যাওয়ার পরে বলছে যে সিভিল ড্রেস পরে আসছিল, কিন্তু পুলিশ, আমি ওদেরকে চিনি, ওই আশেপাশে থানার। তো সে ধরে নিয়ে গেছে আমাকে, বলছে এই ব্যাপার, ওই কি তোমার টাকা পয়সা পাবে, ওই টাকার ব্যাপারটাই শুধু বলে। আমি টাকা পাবে, তো আমি তো বলছি স্যার আমি তো টাকা দিয়ে দিব। saya sudah cek nanti saya mau bayar, sekarang saya sudah bayar 1.000 lagi 2.000 bulan depan saya bayar। এটার অর্থ হলো যে আমি 1000 টাকা দিয়ে দিয়েছি, বাকি 2000 টাকা আমি আগামী মাসে শোধ করে দিব। আমাকে তো একটু সময় দিতে হবে, হুট করে আমি বললাম দিব থেকে টাকাটা। আপনি এত ভালো, এত ফ্লুয়েন্টলি মালয়েশিয়ান পারেন কিভাবে? মানে আপনি কত বছর থাকছেন? আমি 8 বছর, কিন্তু আমি যাওয়ার 6 মাস পর থেকে মালয় বলতে পারি, কারণ আমার বেশিরভাগ আমি মালয়ের সাথে মিশছেন, এই কারণে মালাইটা খুব থ্রুলি বলতে পারি। বাংলা চিত্র মালাইটা আরও থ্রুলি আসে আমার। যাই হোক, এরপরে বললো যে তাহলে আপনি ইয়ে করেন, এটা হয় না, টাকা কালকের মধ্যে দিয়ে দিতে হবে। ওর মহিলার কথা হচ্ছে প্রেশার দিয়ে আমাকে ওর উদ্দেশ্য হাসিল করবে আর কি। ওর উদ্দেশ্য এটা, টাকা যদি আমি আরও চাইতাম আমাকে আরও দিত, আমার পক্ষে সম্ভব না। পরে আমি বলছি যে না, আমি এখন খুব টেনশনের মধ্যে আছি যে কী করবো আমি, আমাকে তো এখান থেকে এলাকা ছেড়ে চলে যেতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে দেখতেছি না। এরপরে আবার লাস্টে এইবার আমার কাছে গাড়ি আছে, একটা গাড়ি ভাড়া নিয়ে আসছি। তো আপনার তো সবাই তো, আমি তো বলছি অলরেডি, গাড়িতে যেগুলো চালাই ওই গাড়িটা তখনও ছাড়িনি আমি কিন্তু ওই ব্যবসাটা বন্ধ করে দিছি, কিন্তু গাড়িটা ছাড়ি নাই, কারণ আমি কিছু জায়গায় বাকি রয়ে গেছে টাকা, আমার প্রজেক্ট ওগুলো আমার আনতে হবে। টাকাটা উঠাই ফেলে দেন আমি একটা ব্যবস্থা করবো। কন্টিনিউ করতেছি। পরে হঠাৎ করে একদিন সে সিরিয়াসলি একদম রাত্রে বলতেছে যে তোমাকে আমার সন্তান দিতে হবে, তা না হলে তুমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবে না, তোমাকে আমি মেরে ফেলবো, যে কোনোভাবে এনিহাও তোমাকে এটা করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমাকে ওর কাছ থেকে কিছু সময় নিতে হবে, আমার পলাইতে একটু সময় লাগে তো এলাকা থেকে, যে ঠিক আছে সমস্যাটা, আমি আপনার কথা রাজি, তো আমি একটু সময় দেন। পরে এই কথা বলে ওই দিন রাত্রেই আমি একদম প্রিপারেশন নিয়েছি যে আমি এলাকা থেকে চলে যাবো, পালাই চলে যাবো। আচ্ছা, এখন আমি যদি বাসে যদি যাই, এখানে একটা জিনিস যারা মালয়েশিয়াতে আছেন তারা ভালো করে জানেন, একটা লোক মালয়েশিয়াতে গাড়ি চুরি করা এটা তো একটা কল্পনার ব্যাপার, কোনোদিনও সম্ভব না। গাড়ি চুরি করলে উইথিন 10 মিনিটস আপনাকে ধরে ফেলবে, মালয়েশিয়া যে প্রান্তে থাকেন, কারণ প্রত্যেকটা গাড়িতে জিপিএস থাকে। আপনি গাড়ি নিয়ে যেখানে যান ওরা ধরে ফেলবে। যদি পুলিশ কমপ্লেন দেয় তাহলে আপনার লাইফ শেষ, মালয়েশিয়া থেকে আর দেশে ফিরে আসতে পারবো না, যদি বাংলাদেশি ফরেনার হয়, যে কোনো দেশেরই হোক। এখন আমি ওই গাড়ির মধ্যে আমার রুমের ভিতরে ল্যাপটপটা ছিল, যেগুলি দামি যে জিনিসগুলো এগুলো আমি নিলাম। আমি ওর মানে বোঝানোর চেষ্টা করছি যে আমি বাসাটা চেঞ্জ করতেছি। ল্যাপটপটা নিলাম, আর আমার কিছু দামি কিছু কাগজপত্র ছিল, আমার ডায়েরি ছিল,
ওইগুলো নিলাম, নিয়ে আমি একদম সোজা তেলেঙ্গানা টু কুয়ালালামপুর রওনা দিলাম। ওইখান থেকে 7-8 ঘন্টা রাস্তা, 120 রিঙ্গিতের তেল লাগছে তখনই। আচ্ছা, 120 রিঙ্গিতের তেল কিন্তু অনেক দূরের রাস্তা, 7-8 ঘন্টা লাগে। ওকে। দেন আমি অলরেডি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর আমার তেল শেষ হয়ে গেল। এখন এদিকে আমার হচ্ছে গাড়ির মালিক ফোন দিতেছে আমাকে। এখন আমাকে কিন্তু গাড়ির মালিককেও পজিটিভ রাখতে হবে যে আমি আসতেছি, তা নাহলে গাড়ির মালিক যদি বুঝে ফেলে যে আমি পড়াইছি তাহলে কিন্তু পুলিশ রিপোর্ট করে দিলে কিন্তু আমার লাইফ শেষ। জি, আমি ফোন দিচ্ছি যে আবাং এসু সায়ামো ভাইয়া, তারা উত্তর যে আমি কালকে আপনার টাকাটা দিব, আর কিছু টাকা বাকি রয়েছে। 450 রিঙ্গিত দিচ্ছিলাম, কালকে আর 100 টাকা দেওয়ার কথা ছিল, যে কালকে আমি তোমার 100 টাকা দিব আর তোমার গাড়ি ফেরত দিয়ে দিব, আমি আর গাড়ি চালাবো না, আমার ব্যবসাটা এখন অফ হয়ে গেছে, আমি গাড়িটা কালকে ফেরত দিব। তার মানে গাড়ির মালিক সে পজিটিভ, সে আর সমস্যা নেই, কালকে পর্যন্ত আমাকে সময় দিছে, আচ্ছা, আমাকে ডিস্টার্ব করবে না। আমি কিন্তু অলরেডি কেলের মানে অর্ধেক রাস্তা চলে গেছি, এটা কিন্তু আর কেউ জানে না। রাস্তা পারে একদম কেল পড়ছে, ওইখানে গিয়ে আবার এই যে আমি বলছিলাম যে আমার ভিসা শুরুতে টুটুল ভাই নামে একটা লোক হেল্প করছিল, ওই যে বনানীর, ওর বাইক নিয়ে আবার থাকে, তার কাছে গিয়ে উঠলাম। সেও টুরিস্টে গেছিল, তার কাছে গিয়ে উঠলাম গাড়ি। এখন ওইখানে গিয়ে উঠছে জায়গা আমি বেঁচে গেলাম, কিন্তু গাড়ি তো আমার ফেরত দিতে হবে। গাড়ি কি হবে, রাইট, তা না হলে তো আমার তো ধরে ফেলবে। ওরা যদি জিপিএস স্টার্ট করে তাহলে তো চেক করলে তো আমাকে পেয়ে যাবে। তারপর আমি ভাইনাকে বললাম, ভাই না তুমি কাগজপত্র আমার এই ব্যাগটাকে রাখো, আমি গাড়িটা আগে একটা সেটেল করি, আর গাড়ি কোথা থেকে কোথায় আসছে তাহলে ধরে ফেলবে। আমি গাড়িটা সেটেল করার জন্য যারা মালয়েশিয়া জানেন কতারায়া মাইডিন, ওইখানে বাংলা মার্কেট, বাঙালিদের একদম বাংলাদেশের ঢাকা শহরের মতো প্রায় গেলে মনে হয় যে বাংলাদেশে আসছি। সব বাংলাদেশিদের দোকান, বাংলা গান চলতেছে, সব কিছু চলতেছে, কতারায়া সবাই জানেন। ওইখানে গাড়িটা আমি নিয়ে গেলাম। ওইখানে কতারের পিছনে একটা হোটেল আছে, ওই হোটেলের 64 রিঙ্গিত করে রুম ভাড়া পাওয়া যায়। ওই হোটেলের পাশে আমি গাড়িটা পার্কিং করলাম। গাড়িটা পার্কিং করে গাড়িটার ছবি তুললাম, সব কিছু তুলে আমি ওই গাড়ির মালিকের হোয়াটসঅ্যাপে করে দিলাম যে আপনার গাড়িটা এখানে আছে, আপনি এখান থেকে, আমি এক্সট্রিমলি সরি দুঃখিত, আপনি এখান থেকে এসে গাড়িটা নিয়ে যান। আবাং saya minta maaf, saya ada hal sedikit, saya simpan kereta sini, tolong mari ambil kereta Awapina। এর অর্থ যে আপনার গাড়িটা এখানে আছে, আপনি এসে নিয়ে যান। তারপরে সে খুব রাগে গেল, হ্যাঁ এত দূরে নিয়ে গেছে, আবার সে ইউ বট নিউ গ্যাংস্টার কা, তুমি কি গ্যাংস্টার নাকি, তুমি কি করলো, আমাদের বাংলা হয়ে আমার গাড়ি তুমি এত দূরে নিয়ে গেছো, তুমি শেষ, তোমাকে আমি মেরে ফেলবো। তখন আমি ওকে বললাম যে আবাং saya minta maaf কি saya ada masalah sedikit। সেও কিন্তু বিষয়টা শুনে ফেলছে তখন, ওই যে মহিলার এই ব্যাপারটা মোটামুটি ভাবে যে একটা বিষয় ভাইয়ের ধরে নিয়ে গেছিল। কারণ কি ওই মহিলার ভাইয়ের বাসা তার বাসা কাছাকাছি, আচ্ছা, একই গ্রামে, তো শহরের ভিতরে হলে তো দ্রুত জানতো না। পরে আমি আর ফোন টোন সব, কারণ আমি যদি মোবাইলটা চালু রাখি ওরা কিন্তু মোবাইল ট্র্যাক করে আমাকে ধরে ফেলবে। আমি কিন্তু মোবাইলও চালু রাখতে পারতেছি না, সিম চেঞ্জ করে ফেললাম, সব কিছু চেঞ্জ করে ফেললাম। শুধু তার আগে আমার চাবিটা কোথায় আছে, গাড়িটা কোথায় আছে, আমি এটা সেন্ড করে দিয়ে আমি সব চেঞ্জ করে ফেলছি। তার 3 থেকে 4 দিন পরে ওই ভদ্রলোক এসে গাড়িটা নিয়ে গেছে। কিন্তু মালয়েশিয়ার রুলস অনুযায়ী রাস্তার পাশে গাড়ি পার্কিং বেশিক্ষণ রাখা যাবে না, 6 ঘন্টার উপরে রাখা যাবে না। গাড়িটা যখন ছিল তখন অলরেডি 3 দিন হয়ে গেছে, তখন ডিবিকেএল যারা আছেন মালয়েশিয়াতে সবাই জানেন, ডিবিকেএল এসে গাড়িটা নিয়ে গেল। গাড়িটা নিয়ে ওদের ইয়াতে রেখে দিছে, ওইটা জরিপানা দিয়ে, কেন সে অবৈধ পার্কিং করে রাখছে, ওই জরিপানা দিয়ে গাড়িটা নিয়ে যেতে হবে। গাড়িটা নিয়ে গেল। এইদিকে আবার আমি যে এসে পড়ছি, আমার বোনের জামাই কিন্তু ওইখানে আছে, ছোট বোনের হাজবেন্ড, ওকে ধরে নিয়ে গেছে ওরা, যে গাড়ি নিয়ে গেছে, আমার গাড়ি দাও নাহলে তোমাকে মেরে ফেলবো। আপনার ছোট বোনের হাজবেন্ড কি আপনার দেখা দেখি সেও গেছে মালয়েশিয়াতে? না, সে গেছে বৈধভাবে, তখন প্রফেশনাল আছে। আপনি যাওয়ার পরেই গেছে? হ্যাঁ, আমি যাওয়ার প্রায় কিছুদিন পরে আমি প্রফেশনালে ওকে আমি নিয়েছিলাম, মানে ভিসা আমিটা মালয়েশিয়া থেকে পাঠাইছিলাম। আচ্ছা, ও আমার কাছেই ছিল। কিন্তু মালয়েশিয়াতে একটা জিনিস আছে যে আমি অপরাধ করলে আমাকে শাস্তি দিবে, আরেকজনকে দেয় না। কিন্তু মনে হয় যে কিছু বাঙালি যারা ওইখানে ছিল এরা হয়তো ওদেরকে এই বুদ্ধিটাই দিছে যে ও চলে গেছে, তুমি একে ধরো, ধরলে পাবা। এবং আমার ছোটো বোনের হাজবেন্ডকে ধরছে, আটকা ছবি টবি তুলে আমাকে পাঠাইছে, এগুলি আমি দেখছি। কিন্তু আমি যদি যাই, ওকে তো আর মেরে ফেলবে না, আমাকে তো মেরে ফেলবে কনফার্ম। হ্যাঁ, আমি তো যেতে পারবো না। তারপর যাক, হয়তো বা আমার ছোটো বোনের হাজবেন্ড মনে হয় বাংলাদেশ টাকা 70-80 হাজার টাকা জরিমানা দিছে। যে টাকাটা ওই যে ডিভিকেলের গাড়িটা নিতে যে টাকাটা লাগছে, যে গাড়ি আনতে এত টাকা জরিমানা লাগছে, আমার এই টাকাটা দাও, পরে দিছে, পরে ওইটা সেটেল হয়ে গেছে, মোটামুটি সেটেল। তারপরে ওই মহিলা আমাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছে, ফেসবুকে বিভিন্নভাবে, আমার সাথে আর কোনো যোগাযোগ স্টপ, আর কোনো যোগাযোগ ছিল না, মোটামুটি সব শেষ। বেসিক্যালি বাচ্চা দাও ওই কথাটা এইভাবে না বলে আমার কাছে যেটা মনে হয় যে উনি আপনাকে পছন্দ করতো। তো তারপরে কি হলো? তারপর আমি কেলে অলরেডি ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। এটা আমার ওই এখান থেকে কেলে আসছি, কেলে এসে পরে এখন আমি সাধারণত যেহেতু আমার ভিসা নেই, এবং আমি সবসময় একটা জিনিস চেষ্টা করতাম যে একটু সেভে থাকতাম, স্যালারি কম হোক, সেভে থাকবো, ধরা পড়লে সমস্যা। আমাকে এই জন্য আমি 8 বছর থাকতে পারছি, কিন্তু লাস্টের দিকে আমি 2 বছর ভিসা লাগাতে পারছিলাম, তার আগে আমি অবৈধ ছিলাম। তখন আমি রেস্টুরেন্টে জব করতাম। আমি মালয়েশিয়াতে যারা জানেন তার কপুচিনো, লাতে, আইস মকা এগুলি আমি সব বানাতে পারি। রেস্টুরেন্টের বার্টেন্ডারের সব কাজগুলি আমি করতে পারি।
ওই আপনার কপির উপরে দুধ দিয়ে যে ফুল বানাতে হয়, তারপরে লাভ আঁকতে হয়, এই কপিচুনি সবগুলি পারি আমি, রেস্টুরেন্টের কাজগুলি সবগুলি পারি। মানে ওই কাজটা ছেড়ে দিয়ে আপনি রেস্টুরেন্টের কাজে ঢুকলেন? হ্যাঁ, এখন আমি আলাদা একটা দুনিয়াতে চলে এসে, ওইটা ক্লোজ একদম বিয়ে হয়ে গেছে, এখন আমি কেলে এসে বসে করলাম। তো এটা নিয়ে আপনার ওয়াইফের সাথে কি দ্বন্দ্ব হয়েছিল? ওয়াইফের সাথে ওয়াইফ একটু ভুল বোঝাবুঝি করছে আমার সম্বন্ধে, আবার আমার ওয়াইফকে একটু ভুল ইনফরমেশন দিয়েছে যে আমি মনে হয় অ্যাকচুয়ালি চাইতাম সামহাউ ওয়াইফ হ্যাঁ, ওই কেন মহিলার এটা সঙ্গে এরকম হলো? জড়িত। তখন আমি আমার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করি, যদি আমি চাইতাম আমি কেন পলায় আসছি বলো, আমি তো ওখানে থাকতাম। পুরো কারণ কি, ঘটনাটা সে জানতো নাকি আজকে এই ভিডিওর মাধ্যমে জানলো? না জানতো। জানতো। এরপর আমি জানাইছি। ওকে, তারপর আমি কেলে কাজ শুরু করলাম। এখন এখানে আমি কিন্তু বেশি মোটা অঙ্কের টাকা মানে প্রতি মাসে বাড়িতে পারতাম না। তার কারণ হচ্ছে আমাকে সেভে থাকতে হবে। যদি আমার পাসপোর্ট থাকতো, আমি হয়তো যদি আমি এই 8টা বছর শুরু থেকে আমি একটা ভালো একটা কোম্পানি, যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন, শুরু থেকে একটা ভালো কোম্পানিতে থাকতাম, আমি একটা ভালো লেভেলে চলে যেতে পারতাম, ম্যানেজার পদে বা একটা ইনচার্জ লেভেলে মোটামুটি চলে যেতে পারতাম। কিন্তু আমি দেখা গেছে 2 মাস এই কোম্পানিতে, তারপরে আরেক কোম্পানিতে অপারেশনের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাকে ছেড়ে দিতেছে কাজটা, আমি কন্টিনিউ করতে পারি না, যার কারণে আমি একটু লুকাইছিলাম। দেখা গেছে যে এই মাসে প্রচুর অপারেশন চলে, আমি 3 দিন কাজ করলাম না, কাজে না গেলাম, কোম্পানি বাদ দিয়ে দিল, আমাকে আরেকজন লোক নিয়ে নিছে। কিন্তু আমি সেফটিটা আগে আমি চিন্তা করতাম যে আমাকে সেভে থাকতে হবে আগে, কাজ সমস্যা নেই, বাড়িতে হয়তো বা মাঝে মাঝে আমি 2 মাস পরে টাকা পাঠাইতাম। কিন্তু আমার ওয়াইফ আমাকে প্রচুর সাপোর্ট দিছে, এই জন্য আমি শুরু থেকে আপনি বলছি আমার ওয়াইফ আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইফ। তারপরে আমি কাজ করতেছি মোটামুটি ভালো স্যালারি আসলো, মাঝখানে আবার অপারেশন পুরো একটা সুযোগ দিল মালয়েশিয়াতে, যে যারা করতে পারে অবৈধ লোক বই দেওয়ার একটা সুযোগ দিল। আচ্ছা। তখন আলহামদুলিল্লাহ খুশি হলাম যে একটা অবৈধ সুযোগ, মোটামুটি ভিসা লাগে আমি বাড়িতে যেতে পারবো, অলরেডি অনেক বছর রেখে দিতে পারতেছি না, মোটামুটি একটা দেশে যাওয়ার সম্ভাবনা। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে ভিসা লাগানোর জন্য টাকা দরকার, আমি তো বাড়িতে বেশি টাকা দিন, আমার টাকা তো, আমার ওয়াইফ তখন 40,000 টাকা দিচ্ছিল আমাকে। তারপরে আমি 40,000 টাকা আমাকে দিল, আমি ভিসা লাগানোর জন্য অলরেডি টাকা জমা দিচ্ছি একজনের কাছে, সে আমার 4,000 রিঙ্গিত মেরে দিল। মালয়েশিয়াতে এরকম অ্যাভেলেবেল আছে, শত বাঙালিরা এরকম, মানে এক বাঙালি আরেক বাঙালির ক্ষতি করে। না, সেও বাঙালি, তার বাড়ি ছিল একটাতে, আমি এলাকার নাম বলতে চাই না, যাক অনেক এরা হয়তো ভাইয়া মনে করবে। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম, বাড়িতে বলতে পারতেছি না আমার ওয়াইফকে যে টাকা তো মেরে দিচ্ছে। তারপরে আমি আরেকটা রেস্টুরেন্টে জব করলাম, করার পরে ওই বস আমাকে বললো তোমার ভিসা আমি করে দিব, শর্ত হচ্ছে আগামী 5 বছর আমার কোম্পানিতে থাকতে হবে, তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে তোমার টাকা পয়সা যা লাগে আমি দিব। আচ্ছা, আমি রাজি হইলাম, কারণ আমার তো কোনো উপায় নেই, কারণ এই সুযোগটা যদি চলে যায় আর তো আমি বৈধ হতে পারবো না। তখন সে আমার 8,000 রিঙ্গিত লাগলো, সে মাইজি সব কিছু কমপ্লিট করে সে অ্যাপ্লাই করলো। মাইজি এটা আবার একটা, যারা মালয়েশিয়াতে আছেন এরা সবাই জানেন যে মাইজি 2 বার হয়েছিল। প্রথমবার ছাড়ছিল তখন অলরেডি বাংলাদেশি প্রায় 3 লক্ষ বাংলাদেশের কাছ থেকে 3,000 রিঙ্গিত করে টাকা নিয়ে গেছে, তারপরে ওরা ক্লোজ করে দিল যে আমাদের মাইজিটা হবে না। এটা মালয়েশিয়ান সরকার নিয়ে এটা বৈধ করে দেয়। তখন এর আগের সরকার থাকা অবস্থা নাজিবুর রাজ্জাক যখন ছিলেন ক্ষমতায় তখন এটা ছিল, এখন তো নতুন সরকার মাহাথির। তো তখন ওই মাইজি কোম্পানিটা আবার ওই নাজিবুর রাজ্জাকের ওয়াইফের কোম্পানি, ওই প্রধান প্রেসিডেন্টের ওয়াইফের কোম্পানি। সে বলছে ওকে তাহলে মাইজি, কিন্তু প্রথমে অলরেডি 3 লক্ষ মানুষ 3,000 রিঙ্গিত করে জমা দিয়ে দিচ্ছে, তাহলে কত টাকা হয়, এগুলো সব মায়ের, এরা হবে না, একটা করতে পারবে না, দেন দ্বিতীয় করে আবার টাকা জমা দিতে হবে। এরপরে আমরা আবার টাকা জমা দিলাম, সবাই দিছে। দ্বিতীয়বার যারা জমা দেয় তার মধ্যে থেকে মনে হয় 80% লোক পাসপোর্ট পাইছে, ভিসা পাইছে, আর বাকিরা এখনো পর্যন্ত প্রসেসিং। আর যেগুলি এখন বর্তমানে যারা আছে এই সরকার আসার পরে এগুলি সব ক্যান্সেল করে দিছে, মানে যারা হয় না হুট করতে পারে না এগুলো আর করতে পারবে না, যারা করতে পারছে। আচ্ছা, এগুলো টানাপোড়েন সবসময় চলতেই থাকে। হ্যাঁ, টাকা মার গেল, তারপর আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, রাজি হয়ে গেলাম। বসে অলরেডি করতে তারপরে অলরেডি একটা পর্যায়ে মোটামুটিভাবে আমি আমার পাসপোর্টটা পাইলাম, ভিসা লাগিয়ে দিল, পাসপোর্ট পাইলাম। পাসপোর্ট পাওয়ার পরে আমি অলরেডি কাজ করতেছি। এখন বসের টাকা শোধ করতে হবে। আমার ওয়াইফ যে টাকা দিয়েছে ওই টাকা তো মারি খেলাম, সেটা তো বাড়িতে বলতে পারতেছি না। এখন আমার বসের টাকা শোধ করতে হবে, টাকা প্রতি মাসে তার আমার স্যালারিতে টাকা কেটে নেই, আমি বাড়িতে ওই পরিমাণ টাকা দিতে পারতেছি না। এদিকে আমার বাচ্চার কিন্তু পড়ালেখা খরচ আছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে 3টা সন্তানকে নিয়ে কত কষ্ট করে, এখন কিন্তু সবকিছু দাম, সবকিছুই কিন্তু মানে কত যে কষ্ট হবে সেটা আসলে খুব টাফ, একটা ছেলের পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে একটা মেয়ে। তারপরে সে টাকা কাটে প্রতি মাসে, আমি বাড়িতে টাকা দিতে পারি না। আমার ওয়াইফ চিলি করে যে তুমি টাকা দিতে পারো না কেন, তোমার কি আসলে তুমি কি করো, টাকা কি তুমি মেয়েদের পিছনে খরচ করো না তুমি কি করো, নাকি জুয়া খেলো, কি করো? আমি কিন্তু সত্যি করতে আজ পর্যন্ত সিগারেটও খাই না। তো এইরকম একটা আমি বুঝাইতে পারতেছি না যে এই যাক, এই জন্য বুঝতে পারি না। ও বলতেছে আমি তোমাকে টাকা দিয়েছি ভিসা করার জন্য, তুমি আবার কেন টাকা পাঠাও না, তুমি তো ভিসা করছো। কিন্তু বস প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে। তারপরে কিছু করে ধরেন 3 মাস পরে 30,000 টাকা দিলাম, আবার 4 মাস পরে 50,000 টাকা দিলাম, এরকম করে দিতেছি আমি। কিন্তু এতে ওদের যে খরচ প্রতি মাসে ওইটা কাভার দিতে পারি না, হয় না। তারপরে শেষ পর্যন্ত মোটামুটিভাবে যখন এটা হইলো, মোটামুটি বসের টাকাটা সুদ হয়ে গেল। বসের টাকাটা সুদ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওই আশেপাশে আবার মালয়েশিয়াতে গত বছর লাস্টের দিকে আপনারা জানেন যে হিন্দুদের একটা ছিল, হিন্দুদের মন্দির ভাঙার ব্যাপারে নিয়ে একটা খুব গন্ডগোল হয়েছে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে USJ 7 সুবাং জায়াতে।
ওই মন্দিরটা ভাঙবে, মন্দির হিন্দু তামিল তাদের ওদেরই কিন্তু আছে, ওরা কিন্তু মালয়েশিয়ান নাগরিক। কিন্তু মালায়রা চাচ্ছে যে কোম্পানিটাও জায়গাটা কিনছিল MCT, যে কোম্পানিটা কিনছে ওই কোম্পানি চাচ্ছিল ওই মন্দিরটা না ভাঙলে তারা বিল্ডিং করতে পারতেছে না। আচ্ছা, সেই সুবাদে ওইটা নিয়ে বিশাল মারামারি। ওই এলাকাতেই ছিলাম আমি, যেখানে আমার রেস্টুরেন্টটার বিজনেসটা স্লো হয়ে গেল, রেস্টুরেন্টের কাজটা খুব স্লো হয়ে গেল। আমি বস বললো যে এখন স্যালারি পরিস্থিতি 3 মাসের মতো স্যালারি আমার আটকে পড়ে গেছে, কারণ সেল একবারে নাই। যেখানে প্রতি মাসে সেল প্রতিদিন সেল হতো 7-8 হাজার রিঙ্গিত, সেখানে চলে গেছে প্রায় 8-900 রিঙ্গিতের মতো। সেখানে আমার স্যালারি দিতে পারতেছে না, আমি খুব ইয়ের মধ্যে আছি, পরিস্থিতি খুব বস দিতে পারলো না। তখন আমি আবার বাড়িতে টাকা পাঠাতে পারতেছি না। তখন আমার ওয়াইফ তো বলতেছে না তুমি মনে হয় বিয়ে শাদী করছো একটা কিছু একটা সন্দেহ করছে, এর আগে তো এই ঘটনা ঘটছে। তখন মনে হয় তুমি আমার মনে হচ্ছে যে তুমি মনে হয় বিয়ে শাদী করছো একটা কিছু, তাহলে না হলে তুমি কি করো এগুলা। এদিকে সে বাসা ভাড়া দিতে পারতেছে না, ওই বাসাটা তো আমাদের ভাড়া, কারণ একবারে গ্রামের বাড়ি তো সে যায় না, তার ভাইয়ের কাছে যাবে না, কারণ ভাইয়ের সাথে তার কথা কাটাকাটি হয়েছে কেন আমাকে সে চায়, সে কারণে বাসা ভাড়া দিতে হচ্ছে। মাসে সে স্কুলের বেতন দিতে হচ্ছে, আমার ছেলের স্কুল, 2টা মেয়ে মাদার সাথে পড়ে, ওদের স্কুলের বেতন, খাবার খরচ সবকিছু দিতে হয়। তো ও একা আর কোলাইতে পারতেছে না, বলে যে আমার পক্ষে তো আর সম্ভব না, তুমি একটা কিছু করো। আমার পক্ষে আর সম্ভব না, আমি আর পারবো না। ও আমাকে সরাসরি বলেই দিল। তো আর আমাকে এটা বলতেছে যদি আমার 3টা সন্তান না থাকতো তাহলে আমি তোমাকে ছেড়ে অনেক আগে চলে যেতাম, সন্তানের দিতে আগে আমি এই পরিস্থিতিতে আমি আছি। মোস্ট কমন ডায়লগ সংসারে এগুলো। হ্যাঁ, তখন আমি এগুলো মোস্ট কমন ডায়লগ সব সংসারই হয়, যদি না হয়ে থাকে তাহলে ওই সংসারে কোনো একটা বিশেষ অন্য কোনো কিছু আছে আর কি। যাই হোক, তারপরে এটা বললো, আমি বুঝছি তো আমি আসলে তুমি যদি আমার জায়গায় থাকতে আমি আসলে তখন ও কিন্তু প্রচুর রাগ করে, আমি চুপ শুধু শুনি, কারণ একটা সংসার এটা একদম আমি ডেফিনেটলি কাউকে না কাউকে চুপ থাকতে হয়, নইলে এটা একটা বড় ঝামেলা হয়ে যায়। মেনে আসি, যখন আমি রাগ করি ও চুপ থাকে, ও যখন রাগ করে আমি একদম শুধু শুনি, আরো বলো আমি ওদেরকে হাসাই। তারপরে জাগের পরে আবার কিছুদিন পরে লাস্ট 30,000 টাকা পাঠিয়েছিলাম আমি, লাস্ট আর পাঠাতে পারি না। তারপরে আমি চলে গেলাম আপনার ওইটাতে। পাঠানোর পরে কোম্পানি বন্ধ গেলে এখন আমার ওয়াইফ বলতেছে তার কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তুমি একটা কাজ করো, আমার আবার একটা আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড থাকে আবার আরেকটা জায়গাতে, বলছে তুমি ওইখানে চলে যাও, সে কাজ দিবে। আমি বলছি আমার বসের কাছে কিন্তু পাসপোর্ট, তার কাছে কিন্তু আমি কিন্তু সেগুলো সব জমা দিতে হয়েছে। হ্যাঁ, কারণ টাকা বাকি রয়েছে না, টাকা দিলে সে পাসপোর্ট দিবে আমাকে, আমি কীভাবে যাবো? বস যদি টাকা সুদ না করি সে পাসপোর্ট দিবে না আমাকে, আবার এদিকে স্যালারিও দিচ্ছে না, কাজ সেলস কমে গেছে। এখন আমি জিজ্ঞাসা করলাম আমি কি যাবো ওইভাবে? বলছে হ্যাঁ তুমি যাও, কারণ আমার পরিস্থিতি খুব খারাপ, তুমি ওইভাবে যাও, কারণ বস কিন্তু পাসপোর্ট দিবে না। বলছে না দিলেও কিছু করার নাই, তুমি যাও এখানে। পরে আমি চলে গেলাম ওইখান থেকে আমার বাইরের কাছে। আচ্ছা, উনিও কিন্তু অবৈধ, ওনার কিন্তু পাসপোর্ট নেই। আচ্ছা, তো যাই হোক, এখন পরে ওনার কাছে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে যেভাবে এরপরে একটা ওইখানে আমি যেখানে যাই আবার দ্রুত কাজ ম্যানেজ করে ফেলতে পারি, কারণ রেস্টুরেন্টের কাজ জানি তো, ভাষা জানি, সমস্যা হয় না। ওইখানে যে একটা জব করলাম, একটা রেস্টুরেন্টের কাজ শুরু করে দিয়েছি, 4-5 দিন হয়েছে। এখন আমাকে তো পাসপোর্ট পেতে হবে, পাসপোর্ট পাওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখন যদি থানাতে জিডি করে আমি যদি ইমিগ্রেশনে জমা দিই যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, দেন ওরা আমাকে নতুন করে আরেকটা ভিসা লাগে, একটা পাসপোর্ট দিবে, একটা ভিসা আমাকে, কারণ আমার পাসপোর্ট আমার পাওয়ার আমার অধিকার আছে। যদি বসে পুলিশ রিপোর্ট না করে থাকে, যদি বসে পুলিশ রিপোর্ট করে, মালয়েশিয়াতে সবাই জানে যদি বস পুলিশ রিপোর্ট করে যে আমি পলাতক, তাহলে মালয়েশিয়াতে আমার কোনো দিনও ভিসা লাগানো সম্ভব না। আচ্ছা, তো সেক্ষেত্রে বসটা ভালো, বসের সাথে যোগাযোগ হয়েছে আমার। আমি বলছি আমি কিছুদিনের জন্য বাইরে এসেছি, আমি আবার আসবো, ব্যবসাটা রানিং হয়ে আমি আসবো। পাসপোর্ট দিয়ে সে দিল না, পাসপোর্ট হয়ে গেছে। এখন আমি যাব থানায় পুলিশ রিপোর্ট করতে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, তোমরা আমাকে একটা পাসপোর্ট দাও। সেই ক্ষেত্রে আমাকে আগে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনার আপনার আমপাং, ওইখানে গিয়ে আমাকে একটা পাসপোর্ট বানাইতে হবে। আচ্ছা, পাসপোর্ট বানাই দেন মালয়েশিয়াতে আমপাং LRT 2টা এম্বাসি আছে, পুরানটা হচ্ছে এক জায়গাতে, আর যে নতুন সেটা আছে আমপাং রেল স্টেশনের থেকে 5 মিনিট সময় লাগে। এখানে পাসপোর্ট জমা নেয় এবং পাসপোর্ট ডেলিভারি দেয়। আমি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে মালয়েশিয়াতে 2টা এম্বাসি করে দিচ্ছে আমাদের জন্য। আগে খুব কষ্ট হইতো, এখন 2টা এম্বাসি হওয়াতে পাসপোর্ট ডেলিভারিটা দ্রুত পাই আমরা, এবং এটা খুব ভালো হয়েছে এবং খুব সার্ভিসটা খুব ভালো। সেক্ষেত্রে আমি গেছি এম্বাসিতে, যাওয়ার পরে আমার পাসপোর্টটা আমি করব। যখন আমি এম্বাসিতে যাওয়ার আগে 2টা আরো বাঙালি ছিল আমাদের গ্রামের বাড়ির। এরা বলতেছে ভাই আমরা তো ভাষা জানি না, আপনি তো ভালো বুঝেন, একটু দয়া করে আমাদেরকে আপনার সাথে নিয়ে যান, গেলে আমাদের পাসপোর্টটা হবে, আমরা দেশে চলে যাব। 5 বছর হয়ে গেছে, 5 বছরই অবৈধ, পাসপোর্ট কোনো কিছুই নেই। আর নৌকাতে গেছিল, নৌকা যোগে। ওকে, তখন আমি চিন্তা করলাম যে আসলে এরা গরিব মানুষ, আমিও দেখলাম যে এরা আসলে ভাষা বুঝে না, আমি না নিয়ে গেলে। তখন আমার বাইরে কিন্তু বলছে যে ওদেরকে নেওয়ার দরকার নাই, আপনি যান, ওদেরকে নিলে আপনি আবার ওদের জন্য আপনি বিপদে পড়বেন। তখন আমার এইরকম ছোট্ট একটা দাঁড়িয়ে ছিল, সেম কিবরে ভাইয়ের মতোই ছিল। তো যার কারণে ওরা মালাই মনে করতো, পুলিশ আমাকে ডিস্টার্ব করতো, দেখলে মনে করতো মালাইয়ের মতো, ওরা ভাবতো বাঙালি হিসেবে, সাধারণত এরা করতো না, আমাকে ডিস্টার্ব করতো না। আচ্ছা, আমি অনায়াসে চলতে পারতাম, ফিরতে পারতাম। পরে আমি ওদেরকে নিলাম, চলেন যাই।
ওরাও টাকা নিয়ে নিছে, পাসপোর্ট সব করবে, এম্বাসিতে যাবো আমরা, নিলাম। এম্বাসিতে যাওয়ার পরে ওরা ওদের পাসপোর্ট নাম্বারটা পর্যন্ত মুখস্থ নাই। এইখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিতে চাই, মানে প্রত্যেকে তার পাসপোর্ট নাম্বারটা মুখস্থ হ্যাঁ, যেন রাখে। পাসপোর্ট নাম্বারটা যদি মনে না থাকে, আপনি দয়া করে আপনার পাসপোর্টের একটা ফটোকপি করে আপনি জিমেলে ব্যাকআপ দিয়ে রাখেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান, জিমেল থেকে ব্যাকআপটা বের করে আপনি এটা কাজে লাগাতে পারবেন। আবার পাসপোর্টটা যদি মানে এটা ফরেনারদের জন্য আত্মার মতো, পাসপোর্ট নাম্বারটা আপনি অবশ্যই মনে রাখবেন। না মুখস্থ রাখার কারণে কি সমস্যাটা হয়েছে আমি সেটা বলতেছি আপনাদেরকে। জি, করে নাই। তারপরে এম্বাসিতে গেলাম, ওরা বলতেছে পাসপোর্ট নাম্বার দেন, তার পাসপোর্ট নাম্বার বলছে পাসপোর্ট নাম্বার না থাকলে বের করা আরেকটা ওয়ে আছে, ভোটার আইডি নাম্বার দিলে তারা বের করতে পারে তার পাসপোর্টটা, কারণ ভোটার আইডি দিয়ে তো পাসপোর্ট করতে হয়। জি, আমরা তারপরে তার ভোটার আইডি ফটোকপি ছিল, ভোটার আইডি দেওয়ার পরে তারা চেক করে দেখলো যে এটা তো তার পাসপোর্ট নাই, তার কারণ সে যখন পাসপোর্টটা করছিল সেই জন্ম নিবন্ধন দিয়ে করছিল। ও সো ভোটার আইডি দিয়ে পাওয়ার তো কোনো সুযোগই নেই, সে জন্ম নিবন্ধন দিয়ে করছিল, ওই জন্ম নিবন্ধন নাম্বারটা তার কাছে নাই। কোনো রেকর্ডই, দুজনের কোনো রেকর্ডই আমরা পাচ্ছি না, পাসপোর্ট নাম্বারও পাচ্ছি না। যদি পাসপোর্ট নাম্বার থাকতো দেন আমরা রিনিউ করতে পারতাম একটা পাসপোর্ট। পরে ওরা বলে দিচ্ছে কী করবেন, আমারটা তো আছে, আমি দিয়ে দিচ্ছি অলরেডি, আমার ফটোকপি সব কিছু ছিল, আমারটা অলরেডি কথা বলে ফেলছি। বলছে আপনারা কাজ করেন, আমাদের পুরনো যে অ্যাম্বাসি ওইখানে যান, ওইখানে এই ধরনের কোনো ক্রিটিক্যাল প্রবলেম হলে ওরা এটা সলভ করে। ওইখানে যাওয়ার পরে কথা বললাম, বলছে যে তাহলে একটা কাজ করেন, আপনি যদি এইভাবে পাসপোর্ট না পান আপনার থানাতে একটা জিডি করেন যে পাসপোর্ট হারাই গেছে, তারপরে দেখা যাক কোনো একটা ওয়েতে, আর নাহলে আরেকটা ওয়ে আছে, আপনি নতুন করে পাসপোর্ট জমা দেন। যদি পুরনো পাসপোর্ট রিনিউ করে মালয়েশিয়া রিঙ্গিত 116 রিঙ্গিত লাগে, আপনারা সবাই জানেন, ব্যাংকে টাকা জমা দিতে হয়, তারপরে রিসিপ্ট জমা দিলে আপনি নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। মালয়েশিয়া রিঙ্গিত 116 রিঙ্গিত। ভুলেও কেউ কোনো দালালকে বেশি টাকা পয়সা দিবেন না। ওইখানেও দালাল আছে? হ্যাঁ আছে, সব জায়গাতেই আছে, বাঙালি দালাল ভাই সব জায়গাতেই আছে। যাক, ওইটা অনেকে নিতে চায়, অনেকে 5-6 মাস পরে পাসপোর্ট ডেলিভারি পায় না, ওইখানে আছে। কিন্তু যারা আসলে এটা কারা দালালটা ধরে, যারা আসলে অ্যাকচুয়ালি গ্রাম থেকে, আমরা যারা বাংলাদেশি ভাই যারা গ্রাম থেকে, তারা তো বুঝে না, তারা চিন্তা করে একটা হ্যারাসমেন্ট, আবার একদিন কাজ পালা গেলে তার 101 দিনের স্যালারি চলে যায়, 2-3 দিন জিতে হয়, তো দালালকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। নর্মালি শুধু 116 রিঙ্গিত হলে আপনি পাসপোর্ট করতে পারবেন, সরকারি ফি আর কি যেটা। ওকে, যাই হোক, তারপর পরে ওইখানে নিয়ে গেলাম, তারপর বলছে আপনি যেহেতু নাই, আপনি কাজ করেন, পুলিশ রিপোর্ট করে আমাদেরকে দেন, আমরা যে কোনোভাবে, এটা নতুন রুলস হচ্ছে মালয়েশিয়া যে আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে যদি পাসপোর্ট হারানো যায়, তাছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না। এখন আমি চিন্তা করলাম পুলিশ রিপোর্ট করতে হবে, ওকে ডান, তোমরা কি রাজি আছো? হ্যাঁ আমরা রাজি আছি পুলিশ রিপোর্ট করতে। আমরা তোমাদের যে পাসপোর্ট নাই, থানাতে গেলে যদি তোমাদেরকে ধরে ফেলে তাহলে তো আমি আবার তোমাদের জন্য আমি পূর্ব বিপদে। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল, এর আগে আমার পাসপোর্ট হারাইছে, আমি কয়েকবার থানাতে গেছি, পুলিশ রিপোর্টও করছি, সমস্যা হয় নাই। কিন্তু ফেব্রুয়ারি মাস, এই 2019-এর ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া সরকার নতুন একটা নিয়ম করছে যে পুলিশ রিপোর্ট করতে গেলে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, কী কারণে পাসপোর্টটা হারালো, কোথায় হারালো। আগে গেলে 50 রিঙ্গিত দিলে, 100 রিঙ্গিত দিলে ওরা জাস্ট দেখতো না, পাসপোর্ট হারাইছে লিখে একটা পুলিশ রিপোর্ট করে দিত, শেষ, জাস্ট একটা করে দিত, ওইটা দিয়ে আমরা কাজ চালাতে পারতাম। 6 মাস পর্যন্ত পুলিশ আর ধরবে না ওই পুলিশ রিপোর্টটা থাকলে, ওকে 6 মাস চলতে পারবে। থানাতে গেছি, এই থানাতে গেছি আমরা পুটুপাসার 18, সেই ডেটটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2019 সকালবেলা আমরা ওখান থেকে গেলাম। থানাতে যাওয়ার পরে ওরা অলরেডি থানাতে ভিতরে ঢুকলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম তুয়ান, সাইনা বুয়াট রিপোর্ট পুলিশ, পাসপোর্ট ডাহিলাম, আমার পাসপোর্ট হারা গেছে, আমি পুলিশ রিপোর্ট করবো। বলছে ওকে, কালা ইউনা বুয়াট পুলিশ ইউপিগি জুম্পা ডাঙ্গান তুয়ান বাকি স্টেটমেন্ট দুলু, স্টেটমেন্ট দিতে হবে তোমাকে আগে, তারপর তুমি পুলিশ রিপোর্ট করতে পারো। তারপর আমাদের 3 জনকে 3টা কার্ড দিয়ে দিল, ভিজিটর হিসেবে যে কার্ডগুলি দেয় আর কি। তারপর আমরা একদম, এটাকে বলা হয় আপনার অনেক বড় সিনিয়র অফিসার আর কি, আমি নামটা আসলে ভুলে গেছি, যাক ওনার কাছে পাঠালো 3 তলায়, পুটুপাসারের যে থানাটা আছে, বালাই অর্থ হচ্ছে থানা, 3 তলায় আমরা গেলাম। 3 তলায় যাওয়ার পরে দেখলাম যে ওরা যে রুম নাম্বারটা দিছিল ওই রুম নাম্বারে কোনো লোক নাই। তারপর 3-4টা রুম ঘুরলাম, লাস্টে একটা রুমে পাইলাম, দেখলাম যে উনি সিনিয়র পুলিশ অফিসার বসে রয়েছে, খুব সম্ভবত গতকালকে রাতে ওনার ডিউটি ছিল, উনি খুব ঘুম ভাব, চোখে ঘুম নিয়ে বসে রয়েছে। আমি গেলাম, পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম tuan, apa kabar tuan, saya nak buat police report sebab ini saya punya abang magam, dia orang ada masalah sikit, pasport dah hilang. Macam mana hilang? Pasport dah hilang dengan itu LRT পুটুপাসার, মানে আমরা ট্রেনে আসতেছিলাম, ট্রেন থেকে পাসপোর্ট একটা তো বলতে হবে। আর পুলিশ রিপোর্ট করার নিয়ম হচ্ছে বাংলাদেশেও একই নিয়ম, যেইখানে পাসপোর্টটা হারায়, যেই থানার আন্ডারে আশেপাশে, ওই থানাতে আপনাকে পুলিশ রিপোর্টটা করতে হয়। তখন আমরাও বললাম যে আমাদের এইখানে পাসপোর্টটা হারাইছে, এই কারণে আমরা এই বালাইতে আসছি, এই পুলিশ স্টেশনে আসছি। তখন তারা বললো যে ওকে, তোমাদের পাসপোর্ট নাম্বার দাও, আমরা যে পাসপোর্ট হারাইছি তো পাসপোর্ট নাম্বার দাও। পরে আমাকে একটা সাদা কাগজ দিল, সাদা কাগজের ভিতরে আমি আমারটা লিখলাম, আমারটা এই কারণে লিখলাম, আমারও তো রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে দেন পাসপোর্ট নিয়ে গেলে ইমিগ্রেশনে, দেন আমাকে ওরা ভিসা দিবে, নতুন স্টিকার দিবে, ওদের সাথে আমারটা আমি লিখে একসাথে দিয়ে দিলাম। তখন আমি ওদেরকে আগে থেকে বাড়ি থেকে বলে রাখছিলাম, যদি টাকা পয়সা লাগে, 50 টাকা যদি লাগে তাহলে তাও আমরা দিয়ে, এখানে ঝামেলা করতে চাই না, তোমরা দিও, টাকা চালিয়ে দিও, ওরাও রেডি আছে, এক পায়ে রাজি। কথাবার্তা বলার পরে
ওই রুমের পাশেই আবার পুলিশদের একটা বড় মিটিং চলতেছে। হুম ওই অফিসার বলতেছে যে এই অফিসারটা আবার কীভাবে রিপোর্টটা করে সে ভালো জানে না, যে পাসপোর্ট হারালে কীভাবে করতে হবে। সে শুধু জিজ্ঞাসা করতেছে যে এই সে কোথা থেকে হারাইছে, করতে করতে মোটামুটি 10 মিনিট চলে গেল। আচ্ছা তারপরে ওই পুলিশদের যে বড় অফিসার, ওদের মিটিং শেষ হইলে পরে ওনার বড় যে স্যার উনি আসছে পরে তাকে জিজ্ঞাসা করতেছে স্যারকে যে স্যার এই যে একটা প্রবলেম হয়েছে, পুলিশ রিপোর্ট যে করবে আমাদের অ্যাড্রেস দিতে পারতেছি না। তার কারণ কি, ওরা তো কাজ করে কনস্ট্রাকশনে, ওরা কাজ করতেছিল তখন একটা মসজিদে কাজ করতেছিল। আর আপনারা জানেন যারা মালয়েশিয়াতে যারা আছেন, যারা কনস্ট্রাকশনে কাজ করে, যেখানে কাজ করে ওইখানে রুম বানায়, কোন যাকে বলে ওইখানে বানায় থাকতে হয়, এটা হচ্ছে নিয়ম মালয়েশিয়ার। ওরা ওইখানে বানায় ওইখানে থাকে। এখন আমরা যখন ঠিকানা লিখতেছি, ওই মসজিদের ঠিকানা লিখতেছি, তখন বলছে পুলিশ রিপোর্টে তোমার মসজিদে থাকো, এটা কি সম্ভব নাকি, এটা কোনো হয়, তোমাকে একটা বাসার ঠিকানা দিতে হবে। পরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্যে ওই ডিসিকে ডাকলো যে স্যার এটা কীভাবে সলিউশন করবো, কীভাবে লিখবো পুলিশ রিপোর্টটা আমি বুঝতে পারছি না, আপনি একটু দেখেন তো। এখন ওই পুলিশ অফিসার আবার এখন নতুন যে আইন, সেই আইন অনুযায়ী সে তার কাজ চালালো। সে কী করলো, আগে ফোন দেবে ইমিগ্রেশনে, মানে আমাদের অলরেডি একটা ইয়াতে চলে যাচ্ছে আর কি, আমরা বিপদে পড়তেছি আর কি। ইমিগ্রেশনে ফোন দিয়েছে, সে ফোন দিয়েছে ইমিগ্রেশনে যে আগে আমাদের পাসপোর্ট ভ্যালিড আছে কিনা, ভিসা আছে কিনা। পুলিশ রিপোর্ট করতে পারবো কার জন্য, যেমন আমার আইসি হারাই গেছে, আমার ভোটার আইডি হারাইছে, আমি রিপোর্ট করবো। ভোটার যদি নাই থাকে রিপোর্ট করে লাভ কি, তার মানে টোটাল টাইমে ভুয়া না। তারপরে ও ফোন দিয়েছে ইমিগ্রেশনে, আমারটা ঠিক আছে অলরেডি, কারণ আমার পাসপোর্ট নতুন যে পাসপোর্ট সেটা পাই নাই, পুরান পাসপোর্টের নাম্বারটা ছিল, ফটোকপিটা ছিল, ওটা দিচ্ছি, ওটা দিয়ে কিন্তু পাই নাই। নতুনটা দিলে কিন্তু পাইতো, আমার কাছে পুরানটা ফটোকপি ছিল। আচ্ছা পুরানা দিচ্ছে পরে আমারটা পায় না, আরেকটা ছিল ও বলছে ওর ওভার স্টে, ওর ডেট ওভার হয়ে গেছে। আর ওই পুলিশ ভাবছে আমি মনে হয় ওদের দালাল, কারণ ওরা কিন্তু চুপ, ভাষা জানে না, সব কথা আমি বলতেছি। আচ্ছা এখন পুলিশের চোখে ওরা ভাবতেছে আমি মনে হয় খুব সম্ভবত দালাল, ওদেরকে আমি হেল্প করতেছি, ওদের কাছে টাকা পয়সা খাবো, এরকম একটা কিছু। ওরা আমাদেরকে কিচ্ছু বললো না, আস্তে করে নিচে তো পুলিশ বালায় ফোন দিল, পুলিশ আসলো। ওরা কিন্তু ইমিগ্রেশন চেক করে ফেলছে যে আমাদের কারোর ভিসা নাই। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা আমি ওটা স্বীকার করেছি, ওদের কিন্তু পাসপোর্ট নাম্বার নাই, কারণ আমরা এম্বাসিতে যখন গেছি পাসপোর্ট দিতে পারিনি, ওরা বানায় টানে একটা নাম্বার দিচ্ছে আমাকে, ওরাও এখানে আমার সাথে একটা ইয়ে করছে। তো ওই নাম্বারে তো পাসপোর্ট একটা দিলেই কি হইলো, মালয়েশিয়া ওরা কি এত বোকা নাকি যে দিলে একটা নাম্বার দিলে ওরা পেয়ে যাবে। পরে যাই হোক পুলিশ আসলো, আসতে করে আমাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করে বালাইতে তখন আমি ওদের সাথে সেটেল করার চিন্তা ভাবনা করেছিলাম যে কোনোভাবে এটা সেটেল করা যায় কিনা। তখন আমি তোয়ান মাও বলে সেটেল সেবাব কিতাবুন চানি মাকান। তারপরে বললাম যে দেখ, পুলিশে বুঝিয়ে বললাম দেখো আমি যেহেতু ইচ্ছা করে আসছে বালাইতে, মালয়েশিয়ার একটা ইয়ে আছে, যদি কোনো লোক ইচ্ছা করে পুলিশ ইয়াতে যায় বা ইমিগ্রেশনে যায়, ওরা রেসপেক্ট করে ওদেরকে অ্যারেস্ট করে না। যদি ইচ্ছা করতে যায়, যে ইচ্ছা করে যেহেতু আসে দেখি সলিউশন করা যায় কিনা। কিন্তু ওদের দেশে আমরা অলরেডি টিপু মানে মিথ্যা কথা বলছি ওদের সাথে, আমরা এই করছি। তখন ওই অফিসার তখন আবার মালয়েশিয়াতে একটা ইয়ে চলতেছিল যে বেশি অপরাধী ধরতে পারলে র্যাঙ্ক বাড়ে, প্রতি বছর একটা সময় দেয়। ওই তখন এই সুযোগটা ওরা নিচ্ছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে এক একজনে আমরা 5,000 রিঙ্গিত করে দিব। তারপরে ওরা এটা করে নাই, রাজি হয়নি অলরেডি বালাইয়ের ভিতরে দিয়ে দিছে। এখন আমি চিন্তা করতেছি এত বছর আমি মালয়েশিয়াতে এসে আমি যদি এটা ফোন করে আমার আত্মীয়স্বজনরা জানাই, আমার বাইরে যে আমি থালাতে এসে ধরা গেছি, তাহলে ওরা আমাকে বোকা বলবে, কাউকে জানাইতেছি না, বলবে যে এত বছর পরে আপনি এই বোকামিটা করলেন আমার সাথে। আরো 2 বছর পরের একটা ঘটনা এটা, এই যে এই লাস্ট ফেব্রুয়ারি 2019 তার মানে আপনি 6-7 বছর থাকার পরের ঘটনা এটা। লাস্টে আমি যখন পাসপোর্টে এই লাস্টের দিনে 18 যেদিন ইয়া হলো 18 ফেব্রুয়ারি 2019 ঘটনা এটা। ওকে, তারপরে ওরা অলরেডি পুলিশ এসে আমাদেরকে নিচে বালাইতে পুলিশ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওরা অলরেডি রিপোর্ট মানে পুলিশ স্টেটমেন্ট নিচ্ছে, আমাদেরকে লিখবে, ওরা আমাদের নামে কেস করবে, অলরেডি আমরা এটা করবে। আপনি চিন্তা করছিলেন বাড়িতে জানালে বাড়িতে বলতে আমাদের ইয়াতে না, আমাদের মালয়েশিয়াতে আমার ভাই যারা আত্মীয়স্বজন আছে এদেরকে জানাইলে হয়তো এরা ভাববে যে ফান করতেছি বা তুমি এত চালাক মানুষ, তোমার ভিসা সবকিছু আছে, তুমি কিভাবে ধরা খাও, এটা ওরা বিশ্বাস করবে না। ফোন কাউকে দিচ্ছি না, ওদেরকে ফোন করতে দিচ্ছি না, ওদেরও আত্মীয়স্বজন আছে, ওদের আত্মীয়স্বজন একদম থানা থেকে খুব কাছে আছে, খুব কাছাকাছি, বললে ওরা আসতে পারতো। প্রথমে জানাই দিচ্ছি না, আমরা ভাবতেছি হয়তো সেটেল করা যাবে। পুলিশ কিন্তু আমাকে বলছিল যে নান্তি সাহেব বলে সেটেল, যে পরে আমরা এটা সেটেল করবো, তুমি টেনশন করো না, হ্যাঁ ব্যবস্থা করবো। তো ওরা আশায় ছিলাম যে একটা কিছু করবে। একটা বছর যখন দেখলাম যে ওরা অলরেডি খাতা সবকিছু বের করে আমাদের পুলিশ রিপোর্ট করতেছে, লিখতেছে, তখন বলবো যে আর মনে হবে না, সেটেল আর হবে না। তখন ফোন দিতে বাধ্য হলো আমাকে, আমরা ফোন দিলাম। তখন আমার সাথে যে ছেলেটা ছিল, ওর আবার এক আত্মীয় থাকে পাশেই, 2 মিনিটের রাস্তা। ফোন দিছে, পরে ও আসছে, কিন্তু ততক্ষণে কিন্তু পুলিশ রিপোর্ট হয়ে গেছে অলরেডি। যদি না হইতো, তার আগে যদি ও ফোন দিত, তাহলে এসে আমাদের ওখান থেকেই একটা ম্যানেজ করতে পারতো। তারপরে অলরেডি পুলিশ রিপোর্ট সব কিছু করে গেছে, ও লোকটা আসছে, আয়সা বললো যে এখন তো পুলিশ রিপোর্ট হয়ে গেছে, তোমাদেরকে আমরা ছেড়াতে পারবো না, তোমাদেরকে পুলিশ লকআপে নিয়ে যাবে জিংজাং।
মালয়েশিয়াতে যারা আছেন সবাই জানেন। পুরো বাসারের আশেপাশে এরিয়াটা হচ্ছে জিংজাং, ওইখানে জিংজাং নিয়ে গেছে আমাদেরকে, জিংজাং রাখলো। আর আমাদের যে লোকের সাথে কথা সে বলছে যে তোমাদের 14 তারিখে কোর্টে তুলবে, 14 দিন পরে কোর্টের থেকে তোমাদেরকে আমরা উকিলের মাধ্যমে বের করতে পারবো, এছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে এখনকার ইয়া। তারপরে আমরা ছিলাম 18 তারিখ থেকে 14 দিন পরে আমাদের 3 তারিখে তোলার কথা ছিল কোর্টে, কিন্তু আপনার 29 তারিখে তুলে ফেলছিল কোর্টে। মানে ওই সময়টাতে আপনাকে কিভাবে রেখেছে? বাংলাদেশে যেরকম লকআপে রাখে এভাবে? পুলিশ লকআপ আলাদা ড্রেস। কিন্তু ওই সময়টায় যখন এখানে কিছু এই মেসেজগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মেসেজগুলোর জন্য আমি ভুলে যাচ্ছিলাম যে পুলিশ ধরা পড়ার পর থেকে যদি আপনি পুলিশের কাছে থানাতে মোবাইল টাকা পয়সা দিয়ে দেন তাহলে কিন্তু ওরা সব নিয়ে নেবে। এটা বাঙালি ভাইদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক বাঙালি মোবাইল টাকা পয়সা সব হারিয়ে ফেলছে। ওরা পুলিশ রিপোর্টটা যখন করবে তখন আপনি পুলিশ রিপোর্টের মধ্যে সব ডিটেলস লিখবেন যে এত ডলার বা এত টাকা আপনার কাছে আছে, এত রিঙ্গিত আছে, এই মোবাইলের মডেল নাম্বার এত সব লিখবেন। তাহলে এগুলো সব আপনি কোর্টে গেলে ফেরত পাবেন, ফেরত দিতে বাধ্য। আপনার রেকর্ড আছে, যদি রেকর্ড ছাড়া কোনো পুলিশকে দিয়ে দেন তাহলে ওরা মেরে দিবে, কিছুই আপনি পাবেন না। আচ্ছা, এরকম শত শত প্রমাণ আমি আরও সামনে বলবো, আপনাদেরকে শেয়ার করবো। তারপরে আমাদেরকে জিংজাং নিয়ে গেলো, আমাদের রেকর্ড করছে। আমার কাছে মালয়েশিয়ার রিঙ্গিত ছিল 450, থাইল্যান্ডের বাত ছিল 20 বাত, আর আমার কাছে 2টা ব্যাংকের কার্ড ছিল। আমার মালয়েশিয়ার 2টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, 2টা ব্যাংকের কার্ড ছিল, মাই ব্যাংক আর সিএমবি ব্যাংক, 2টা ব্যাংকের কার্ড, ভিসা কার্ড ছিল, সব কিছু। আর আমার মোবাইল ছিল, সব কিছু লেখা ছিল, সব একসাথে সুন্দরভাবে। আর কিছু পয়সা টসা ছিল, এগুলো সব কিছু লিখছে। আর ওদের যা যা ছিল সবই লিখছে, সব কিছু লিখে আমাদেরকে লকআপে দিয়ে দিয়েছে। এবং লকআপে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বলেছে যে তোরা তো আসছো, তোরা কি খাবি কিছু? আমি বলছি যে সরকারে যা দেয় তাই খাবো। বলছে না, যদি প্রথম তো ভাবছি যে এত কষ্ট কী করবো, হ্যাঁ ঠিক আছে আমরা খাবো। 100 রিঙ্গিত করে ওরা নিবে, আমাদের 3 জনকে খাবার দিবে, মানে একটু ভালো ভালো খাবার দিবে আর কি। প্রথম তো 100 রিঙ্গিতের কথা বলছে, কিন্তু এখানেও পুলিশ আমাদের সাথে চিট করছে। 100 রিঙ্গিত কথা ছিল একজনের, কিন্তু 3 জনের কাছ থেকে 300 রিঙ্গিত নিচ্ছে। আচ্ছা, 100 টাকার কথা কন্ট্যাক্ট করছে ওদের সাথে, ওরা প্রত্যেকজনের কাছ থেকে 100 করে। পরে যখন আমরা বেরোছি তখন দেখছি, যখন আমরা কোর্টে যাবো তখন টাকা ফেরত দেওয়ার সময় আমরা গুনে দেখি যে এই পরিস্থিতি। ওকে। তারপর লকআপে আমাদের 3 জনের 3 নাসি গোরিং আইয়াম দিল, মালয়েশিয়ার বাইরে জানেন সবাই, নাসি গোরিং আইয়াম আমাদেরকে দিল, আর 1 প্যাকেট সিগারেট দিল, আর একটা পানির বোতল দিল। এই 300 রিঙ্গিত শেষ। আমরা খাইলাম, খাওয়ার পরে মোটামুটিভাবে আমাদের কিন্তু ওই সময় কিন্তু আমাদের ড্রেস সব নিয়ে নিছে। লকআপ পুলিশের একটা ড্রেস দিল, পিছনে লেখা পুলিশ লকআপ, আর একটা শর্ট প্যান্ট দিল। এটাই আমাদের 3 জনের ড্রেস। আমরা লকআপে আছি। লকআপের খাবার, লকআপের কি পরিস্থিতি সেটা আপনারা যারা লকআপে গেছেন বা এটা জানেন, যারা জানেনি তাদের তো জানা উচিত। হ্যাঁ, যারা জানি তারা লকআপের ভিতরে সকালবেলা আপনাকে দিবে একটা রুটি, একটা পানি, এটা সিরাপ দিবে, সিরাপ আইস না, সিরাপ পানাস দিবে, আর একটা রুটি দিবে। দুপুরে দিবে আপনার প্লাস্টিকে পেঁচানো অল্প কটা ভাত, একটা মাছ আর একটা পানি। এই আর বিকাল 4টা-5টার দিকে ওই একই, মানে এইভাবে দিবে ওরা খাবারটা, এইভাবে দেয়। জায়গাটা কেমন থাকার মতো? জায়গাটা হচ্ছে এটা একটা রুমের ভিতরে থাকতে পারে সর্বোচ্চ আপনার 12 জনের মতো, মানে ফ্লোর থেকে একটু উঁচা করে কাঠ দিয়ে করছে, এখানে শুয়ে থেকে আমরা সবাই। আর আমাদের রুম নাম্বার ছিল 05 লকআপের ভিতরে, পুলিশ লকআপ। আমি প্রত্যেকটা নাম্বার এই জন্য বলবো যে কি পরবর্তীতে গেলে তারা সহজে চিনবে না, এবং এটা অ্যাপ্রুভ করার জন্য এটা, এই জন্য আমি সব সহকারে বলতেছি। তারপরে 5 নম্বর রুমে ছিলাম, খাইতেছি, কিন্তু যেহেতু ধরা গেছে আমাদের সবার মনে কষ্ট, খাওয়া তো আর যায় না ভিতরে, কারণ কি পরিস্থিতি হইলো, বাইরে কে কি কার কি অবস্থা, এটা আসলে খুব একটা টেনশনের মধ্যে ওরা দুজন। এবং কি অবস্থা দাঁড়াবে সেটা তো জানেন না। হ্যাঁ, সেটা ফিউচারটা আসলে কি বেরোতে পারবো, আর ওদের তো পাসপোর্ট না, ওরা তো বেরোতে কোথায় যাবে, মানে কার কি হবে সবাই। ওরা আমাকে দোষারোপ করতেছে, আমি ওদেরকে দোষারোপ করতেছি। আমি আশা করি ওরা আমার ভিডিও, তোমরা আমাদের ভিডিওটা দেখবা, নাজির এবং সেলিম, তোমরা আমাকে অনেক করছো। তো যাই হোক, ওরা আমাকে দোষ করেছে যে আপনার কারণে ভাই আমরা ধরা গেছি। আমি বলেছি তোমাদেরকে না দিলে তো আমি ধরা খাইতাম না, আমার তো পাসপোর্ট বিশ্বাস হবে ছিল। তারপরে ওরা বলতেছে যাক, ওগুলি কথা বলেন আপনি কপালে ছিল, মানে আপনাকে দালাল মনে করেই অ্যারেস্ট করেছে। হ্যাঁ, পুলিশ এটা মনে করছে, কিন্তু আমার কেসটা কিন্তু দালালের কেস দেয় না, আমাকে পাসপোর্টের সেম কেসই দিয়েছে। পাসপোর্টের কোর্স নাম্বারটা হচ্ছে এনাম সাতু সি, এটা হচ্ছে পাসপোর্টের যেমন বাংলাদেশে 302 ধারা হচ্ছে মার্ডার কেসের যে ধারাটা, পাসপোর্টের ধারাটা হচ্ছে এনাম সাতু সি। এই এনাম সাতু সি যদি হয় সেক্ষেত্রে পাসপোর্টও নাই, ভিসাও নাই। কিন্তু যদি লিমা প্লাস সাতু হয় সেক্ষেত্রে পাসপোর্ট আছে, ভিসা নাই। এই পাসপোর্ট আছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, সেক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা আইন কোডে, সেটাও আমি সামনে আসতেছি, ডিটেলস বলবো। আপনাদের জন্য সুবিধা হবে এটাই, যদি আপনারা কোনো ভাইরা পরবর্তীতে ধরা খান, যদি এইভাবে চলেন তাহলে আপনাদের জন্য ইজি হবে বেরোতে। আর ক্যাম্পের ভিতরে বা পরবর্তী স্টেপে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিতেছি। পরে ওরা আমাকে 9 দিন পরে ডাকছে, কোর্টে ডাকছে, যেহেতু আমাদের লয়ার আছে, আমাদের লোক আছে, লয়ার আছে। 9 দিন পরে আমাদেরকে ডাকছে, সবার নাম ডাকছে, এরকম ওকে আসো। কোর্টে আমাদেরকে নিয়ে গেলো। যেই পুলিশ SI ধরছিল আমাদেরকে, এটাকে আইও বলে মালয়েশিয়ার ভাষাতে, আইও আর কি। এটা তো আমাদের এখানেও তো আইও বলে, আইও ইনভেস্টিগেশন অফিসার। হ্যাঁ, আইও আমাকে নিয়ে গেলো।
কোর্টে তুললো আমাদেরকে। কোর্ট আমাদের হচ্ছে কোর্ট নাম হচ্ছে জালানদুতা, আপনারা সবাই জানেন। জালানদুতা আরেকটা নাম আছে কুয়ালালামপুর, মাকামা কুয়ালালামপুর, এবং কুয়ালালামপুর সবচেয়ে বড় মাকামা, ওখানে নিয়ে গেলো। আমাদের কোর্ট নাম্বার ছিল 2, জালানদুতা 2 তলাতে ছিল আমাদের মাকামাটা। হ্যাঁ, এই কোর্টের ভিতরে যাওয়ার পরে অনেকের মোবাইল টাকা পয়সা মিসিং হয়। কী কারণে মিসিং হয় সেই জিনিসটা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। আপনারা যারা যদি যান, আল্লাহ আমি দোয়া করি কেউ না যান, যদি যান তাহলে এটা শেয়ার থাকলে আপনাদের টাকা পয়সা হারাবে না। কোর্টে যাওয়ার পরে আপনারা কোর্টে তোলার আগে আমাদেরকে একটা সোজা দেখবেন যে কোর্টের ভিতরে দোতলাতে সোজা নিয়ে ওখানে সবাইকে আগে রাখবে। তারপরে আসবে, জাজ আসবে। জাজ আসলে একে বলে আপনার হচ্ছে হাকিম, মালয়েশিয়া ওদের আসলে পরে ডাকবে। তার আগে আপনাকে একটা রুমে, আমাদেরকে একটা রুমে রাখছিল। তার আগে আমাদের যে ব্যাগ, ওই যে থানাতে যা ছিল সব কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি। আমাদের টাকা ব্যাগটা যা ছিল থানা থেকে, আমরা আবার যে ড্রেস পরে গেছিলাম ওই ড্রেস পরে আবার আসছি, একদম আগের মতোই সব ফেরত দিয়ে দিচ্ছে। টাকা পয়সা গুনে দেখলাম, তখন দেখলাম যে 100 রিঙ্গিত করে কম, 300 রিঙ্গিত কম। তখন ওই টাকাটা। এরপরে ওই পুলিশ আবার কোর্টের ভিতরে এসে আবার আমাদের কাছে 50 টাকা করে দাবি করছে যে 50 টাকা করে আমরা পানি টেনে খাবো। এটা পুলিশের অভ্যাস, এটা ওরা করে মালয়েশিয়াতে সবাই জানেন। আমরা দিয়ে দিচ্ছি 50 টাকা করে, যা তুই খাগা। পরে দিয়ে দিচ্ছে 50 টাকা করে। ওরা নিয়ে গেলো, 3 জনের কাছে 150 রিঙ্গিত নিয়ে গেলো, আমাদেরকে কোর্টে দিয়ে আমাদের লিস্ট করে চলে গেল। এখন এইখানে আবার আমাদের ব্যাগ ট্যাগ সব জমা দিতে হবে। এখানে আমরা একটা ভুল করছি, এটা পরবর্তী আর যারা দেখতেছি না আমাকে, তাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য ভুল। আমরা যেটা ভুল করছি, আমরা এটা সব জমা দিয়ে দিচ্ছি, কিন্তু টাকাগুলি আমাদের পকেটে রাখা উচিত ছিল। যখন আমরা ব্যাগ সহকারে জমা দিয়ে দিচ্ছি, ওর ব্যাগের ভিতরে যা পাইছে সব নিয়ে নিছে পুলিশ, টাকা পয়সা সব নিয়ে নিছে ওখান থেকে। আমার মোবাইলটা আমার হাতে ছিল, মোবাইল আমি আমার সাথে 2 জন ছিল, 3 জন আমরা মোবাইলটা জমা দিচ্ছি। মোবাইল জমা দিলে আপনার হাতে একটা নাম্বার লিখে দিবে যে এত নাম্বার, মোবাইলের পিছনে লিখে দিবে। আমার নাম্বার ছিল 17, আর আমার বাকি যারা ছিল তার 16, 17, 18 3টা সিরিয়াল ছিল। তার মানে এই হাতে, ডান হাতে এভাবে মার্কার পেন দিয়ে লেখা থাকে, আর ওই মোবাইলের পিছনে মার্কার পেন দিয়ে লেখা থাকে 17। তার মানে পরবর্তীতে আমি কোর্টের থেকে আসলে আমার মোবাইলটা বের করতে সহজ হবে যে এই এত নম্বর মোবাইলটা আমার, কারণ কার মোবাইল কাকে দিবে। পরে কোর্টের থেকে উঠছে। এদিকে ওই আমার সাথে যে একটা ছেলে ছিল নাজির, তার অলরেডি উকিল ঠিক সবারই, আমাদের জন্য সবার জন্য উকিল ঠিক করা ছিল। কন্ট্যাক্ট হয়েছে ওনার সাথে, 6000 রিঙ্গিত করে বের করে, সরি 8000 রিঙ্গিত, মালয়েশিয়ান 8000 রিঙ্গিত একজনকে বের করে দিবে। পাসপোর্ট থাক বা না থাক, পুলিশ ইমিগ্রেশন ওই উকিল এটা পারে। এবং এই উকিলটা মালয়েশিয়ার পাসপোর্ট কেসের জন্য এত ভালো উকিল, নাম না হচ্ছে নারা ডেভিল। আপনারা বহু ইচ্ছা করলে যদি আপনাদের মনে চায়, আপনারা যদি ঝামেলা পড়েন, সে কাজ করে, লোক বের করে পরে টাকা নেয়, কোনো টেনশন নেই যে আপনার টাকা আগে সে মেরে দিবে। লোক বের করার পরে সে টাকা দিতে হয় 6000 রিঙ্গিত, 8000 রিঙ্গিত কন্ট্যাক্ট, কেউ 5000 করে, 6000 করে, এটা ডিপেন্ড করে আপনার লোকের উপরে সে কতটুকু। কি নাম ভদ্রলোকের? নারা, মিস্টার নারা, ইন্ডিয়ান ডেভিল। এবং মালয়েশিয়াতে যত বড় বড় লেভেলের ডক্টর বলেন, আপনি উকিল আছে, সব ইন্ডিয়ান। কারণ মালয়েরা বেশি লেভেলের পড়ালেখা করে না, অল্প করার পরে কাজে নেমে যায়, কারণ ওদের কাজটা অ্যাভেলেবেল। এবং ওই উনি করার পরে দেন ওরা অলরেডি কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে দেন নাজিরকে ডাকলো আমার সাথে। আমরা কিন্তু 3 জন, আমার সাথে আরেকটা ছেলে ছিল মিয়া, সেলিম মিয়া বলতেছে যে ভাই আমরা করবো, আমি দেশে চলে যাব, আমি সারা স্বীকার করবো। সালা অর্থ হচ্ছে আমি ভুল। কোর্টে গেলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে জাজ যে ইউ মাসু মালয়েশিয়া সালা কাতা সালা, ওরা এইভাবে। ওই জজের নিচে আর 2 জন থাকে, এদিকে বলে ডিপিপি 2 জন থাকে, ওরা জিজ্ঞাসা করবে আমাকে, দেন আমি উত্তর দিব, ওর ডিপিপি বলবে, দেন ও রায় দিয়ে দিবে কোর্টের থেকে যে আমার এটা হয়েছে। সালা হলে আমি অপরাধী, হলে সাজা, অপরাধী না হলে এরপরটা আমি আসতেছি। কোর্টে উঠছি, আলাদা আলাদা তুলছি 3 জনকে। আমাকে তুলছে, আমি উঠেই দেখলাম যে আমার পিছনে আমার লয়ার আছে, একটা মালাই লয়ার, আর আমার বাইরে এক লোক পাঠাইছে। আমাকে বলতেছে যে আমরা আছে, টেনশন করো না, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সালা, তুমি বলবো যে আমি সালা না, তাহলে তোমাকে আমরা বের করতে পারবো। সালা স্বীকার করলে তোমার রায় হয়ে যাবে, তুমি জেলে চলে যাবা। আমি বলছি স্যার তারা সালা বলছি অলরেডি। কোর্ট আমাকে জিজ্ঞাসা করছে যে ইউ মাসু মালয়েশিয়া সালা কাতা সালা। এখানে একটা বিষয় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বাংলাদেশের বাইরে এই ভুলের কারণে মাসের পরে মাস জেলে পড়ে আছেন। যখন কোর্টে জিজ্ঞাসা করে যে ইউ মাসু মালয়েশিয়া সালা কাতা সালা, এখানে যদি আপনি মনে করেন যে আপনি সত্যিকারের সালা, আপনার পাসপোর্ট নাই, আপনি অপরাধী, আপনি স্ট্রেট বলে দেবেন আমি সালা, সালা। যদি সালা স্বীকার না করেন, আপনাকে পাঠাবে রিমান্ডে, 1 মাসের রিমান্ড। এই রিমান্ডটা আবার একটু ভিন্ন, বাংলাদেশের রিমান্ড মানে ধরে নিয়ে মারে কাটে এরকম না, ওরা এটা জেলের আগে রিমান্ড, মানে এখান থেকেও আপনার বের হওয়ার একটা সুযোগ আছে, আপনাকে পাঠাবে সুঙ্গে বলু। আমার বেলায় যেটা করছে সেটা বলে আপনাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ওই ছেলেটা যে নাজির, তার সাথে কন্ট্যাক্ট হলো, তার কোনো কিছু ছিল না, টাকা দিয়ে দিয়েছে, সে বেরিয়ে গেছে, স্টেট সাথে বেরিয়ে গেছে, তার কেস অলরেডি ফিনিশ। সে যাওয়ার সময় তার মোবাইলটা সব কিছু নিয়ে গেলো, আমাকে বলে দিচ্ছে ভাই আমি অলরেডি বেরিয়ে চলে যাচ্ছি। আমার সাথে আরেকটা ছেলে যে ছিল সেলিম মিয়া, সে বলছে যে না আমি দেশে চলে যাবো, সে স্বীকার করছে হ্যাঁ আমি সালা। তার জেল হইলো 3 মাস। এখন আমাকে অলরেডি পাঠিয়ে দিল সুঙ্গাবুলুতে, যেহেতু আমি রিমান্ডে আছি, আমাকে দিয়ে দিল সুঙ্গাবুলুতে। তারপরের মাসে 23 তারিখে আমার আবার মাকামা, 1 মাসের জন্য আমাকে পাঠিয়ে দিল সুঙ্গাবুলু।
ওইখানে এই সুঙ্গে বুলুতে যে যাব রিমান্ডে, এখানে আবার যে জেলের ভিতরে যে সিচুয়েশনটা, যেখানে আসলে আমরা বাঙালিরা খুব প্রতারিত, খুব কষ্টের মধ্যে, এবং এখানে ফরেনারদেরকে মালাইরা মানে আপনি 1 মাসের রিমান্ডে গেলেন? হ্যাঁ, 1 মাসের রিমান্ডে গেলাম। জেলের ভিতরে ঢোকার সময় এখানে কিছু ভুল হয় যে কারণে বাঙালিরা অনেক মাই খায়। এই জিনিসগুলি আমি শেয়ার করতে চাই যেন কেউ, আপনি কি এক্সপেরিয়েন্স করেছেন এটাই আমাদেরকে শেয়ার করেন প্লিজ। হ্যাঁ, সেটাই। তারপরে আমাদেরকে নিয়ে এগুলো লরিতে করে সঙ্গে বলে ওইখানে আমাকে ঢুকানোর সাথে সাথে যেটা করতে হবে, আমার কাপড় চোপড় সব খুলে যা আছে, আমার বেল্টের সব খুলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, আমাদের টাকা পয়সা। এখানে আমরা অনেকে ভুল করি, যে আমার বেলায় আমি যেটা করে আসছি, টাকা পয়সা যেগুলো আছে, যেগুলো মূল্যবান, এই জিনিসগুলি একটা প্লাস্টিকের ব্যাগ দেবে, এটার ভিতরে ঢুকে দিতে হবে, তাহলে এই জিনিসগুলো পরবর্তীতে আমি ফেরত পাবো। প্রত্যেকটা জিনিস আমাকে ফেরত দিবে আলাদা, যেমন টাকা, মোবাইল পয়সা যা আছে এটার ভিতরে ঢুকে দিলে ওরা একটা একটা নাম্বার দিবে, নাম্বার দিয়ে ওরা রেখে দিবে। এটা আবার আমার পরবর্তীতে মাকামাতে আমাকে দিয়ে দিবে এটা পরবর্তী কোর্টে, এবং ওইখান থেকে আমার একটা বডি নাম্বার থাকবে প্রত্যেকটা লোকের। যেমন আমার বডি নাম্বার 31901447 3191 1 আমার বডি নাম্বার, এটা সুঙ্গাবুলুর বডি নাম্বার। এবং মালয়েশিয়াতে যতবার আমাকে ধরবে ততবারই একটা বডি নাম্বারই আসবে, এই সারা জীবনই তাই আসবে। হ্যাঁ, সারা জীবনে এই মালয়েশিয়াতে একটা বডি নাম্বারই, শুধু যতবার ঢুকবো লেখা থাকবে যে এতবার আমি গেছি জেলখানাতে। ফিঙ্গারপ্রিন্ট সেটা মেডিকেল রিপোর্টের মতো, যতবার আপনি যাবেন হাসপাতালে আপনারা পাস রিপোর্ট বের করে ওই পাশে। তারপরে অলরেডি ভিতরে চেকটা করে ভিতরে ঢুকে দিল, সিরিয়াল মতো আমরা ঢুকলাম। ঢুকার পর এখানে যদি কেউ একটু এদিকে ভুল করে তাহলে মারে, প্রচুর মারে। আচ্ছা, যখন আপনাকে বলছে এটা বের করো, অনেকে ভাষা বুঝে না, বাঙালিরা ভাষা বুঝে না, এরা প্রচুর মার খায়। এর ভিতরে মানে করুণ অবস্থা, এরা ভাষা বুঝে না, মায়ের সেই মায়ের। তারপর ভিতরে ঢুকে দিল, আমাদেরকে যাওয়ার সাথে সাথে চুল কাটবে, সবার চুল কেটে দিল, সব চুল কেটে সিরিয়ালে বসা, ওদের নিয়ম ওদের আইন অনুযায়ী যে নিয়ম অনুযায়ী যা করা দরকার। আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিল, আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তারপর আমার ছবি তুলো, সব কিছু করে অলরেডি প্রসেসিং করে আমাদেরকে পাঠিয়ে দিল। এই সুঙ্গাই বিলুর ভিতরে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম 7 দিন নিয়ে রাখে শিকল। এই শিকলটা কিন্তু একটা জাহান্নামের মতো। শিকলটা হচ্ছে, শিকল যখন রাখে তখন 7 দিন ফরেনাররা লোকালরা একসাথে রাখে, সবাইকে যারা কোর্টের থেকে যারা আসবে সবাইকে একসাথে রাখবে। 1 সপ্তাহ পরে লোকালদেরকে আলাদা করে দেয়, ফরেনারদেরকে আলাদা করে দেয়। যারা লোকাল তাদেরকে দিবে আবাদি, আর না হয় এহসান, অথবা আলাদা আলাদা আপনার যে ব্লকের নাম এগুলা। আর যারা আমরা যে ফরেনার আমাদেরকে পাঠাবে বরকত, আমাকে পাঠাচ্ছিল বরকত, আমার রুম নাম্বার ছিল 108। আমাদের একটা স্লিপ ধরাই দিল, একটা টেম্পোরারি একটা স্লিপ, এখানে আমার বডি নাম্বার। এবং এই সময়টা কিন্তু অনেক বাঙালি ভুল করে, এখানে অনেক মার খায়। এখানে ঢুকার আগে আমাদেরকে কাপড় খুলে পাম্পিং দিতে হবে। পাম্পিং মানে এরকমভাবে ধরে 10 বার উঠা বসা করতে হবে। এই কারণে অনেকে সে ওই মানে নেশা জাতীয় জিনিস, মানে সিগারেট জাতীয় জিনিসগুলি মানে পেটের ভিতর করে নিয়ে যায়, তারপরে জেলের ভিতরে এরা এগুলো সেবন করে। এই জন্য তারা এই পাম্পিংটা দেয়। যদি সে কিছু নেয়, পায়ে পথে অনেক সময় নেয়, তা অনেকে তখন এটা বেরিয়ে যাবে। পাম্পিংটা দিলে এটা জেলের আইন, 10 বার দিলে সব এটা বেরিয়ে পড়ে যায়, তখন তাকে ধরে মারে। অনেক বাঙালি এটা বুঝে না, ওই উলঙ্গ অবস্থা করতে হবে, এটা ওদের আইন আর কি। যেটা করতে হবে সবাইকে উলঙ্গ অবস্থা করতে হবে, করলে পরে বাইরে পাঠাবে। সবার সামনে এটা করতে হয় না, সবার সামনে বলতে এখানে 4 জন অফিসার থাকবে না, ইউকেপি। আচ্ছা, ভিতরে ইউকেপি হচ্ছে, এটা কিন্তু পুলিশ না, জেলখানার ভিতরে যেই আর যারা আপনার করে আর কি। যেমন জেলখানার ভিতরে আমাদের যে বাংলাদেশে আনসার আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ওরা জেলখানার ভিতরে দেখাশোনা করে। তারপরে স্ক্যানারে আমাদেরকে দিল, স্ক্যানারটা করা হয় কারণ হাতে যেটা চেক করছে বা পাম্পিং দেওয়ার পরে যেটা হয়েছে সেটা যদি নাও থাকে, পেটের ভিতরে যদি কিছু থাকে সেটা ধরবে ওটা। তারপরে স্ক্যানের সিরিয়াল অনুযায়ী আমরা সবাই স্ক্যান করলাম। স্ক্যানের ভিতরে অনেকে ধরা পড়ছে, বেসিক্যালি যারা লোকাল এরা বেশি করে এটা। অনেকে পেটের ভিতরে সিগারেটের যে ভিতরে যে ইয়াটা থাকে তামাকটা, ওরা প্লাস্টিক দিয়ে পেঁচায় পরে ওটা পানির সাথে খেয়ে ফেলে, 10টা-12টা করে খেয়ে পরে জেলখানার ভিতরে এটা খুলে এটা খায়। কারণ এই জেলখানার ভিতরে সিগারেট কোথায় পাবে, কোনো উপায় নাই। এবং এটা করে আরও কিছু আছে মালয়েশিয়াতে, আপনারা জানেন যে মালয়েশিয়ান যে আপনার সেমন যেটা আইস, যেটাকে বলে আইস, এরা এগুলো এইভাবে ওরা নিয়ে যায় রকেট করে, বায়ুপথে খেয়ে বিভিন্ন ব্যাপারে ভিতরে নিয়ে যায়। এই জন্য স্ক্যানটা করা হয়। স্ক্যান করে যাদেরকে ধরে এদেরকে আবার আলাদাভাবে ইয়েতে পাঠায় দেয়, তাওয়াক্কালে পাঠায়। ওদের পানিশমেন্ট আছে কেন ওরা এটা করলো। আচ্ছা, ওদেরকে এটা পাঠায়, যারা ধরা পড়ে না, আমাদেরকে যারা পড়ে এদেরকে পাঠাই দিল হচ্ছে আপনার শিকলে। এবার আমরা শিকলে যাওয়ার আগে নিচে 1 দিন রাখবে দামাই, 1 দিন রাত্রে, তারপরে দিন সকালে আমাদেরকে পাঠিয়ে দিবে শিকলে পাঠাবে। ওইখানে শিকলের ভিতরে সব ফরেনার যারা আছে, যারা ওই দিন কোর্টের থেকে যারা আসছে সবাইকে একসাথে রাখবে। কেন আমি জাহান্নাম বলছিলাম সেটা বিস্তারিত আমি এখন বলতেছি, কেন শিকলটা জাহান্নামে বলি। একসাথে থাকার পরে এখানে আমাদেরকে একদম যারা নতুন প্রথমবার গেছে জেলে, তাদেরকে একটা ড্রেস দেয়, একটা জামা দিবে, একটা প্যান্ট দিবে, একটা সাবান, একটা টুথপেস্ট। জেলখানার এই নিয়মটা ভালো। তো আমাদেরকে সবাই দিয়েছে। ফার্স্ট সবাই গেছি, যাওয়ার পরে জেলের ভিতরে শিকলে যাওয়ার পরে ওরা কি করছে, যারা নতুন এদের ড্রেসগুলো ওরা খুলে নেয়। লোকাল যারা গ্যাংস্টার যারা আছে, মাফিয়া গ্যাংস্টার যারা আছে, এরা খুলে নিয়ে এরা এটাকে চিড়ে রশি বানায়।
জামাটা ছিল আর রশি বানাইলো, রশি উপরে কাপড় টাপড় রাখে। 7 দিন, তো 7 দিন পরে তো আমরা আবার চলে যাবো যার যার ইয়াতে ব্লকে চলে যাবো। এরপরে এরা রাত্রে কি করবে, রেশা করে তারপরে বাঙালিদেরকে ডাকবে। গ্যাংস্টার ডাকতেছে যে দেখে ফরেনার বেসিক্যালি মায়ানমার, বাংলাদেশি, ইন্দোনেশিয়ানদেরকে ডাকে, ইউ মারিসিনি, বাতাস করবে বলবে, বাতাস না করলে মারি। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটেছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা করছিল, আমি আসলে এই বিষয়টা, এই জিনিসটাই করতে চেয়েছিলাম। আমার ক্ষেত্রে আমাকে ডাকছিল যে ইউ মারিসিনি, আসছে পরে আমি ওদেরকে বলছি কেনা পাই ইউমা পাঙ্গে ইউ ইঙ্গা সাই আওরাং বারুকা। আমি ওদেরকে বলছি তুই কি মনে করছিস আমি কি নতুন লোক নাকি, আমি কি মালয়েশিয়া কি নতুন আসছি? ওকে, আমি তোকে বাতাস করতে পারি, আসাইমা বলে আঙ্গিন বুয়াট ইউ তাপি ইউ বুয়াডু নাতে সাইমা বুয়াট, তুই আমাকে বাতাস করবি রাত্রে, ওকে আমি বাতাস করবো, নেভার মাইন্ড, তোকে আমি বাতাস করবো রাত্রে 3 ঘন্টা, তারপর তুই আমাকে 3 ঘন্টা করবি, যদি এই সত্যি রাজি থাকো তাহলে আমি করবো। আমার আবার সব এই জায়গাতে সেলফ কনফিডেন্সটা খুব বেশি, এবং আমি দেখতেছি যে বাঙালি এগুলো করে। প্রথমবার যে আমি এই কথা বলছি, পর আমাকে ডাকে নাই। একটু নরম পাইলেই বাঙালির ভাইরা কোনো সময় যেখানে যাবেন একবারে এমন নিচু হয়ে যাবেন না যেন পুঁটি মাছ হয়ে যাবে না, যেন মুরগিও আপনাকে গিলে খেয়ে ফেলে। তারপর ওরা আমাকে ডাকলো না, আমার সাথে 4-5 জনের ডাকলো না, বাতাস করলো, ওদেরকে খুব মারছে। এবং ওই দিন থেকে আমার খুব একটা জিদ ছিল মনের ভিতরে যে এটার একটা, এই যে সিকুলের ভিতরে যে বাঙালিদেরকে মারে, এটার একটা কঠিন একটা জবাব আমাকে দিতে হবে। ওই আমার এই গল্পের এটা আমার খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমি যে কারণে বেশি জোর দিতেছি। এটা তো পুলিশ দেখার কথা। পুলিশ, ওকে, পুলিশ আছে, সব কিছু আছে, আপনার কথাটা আমি অ্যাবসলিউটলি রাইট, এবং আমি আপনার কথায় একমত। পুলিশ আছে, যদি আমি পুলিশে কমপ্লেন আজকে দিলাম, আমি কমপ্লেন যে স্যারও আমাকে মারছে, কালকে ওরা আমাকে মেরে ফেলবে পিটাইতে, তুই কেন বললি? ওরা সবাই ইউনাইটেড? হ্যাঁ ইউনাইটেড তো, আর ওরা তো দেশের লোকাল না। আচ্ছা, একজন যদি হয় তাহলে ওর মেরে ফেলবে আপনাকে, এরপর দিন আপনি শেষ, বলবেন যে কীভাবে মারা গেছে আমরা জানি, কেউ কে সাক্ষী দিবেন এর ভিতরে? আর ফরেনার যারা আছে কেউ, কারণ বাঙালিরা আমরা যারা অনেকে আছি, দেখেন আমি আমার চিন্তা করি যে আমি বাঁচলে হইলো, এখন আরেকজনকে মেরে ফেলছে, এরকম অনেক লোক মেরে ফেলছে এটার ভিতরে, অনেক লোক, কেউ বলবে না। এই জন্য এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যদি এই সঙ্গে বলে এই বিষয়টা নিয়ে কোনো পরিচালক কোনো মুভি তৈরি করে, 2020-এর শ্রেষ্ঠ মুভি হবে। আমি আর বিষয়গুলো শেয়ার করতেছি অলরেডি। আপনার ডাইকে নিয়ে মারলো, আমার সাথে একটা লোক ছিল বাংলাদেশে, ওকে নিয়ে খুব মারলো। মারার পর আমি ডাকছি, আমি বলছি যে আপনি গেছেন বাতাস করছে, ভাই আমি যদি না যেতে তো আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান বাতাস করেন, বলছি ঠিক আছে বাতাস করেন। আবার ডাকছে, গিয়ে বাতাস টাস করলো। তারপরের দিন আরেকজন নেপালের একটা ছেলেকে ডেকে নিল, ও যাইতে চায়, ওরে নিয়ে রাত্রে 3টার সময় মারা শুরু করছে। তারপরে দিন সকাল 7টা পর্যন্ত মারতে শেষ পর্যন্ত সকালের দিকে ওরে উলঙ্গ করে শোয়ে ওর উপর প্রস্রাব করে দিল। ওই গ্যাংস্টারটা প্রস্রাব করে দিলে আবার মারে মানে ওর তো এখন নেশা। পুলিশ কি একদমই দেখে না কি হচ্ছে ভিতরে? পুলিশ, কারণ কি ওদের ভিতরে ডিউটিরত অবস্থায় মাত্র 3 জন থাকে, চেগু যাদেরকে বলে, চেগু পুলিশ। চেগু অর্থ হচ্ছে টিচার, কিন্তু আমরা চেগু ডাকি। 3টা পুলিশ থাকে, ওরা ভিতরে থাকে। আপনাকে যে মারতেছে, মারা শব্দটা গেলে তো ওরা আসবে। ওই দিনের কোর্টের থেকে 7 দিন শেষ কষ্ট মষ্ট করে কাটাইলাম। আমার জামা টামা তো সবই নিয়ে গেলো, নিয়ে তো ওরা রশি বানাই ফেলছে, সবারই নিয়ে যায়। ওই দিন 7 দিন তারপর আমাদের ব্লকে পাঠিয়ে দিল, ব্লকে গেলাম, ব্লকে গিয়ে মোটামুটি ভাবে এরপরে নেক্সট মাকাম আমাকে ডাকবে আবার, আমার বিচার তো চলতেছে আমার প্রসেসিংয়ে। জি, নেক্সট মাকাম আমার পড়ছে 23 তারিখ, এর পরের মাসে, মানে মার্চ মাসে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 23 তারিখে আমাকে ডাকছে। আমি গেলাম, যার পর ওইখানে আমার বস আসছে। আমার বস চলে গেছিলো চীনে। আমি যেদিন ধরছি তার আমি যেদিন ধরা খেয়েছি তার 2 দিন আগে বস চীনে চলে গেছে। চীন থেকে আসছে, আইসা পর পাসপোর্ট আইসা দিয়ে গেছে কোর্টে। আমার বিচার প্রক্রিয়া কোর্টে চলতেছে। চলার পরে এই পাসপোর্ট যখন দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে এই পাসপোর্ট পাঠাবে ওরা, ইমিগ্রেশন চেকে পাঠাবে। এটা হচ্ছে কোর্টের নিয়ম। বলছে তোমার পাসপোর্ট দিয়ে গেছে তোমার বসে, আমরা এই কোর্ট পাসপোর্ট পাঠাচ্ছি, তো ইমিগ্রেশন চেকে পাঠাচ্ছি। ওকে দেন, ভালো। কিন্তু ওদের এই যে পাসপোর্ট চেকের প্রসেসিংটা এত লেন্দি, আমার পাসপোর্ট চেক করতে আমার চলে গেছে 4 মাস। এইখানে আরেকটা বিষয়, এই যে যদি আপনাদের যারা ফরেনার আমরা যারা আছি, প্রত্যেক ভাইয়েরা আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারের 2 থেকে 3টা মোবাইল নাম্বার অবশ্যই আপনার মুখস্থ রাখবেন। তা না হলে আমার বেলা যেটা হচ্ছে আরও মানুষের বেলায়, দেখুন আমরা সবাই মোবাইল ডিভাইসের উপরে ডিপেন্ড করি, সেভ করে রাখছি সব মোবাইল নাম্বার, কিন্তু আমার একটা মোবাইল নাম্বার মুখস্থ নাই। আমার ওয়াইফের নাম্বারটা মুখস্থ ছিল, আমার ওয়াইফের নাম্বারটা বন্ধ। আমি ফোন করেছিলাম, পরে আমি বাইরে এসে বাংলাদেশে এসে পরে জানতে পারলাম যে সেই মোবাইলটা চুরি হয়েছে। এটা অনেক পরের ঘটনা। পরে পাসপোর্ট চেক হয়ে আসলে যে আমার সবকিছু ওকে দেন, আমাকে ওরা কোর্টের থেকে ছেড়ে দিবে। তারপর আপনাকে আবার এখানে পাঠিয়ে দিল। হ্যাঁ, আবার এটাকে পাঠালো। এইবার আমি যে যাবো, এখন আমি একটা প্ল্যান করলাম, এইবার তো আবার আমাকে প্রত্যেকবার যাই সিকুলে থাকতে হয় 7 দিনের নিয়ম। যতবারই পাঠাবে আপনাকে সিকুলে যেতে হবে, সিকুল থেকে আবার আপনি ওখানে যাবেন। এবার কিছু করে এখানে আবার আমার কিছু নাইজেরিয়ান কিছু ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, নাইজেরিয়ান গ্যাংস্টার মাফিয়া, তারপর থাইল্যান্ডের, এদের সাথে আমার সম্পর্ক হয়েছে এই কারণে যে নাইজেরিয়ানরা সবসময় বাঙালিদের, কোনো বাঙালি হোক তারপরে আপনার ইন্দোনেশিয়ান যে হোক, কোনো বিপদগ্রস্ত হলে এদেরকে হেল্প করে, কারণ ওদের বডিতে হেভি, তো ওরা কাউকে ভয় পায় না। আর মালাইরা তো আইস বেশি যারা সেবন করে, এদের শরীর থাকে কিন্তু কোনো শক্তি থাকে না, ধাক্কা দিলে পড়ে যাবে। তো এরা কি করতো, সবসময় যদি কোনো বাঙালিকে ডাকতো, একটা নাইজেরিয়া যদি থাকে হেল্প করতো, ডাকতে দিত না। তো এরকম 7-8টা নাইজেরিয়ান ফ্রেন্ড আমার হয়ে গেছে অলরেডি। এদের সাথে আমরা একসাথে কোর্টে যাই, আমরা আসি, যার কারণে ওরা এসি করলে আমাকে ডিস্টার্ব করতে পারে না। ওকে। তো লাস্টে
আমি তারপরের মাকামাতে গেলাম, এটা 3 নম্বর মাকামা, কিন্তু দ্বিতীয় যাওয়ার পরে 3য় নম্বর মাকামাতে গেছি। পরে ওই আমাদের দলের একজনের সাথে কিছু ওই আবু টাবু ছিল, ওরা খুব মারবে আমাদেরকে, মানে আমাকে ডাকছে, নাইজেরিয়ানরা আমাকে ছাড়ে না, আমিও জানি বাতাস করতে। ওরা এর আগের বারের মাকামা থেকে আমার উপরে খেপা আচ্ছা যে ওরা আমাকে মারবে। আর আমিও বাঙালিদের কারো ডাকলে আমি প্রোটেক্ট করি না, আমি দেবো না, তুমি বাঙালি আমরা বাঙালি, তুমি ডাকলে তুমি কেন যাও, তুমি এখানে তোমাকে ডাকছো, তুমি যাই তুমি বাতাস করবা, ঠিক আছে করবা, সমস্যা নেই, কিন্তু চেঞ্জ করে অন্য লোক নিবে বা এটা করে। এরপরের বার এইবার আমাকে ডাকছে যে আসো, আমি যাই নাই। পরে 7 দিনের 6 দিন হয়ে গেছে, 7 দিন সকালবেলা যখন আমাদেরকে ব্লকে চেঞ্জ করে নিয়ে যাবে, তখন আইসা আমাকে বলতেছে আমার চশমাটা নিয়ে গেল, চশমাটা আর আমার গ্লাসটা নিয়ে গেল, দিবে না। ওদের উদ্দেশ্য যে মানে একটা কুদুরে ঝামেলা একটা পাকাইতে হবে তো। কিন্তু আমি দেখলাম যে এমনভাবে অত্যাচারিত হচ্ছে বাঙালিরা, যদি এটা একটা কোন একটা জোরো সোরে একটা আমরা উদ্যোগ না নিই, তাহলে বাঙালিদের, আমাদের ফরেনারদের যারা আর আছে, অনেক ইন্দোনেশিয়ানরা আছে, এদের অবস্থা খুব খারাপ, এরা খুব মারে। পরে আমার মেজাজটা খুব গরম, এগুলো আমি ওদেরকে সুন্দরভাবে বলছি, দেখ আমার ড্রেস তো নিয়ে গেছিস, আমার পেন তো নিয়ে গেছিস, আমার কিছু আসা যায় না, কিন্তু আমার চশমাটা দিয়ে দয়া করে, কারণ চশমাটা না হলে আমি ছোটোবেলা থেকে পড়ি, আমার চোখ ব্যথা করবে, পরে আমার সমস্যা হবে। জেলের ভিতরে ওষুধপত্র তো দেয় না, সপ্তাহে একটা করে ট্যাবলেট দেয়, দয়া করে আমারটা দিয়ে দে। দিল না। এরপরের বার আমি যে ওদেরকে বললাম, দেখ আমি 3বার বলবো, যদি তোর আমার চশমা দেশ দে, 3বারের পরে 4বার কিন্তু আমি আর বলবো না। দিল না তো দিলই না। তারপর আমি আশা পড়তেছি ওর কাছ থেকে, আমি পিছনের দিকে আমি আশা পড়তেছি যে না দিবে ওকে। এবার আমি এরকম অথচ যে আমি অলরেডি মারামারি শুরু করে দিব, ওদেরকে শিক্ষা দিতে হবে, আর ওজন এরকম করতেছে আর না করে। অলরেডি আমি আইসা যখন পিছের দিকে আসতেছি, তখন ওই একটা বলতেছে, ও ইউ মাপিকি কমপ্লেন আমার ইউপিনে গ্যাংস্টার, বলতেছে ও তুমি এখন যে তোমার দলের সবার কাছে কমপ্লেন দিবা। ওকে না, কমপ্লেন না, বিচার দাও। ও আমার পিছনে আমাকে মারতে আসতেছে, নাইজেরিয়ান একটা দুটো। আমি নাইজেরিয়ানদের সাথে কাছে আসা আমি ওদের বললাম, ওকে ফ্রেন্ড নাও উই ক্যান স্টার্ট আওয়ার গেম। বলছি পরে ওরা উঠা একটা ধাক্কা দিচ্ছে, এখান থেকে ওইখানে গিয়ে পড়ছে পরে ওরা প্রায় 70-80 জন, কিন্তু আমি একা আর 7 জন নাইজেরিয়ান, ওদেরকে মেরে একদম জাতা অবস্থা, নাক মুখ ফাটায় সব কিছু একদম ছেঁড়া ফাটা অবস্থা, কারণ ধাক্কা দিলেই পড়ে যায়। আমরা 7 জন, আমি আর ওরা হচ্ছে 80-90 জনের মতো, একদম সেই মারামারি, রক্ত পুরো রক্তাক্ত হয়ে গেছে রুমের ভিতরে। তারপর পুলিশ ফোন করে দিছে, ওই যে চেকও ফোন করে দিচ্ছে। এবার ইউকেপি 30-40 জন ধুমধাম করে আসা পড়ছে, জেলখানার ভিতরে বড় বড় যারা সবাই আসছে। আইসা এবার একদম সব থেমে গেল, আইসা ধরলো, এবার বিচার হবে। জেলের ভিতরে মারামারি করছে, জেলের ভিতরে মারামারি করলে আবার জেলের ভিতরে আবার একটা কোর্ট আছে, ওটার বিচার হয়, ওটার আবার সাজা আছে। দেখে নিয়ে গেলো আমাকে, একটা চীনা গ্যাংস্টার, একটা মালাই গ্যাংস্টার আর নাইজেরিয়ান। এখানে আবার একটা জিনিস বাকি রয়েছে, ওরা যখন পারে না আমাদের সাথে, তখন ওরা কি করছে আপনারা জানেন, সুঙ্গাইবুলিতে আগে একটা প্লেট ছিল, সাদা প্লেট, শক্ত প্লেট ছিল। ওই আমাদের এই মারামারি পর থেকে ওই প্লেটগুলো আর নাই। আপনারা দেখবেন যে সবুজ প্লেট দেয়, ওই প্লেটটা খুব শক্ত ছিল, প্লেটটা সাইডটা ভেঙে ওরা ছুরির মতো বানায় রাখছিল, ঘষে ছুরির মতো বানিয়ে ওই ছুরিটা দিয়ে নাইজেরিয়ান মাথায় মারছিল পিছনে, পরে 8টা সিলি দিতে হয়েছে। যার কারণে এরপরে নাইজেরিয়ান খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে করে মারামারিটা আমরা থামাই ফেললাম, তা না হলে আমাদের সাথে ওরা পারতো না, আর পারেও নাই। তো যে আগের ব্যাপার না, পরে আসার পরে আমরা অলরেডি আমাদেরকে বিচারে রাখছে, বিশাল মারামারি হয়েছে, 80-90 জন সবাই অসুস্থ, সবাই আহত হয়েছে। আমি এই কারণে গেছি যে আমি যদি যে সাক্ষী না দেই, তাহলে নাইজেরিয়ান উপরে যায় বিপদে, কারণ মূলত বিষয়টা তো আমাকে নিয়ে হয়েছে। তখন আমিও গেলাম, বলছি ওকে সাহেবুনারা সালা সাহেব পিকিসানা, বড় বড় অফিসার সবাই আসছে, আমাদেরকে বিচারে বসাইছে, একজন করে রুমের ভিতরে ডাকে নেয়। পঙ্গুরুসি অর্থ হচ্ছে আপনার যে যেটাকে আপনার যে বড় বড় অফিসাররা বসে যায়, বিচার কক্ষ যেটা, ওখানে নিয়ে গেল। আমাকে ডাকছে যে কিনাপা ইউ গাডো অর্থ মারামারি, যে আমি ওর কাছে তোবার চাইছি, দিল না। তবে শেষ পর্যন্ত আমরা পুরো ঘটনাটাই সামারিটা বললেন ওনাকে? হ্যাঁ বললাম, এই বলতে সত্য না বললে তো অবস্থা, আর সাক্ষী সবাই সাক্ষী আছে, সত্য ঘটনা বললাম অফিসারকে, জেলার, কিন্তু সে কিন্তু বড় জেলার অফিসার আসছে। আমি বলছি যে এইভাবে মারামারিটা হয়েছে এই কারণে। পরে ওকে ঠিক আছে, তুমি এখানে যাও। তারপর নেক্সট ডাকলো, নাইজেরিয়ানকে ডাকলো, নাইজেরিয়ান তখনও হাসপাতালে, ওই যে সিরিজ চলতেছে, ও একটু পরে আসছে। ওই যে আপনার চীনা গ্যাংস্টার আর হচ্ছে মালাই গ্যাংস্টারকে ডাকছে, ওরে ধরে যে মাইরটা দিল, মানে সবার সামনে না, রুমের ভিতরে এই কোনায় আমি বসাতো, বাইরে থাকে একজন করে ডাকে, আমি এই কোনায়, তারপর একজন ডাকলো, ওরা ধরে ইউকিপে ওদেরকে রাখে মারার জন্য, বিচারের জন্য, জেলের ভিতরে জেল কন্ট্রোল করতে হবে না। ওরা ধরে অনেক মার দিছে, মানে ওয়ালের ভিতরে এত জোরে জোরে মারলো, মনে যে মাথা ওর ফিটে যাচ্ছে, অনেক মারছে। মারার পরে ওরা সালা স্বীকার করছে, সারা অর্থ যে ভুল, ওকে ছেড়ে দিল, মালাটাকে ডাকলো, ওকেও মারলো। মারার পরে শেষ পর্যন্ত রায় হয়েছে আমাকে 10টা বাড়ি দিবে। মানে জেলের ভিতরে মারামারি করাটা অপরাধ, কেন আমি মারামারি করছি, এটা তো অপরাধ না, আমি তো মারামারি একটা ওদেরকে একটু বেশি মারছে, আমাকে যদি না মারে তাহলে তো এটা বিচার হলো কি হলো, এটা ওদের নিয়ম অনুযায়ী। ওদের বেতের যে জিনিসটা বাড়ি দেয় সেটা হচ্ছে পাইপ প্লাস্টিকের পাইপ থাকে এরকম, ওটা দিয়ে পায়ের নিচে 10টা বাড়ি দিল আমাকে,
এখন 10টা বাড়ি যখন দিয়েছে তখন ওই অফিসারটা আবার আমাকে বলতেছে এই ইউপি না বাদাম পুঁতে মারছে মানে সাইমা পুকুর বলতেছে যে তোর শরীর তো সাদা, তোকে মারলে দাগ হয়ে যাবে, পরের মাখামাতে গেলে আবার সমস্যা, তোর মাথাও চুল নাই, মাথা বাড়ি দিলে মাথাও দেখা যাবে। ইউমিয়া তুবুন বোতারা মতবুন তারা পরেও আস্তে আস্তে করে কয়েকটা বাড়ি দিল পায়ের নিচে 7-8টা। আর অফিসার পাশে যে সে কিন্তু রেকর্ড সব লিখতেছে, এটা কিন্তু কেস হচ্ছে আবার লিখতেছে, সে লিখতেছে। তারপরে আমাদেরকে দিয়ে দিল স্পেশাল সাজা, আর 17 দিন, আর ওদেরও এরকম পাঠিয়ে দিল আমাদেরকে তাওয়াক্কাল। যারা শুনে বলেছেন তারা জানেন তাওয়াক্কাল হচ্ছে জেলের ভিতরে জেল, আরো খারাপ জায়গা। হ্যাঁ ওইখানে আরো খারাপ জায়গা। ওইখান থেকে আমরা বাইরের জেলেতে আমরা একটু ঘোরাফেরা করতে পারি, খুলে দেয় দরজা, বেরোতে পারি, সবার সাথে কথা বলতে পারি। ওইখানে লক করা, কেউ বেরোতে পারবে না, ওইখানে থাকতে হবে। ওইখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ না, 17 দিন আমাকে ওইখানে থাকতে হবে। এরপর 17 দিন পরে আমার আবার বিচার হবে, বিচার হওয়ার পরে দেন আমি যদি দোষী না হয়ে আমাকে ছেড়ে দিবে, মানে জেলের ভিতরে ওই ব্লকে নিয়ে যাবে আমাদের বরকতে, আর না হয় তাহলে আমাকে রাখবে হলো আপনার এখানে রাখবে আর অনেক দিন, আমাকে নতুন করে 8টা কেস দিয়ে দিবে। 17 দিন পরে এর 10 দিন পরে আবার ওই নাইজেরিয়ানের ছিল মাকামা ছিল, কোর্ট ছিল, ওর কোর্টের ডেট ছিল, ও কোর্টে চলে গেছে। কোর্টে গেলে কোর্টের থেকে আবার সালা স্বীকার করছে যে আমি অপরাধী, ওর জেল হয়ে গেছে, ও চলে গেছে কাজাং। আচ্ছা, আমার ডেট ছিল 22 তারিখে পরের মাসের। সো আমি রয়ে গেছি 17 দিন। 17 তারিখ পরে আমি বেরিয়ে গেছি। পরে আমাকে ডাকছে আবার যে তোমার 17 তারিখে আমাকে ডাকলো, ডাকে কামাল নামে একটা অফিসার আছে ইউকিপি, উনি খুবই ভালো। প্রথম উনি বলছে যে ঠিক আছে তোমার রায় হয়েছে এটাই যে তুমি অপরাধী না। এবং ওই জেলার আমাকে ডেকে বললো যে তুমি একমাত্র বাঙালি যে এই প্রথম যে প্রতিবাদী, এর আগে এরকম ঘটনা অনেক ঘটছে কিন্তু কেউ এর প্রতিবাদ করতো না, যার কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারতাম না, কেউ কমপ্লেন দিত না, মায়ের খেত মানুষ। এবং আজকে থেকে আমরা নতুন রুল করে দিছি যে এই জেলের ভিতরে কেউ যদি কোনো মারামারি করে তাহলে তার অবস্থা খারাপ। আমরা খুব কঠিনভাবে জিনিসটা দেখতেছি। এবং অলরেডি এরপরে আমি খুব খুশি হয়েছি যে এরা প্লেটগুলো চেঞ্জ করে ফেলছে, কারণ প্লেটটা ভেঙে ছুরি বানাইতে পারে, ওই প্লেটগুলো আর নাই। এরপরে কোনো বাঙালি যদি কোনো কমপ্লেন দেওয়ার আগে তারা কমপ্লেনটা নেয়। এবং এই সিকিউরিটির ভিতরে আপনার কোনো মারামারি কোনো কিছু চলবে না, এখন খুব অ্যালার্ট থাকে এবং সবসময় 2-3 জন ইউকিপি পাহারা দিতেই থাকে। এই জিনিসটা খুব স্ট্রং হয়েছে এবং এটা বাঙালিরা এখন বুক ফুলে এরা জেলখানার ভিতরে কোনো মারামারি কেউ ফরেনার ইয়ে করে না। এবং স্পষ্ট বলে দিচ্ছি যদি কোনো ফরেনারদেরকে কেউ ডিস্টার্ব করে, স্পেশালি বাঙালিদেরকে, তাহলে ওদের বিরুদ্ধে দ্বিতীয় আরেকটা কেস দেওয়া হবে, সবাইকে জানাই দিচ্ছে। এবং এইভাবে আমি যতদিন ছিলাম এরপরে আবার এটাই শুনছি এবং এটা দেখে আসছি। তারপরে বাঙালিরা সবাই খুশি, আমাকে জেলে বলে দিচ্ছে। আমরা খুব খুশি যে আমরা এই পর্যন্ত অনেক বাঙালি দেখছি আমাকে ডাকে, ওইখানে একটা ছোট্ট একটা বিষয় আমি বলছি বাংলা মারি, আমি বলছি স্যার আমি বাংলা না, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশি। তলং বলে পাঙ্গি স্যার বাংলাদেশি, তো করে স্যার আমাকে বাংলাদেশি বলবেন, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশি। ওরা ডাকে কি বাংলা? হ্যাঁ বাংলা বলে ডাকা। পরের লাস্ট মাকামা থেকে 4র্থ মাকামা যখন আমি গেলাম তখন পাসপোর্ট কি মানে চেক করে আসেনি, চেক হয়ে আসেনি। পরের মাকামাতে আমি গেলাম। তারপরে জেলের ভিতরে যখন এটা হলো 4র্থ মাকামাতে আমাকে ডাকলো, আমাকে বলছে এটা। আমি আবার মানে খুব অলরেডি 81 দিন হয়ে গেছে আমার, আমি খুব ফেড আপ, আমি আর সালা বলে দেশে চলে যাবো, আমি আর পারতেছি না। যাই হোক আমি পাসপোর্টের আশা থাকবো না। এরপরে কোর্টে আমি উঠলাম, কোর্টে আমাকে জিজ্ঞাসা করলো ইউ মাসুদ সালাকা তারা সালা। পরে আমি স্পষ্ট বলে দিচ্ছি যে হ্যাঁ আমি সালা, আমি অপরাধী। আমি পরে আমার আর নিয়ম অনুযায়ী 3 মাসের জেল দেয়। আর মালয়েশিয়া 3 মাসের জেল বলতে 20 দিনে 1 মাস হয়। যদি 1 মাসে কারো জেল হয় তাহলে 30 দিন 1 মাসে হয়। 1 মাসের উপরে যত বছর হবে 20 দিন কাউন্ট করে ওরা। ওদের মালয়েশিয়ান জেলের আইন। আমার রায় হয়ে গেলো 81 দিন, আমাকে পাঠিয়ে দিল কাজাং। ওই দিন চলে গেছে। রায় হলো আপনার? রায় হলো 4 মাসের জেল। আর আমাকে রতান দিল না। রতানের যে বিষয়টা আমি এটা বলে দিই কেন রতান দেয়। রতান হচ্ছে মালয়েশিয়ার একটা যারা পাসপোর্ট যাদের নেয় তাদেরকে রতান, আরও যারা একটা করে রতান দেয়। রতান একটা ব্যাতের বাড়ি, এই ব্যাতের মধ্যে এসিড থাকে। এসিড লাগানোর পরে আপনার পিছনে একটা বাড়ি দিবে, এটার আপনার মৃত্যুর আগ পর্যন্ত ডাক্তার মুছবে না। এটাকে রতান বলা হয়, মালয়েশিয়ান রতান। এটা ইউটিউবে আপনারা দেখতে পারবেন। রতান দিবে না, শুধু আমার রায় হয়ে গেলো 4 মাসের জেল। এই রতান মানে এই বাড়িটা কি দিয়ে কি মানে এটা কি মানে এমন ভাবে দেওয়া হয় যে গায়ে কোনো বস্ত্র থাকে না, একবার উলঙ্গ ভাবে? সেই রতানের এটা ইউটিউবে স্পষ্ট। তারপর আমি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি, যেভাবে আমি দেখছি যে রতানটা হচ্ছে এইভাবে 2টা হাত দিয়ে বাঁধবে, তারপরে বাঁধার পরে পিছনে এমন একটা প্যান্ট পরাবে, পাছার ওই ইয়ার মাংসটুকু শুধু বেরিয়ে থাকবে, আর বাকি অংশটুকু ঢাকা থাকবে। আর বাকি অংশটুকু প্যান্টটা এত শক্ত ওইখানে বাড়ি লাগবে না। আর এর আগে মালয়েশিয়াতে এর আগে মহিলাদেরকেও রতন দেওয়ার আইন ছিল, কিন্তু পরে ডক্টর রিসার্চ করে দেখছে যে মহিলাদেরকে রতন দিলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে মহিলাদের এটা বাদ করে দিচ্ছে, এখন শুধু ছেলেদের। খুবই অমানবিক। হ্যাঁ খুব অমানবিক। পরে একটা রতনটা যে দেয় এটা 3 ধরনের ব্যাত আছে। রতনের উপরে আবার কি কতটুকু জোরে দিবে এটা আবার কোর্টের থেকে রায় হয়, সে কি পরিমাণ অপরাধ করছে। 3টা, একটা মোটা ব্যাত, আর একটু মিডিয়াম, আর একটু চিকন। এই ব্যাতগুলি আমরা কাজাংয়ের হাতে ডান পাশে রাখা আছে, আমরা দেখছি। এটার মধ্যে এসিড লাগানো থাকে। আপনি হয়তো বলতে পারেন যে একটা সাধারণ ব্যাতের বাড়িতে আর কি হয়, কি আর আমরা ছোটবেলায় স্যার আমাদেরকে কত মারছে না।
যাই হোক, হ্যাঁ, তারপরে দিল, পরে আমাদেরকে ফিঙ্গার টিঙ্গার সব কিছু নিয়ে কাজাং থেকে অলরেডি আমাদেরকে এবার আমার হচ্ছে দেশে আসার প্রিপারেশন। কাজাংয়ে জেল অলরেডি 18, যেহেতু আমার 81 দিন হয়ে গেছে ওইখানেই, 4 মাসের জেল তো 81 দিন, 1 মাসে 20 দিন হলে তো 80 দিন হয়, আমার হয়ে গেছে 81 দিন, একদিন ওভার। কিন্তু কেএলের ভিতরে, কুয়ালালামপুরের ভিতরে যেই জেল খাটুক তাকে অবশ্যই শেষ পর্যন্ত কাজাং যেতে হবে। আপনি যেই ক্যাম্পে থাকেন বা যেই সুঙ্গাই বলো যেখানে থাকেন, যেখান থেকে আপনি রিমান্ডে থেকে আসেন ওইখানে আপনি যেতে হবে, গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, লাস্ট ফিঙ্গারপ্রিন্ট যেটা রেকর্ড থাকে, যেটা মালয়েশিয়ার ওই সব রেকর্ডটা কাজাংই থাকে। আমাকে পাঠিয়ে দিল ওটার ভিতরে। পাঠানোর পরে আমি অলরেডি গেলাম। ওই ক্যাম্পের ভিতরে ব্লক ছিল, আমার ব্লক ছিল B2 আমার ব্লকের ভিতর দিয়ে দিল। ওইখানে যাওয়ার আগে পাম্পিং দিতে হয়, এটা আবার একটা বিশাল ধরনের শাস্তি। যাওয়ার আগে প্রত্যেকটা লোকের 120টা করে পাম্পিং দিতে হবে, পাম্পিং দিয়ে মাথা ধরে উঠবস করতে হবে। এই ক্যাম্পের ভিতরে একজন ক্যাপ্টেন থাকে যে ক্যাম্পটা কন্ট্রোল করে, মানে ওই ব্লকটা কন্ট্রোল করে। এই আসামিদের ভিতরে একজন মানে দেওয়া হয়, এবং সে অবশ্যই হইতে হবে আপনার ইউএন কার্ডধারী, ইউনাইটেড নেশন থেকে যে কার্ডটা দেওয়া হয়, রোহিঙ্গাদেরকে যে কার্ডটা দিচ্ছে এখন মালয়েশিয়াতে, সে হোক পাকিস্তানে হোক যাই হোক, তার ইউএন কার্ড থাকতে হবে, রোহিঙ্গা হলে তাকে দেয়। সে এই ব্লকের ভিতরে এটা সে দেখাশোনা করে, কোনো প্রবলেম হলে সে মারতে পারে, আবার যদি কমপ্লেন দেয় তাহলে অবস্থা এই। পরে আমাদেরকে রাখলো, প্রথমে আমরা যে পরে ক্যাম্পের ভিতরে রাখছি, কতদিন থাকতে হবে। এখন এইখানে আবার একটা জিনিস, জেলের ভিতরে 4 মাস জেল দিলেও আমার জেল শেষ, বাট ক্যাম্পের ভিতরে যে আমি কতদিন থাকবো কোনো নির্দিষ্ট ডেট, যতদিন না পর্যন্ত আমার পাসপোর্ট এবং টিকিট কেউ না কেটে দিবে ততদিন আমাকে থাকতে হবে ক্যাম্পের ভিতরে। মাই গুডনেস। তারপর ক্যাম্পে গেলাম। এইবার আমি অপেক্ষা করছি, আমার পাসপোর্ট এখানে দেওয়া ছিল, পরে এসে আমার ফ্রেন্ড পাসপোর্ট এসে আর টিকিট এসে পরে আমার ফ্রেন্ড পরে এসে কেটে দিয়ে গেছিলো ক্যাম্পের ভিতরে। এবার ক্যাম্পের ভিতরে থাকতেছে ওইখানকার যে পরিবেশটা ক্যাম্পের ভিতরে, রাজীবের কথা না বললেই নয়, কারণ রাজীবের কথা যখন বলি আমার কাছে খুবই খারাপ লাগে। ও এই পর্যন্ত 2বার আসছিল বাংলাদেশে, 2বারই বাংলাদেশ এয়ারপোর্টে করে ফেরত দিছে। মানে কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশে রোহিঙ্গা একটা সংকট, রোহিঙ্গা একটা প্রবলেম চলতেছে, যারা বাংলাদেশে অনেক রোহিঙ্গা পরিমাণ ঢুকছে। মালয়েশিয়াতেও অনেক বাংলাদেশি আছে যারা খাগড়াছড়ি, তাদের ভাষা কিন্তু রোহিঙ্গাদের ভাষা সেম। কক্সবাজারের যারা সেম, হ্যাঁ, তারা মালয়েশিয়াতে যায় কি করে, তারা বলে যে আমরা মিয়ানমার। এই কারণে বলে, তারা মায়ানমার বললে একটা ইউএন কার্ড পাবে, ইউএন কার্ড যদি পায় তাহলে তারা মালয়েশিয়াতে ভিসা ছাড়া থাকতে পারবে। ইভেন তারা ওই ইউএন কার্ড নিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশে তারা যেতে পারে, এই জন্য তারা এই কাজটা করে। কিন্তু এটা এর আগে সহজ ছিল, এখন বর্তমানে তারা এটা করে তারা নিজেদের বিপদ ডাকতেছে, এবং এই কারণে আমাদের বাংলাদেশি দূরে বিপদ। এই জিনিসটা বাংলাদেশিরা এই সুযোগটা নিছে না, এই জিনিসটা ক্লিয়ার না করলে তাহলে অনেক জিনিস বুঝবে না। বাংলাদেশিরা এই সুযোগটা নিছে, খাগড়াছড়ি বাড়ি, কিন্তু এখানে যে বলতেছে যে আমি মিয়ানমার। আচ্ছা, মিয়ানমার বললো। এখন যখন আপনি ক্যাম্পে আপনাকে নিয়ে যাবে, আপনাকে যখন আপনি বলবে, আপনাকে জিজ্ঞাসা করবে কোন দেশি, বাংলাদেশি, রোহিঙ্গা, আফগানিস্তান, ইরান, যে দেশের হোক ওইভাবে ওরা লিস্ট করবে। এবার যদি আপনি রোহিঙ্গা যদি বলেন, রোহিঙ্গার ভিতরে আবার 3টা ভাগ আছে। একটা হচ্ছে রোহিঙ্গা যাদের পাসপোর্ট আছে, যারা এই যে এখন যারা আপনার আরকাইন, যাদের নিয়ে মারামারি হচ্ছে, যাদেরকে মেরে ফেলতেছে, এরা কিন্তু রোহিঙ্গা আরেকটা জাত, মানে এরা মুসলিম রোহিঙ্গা, এদেরকে মারামারি। আর যারা রোহিঙ্গার অরিজিন, যাদের আইসি আছে, পাসপোর্ট যাদের আছে, তাদের জন্য যা ডাকবে হচ্ছে আপনার এম্বাসি আসবে, এম্বাসি এসে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে। হচ্ছে রোহিঙ্গা কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, তারা বিপদগ্রস্ত, তাদেরকে কার্ড দিবে, তাদের জন্য ইউএন আসবে, ইউএন এসে তাদেরকে ইন্টারভিউ নেবে 2 ঘন্টার বেশি। এখন একটা ছেলের বাড়ি সে খাগড়াছড়ি, বা একটা ছেলের বাড়ি তার টেকনাফ, সে এখন পরিচয় দিয়েছে সে রোহিঙ্গা। যখন ইউএন থেকে যখন ইন্টারভিউ নিতে আসছে, তার ইন্টারভিউতে সে ফেল। কারণ ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা মায়ানমারের 5 টাকা নোটের কালার কি, সে বলতে পারে না। তুমি মায়ানমারের এরকম একটা জায়গায় একটা বড় একটা ঘড়ি আছে, ঘড়িটা কোন দিকে ফিরানো, আচ্ছা তোমার গ্রাম কি, এটা তোমার গ্রামের আশেপাশে 4টা কিছু সে বলতে পারে না। পরে এখন এদের তো কি যে হবে ভবিষ্যৎ তার নিজে জানে না, রোহিঙ্গাও না, বাংলাদেশিও না। এটা বলে দিছে পরে ওই ফর্মে লিখে দেয় ইউএন যে সে বাংলাদেশি। কারণ এই রোহিঙ্গা এই ভাষাটা বাংলাদেশি ছাড়া পৃথিবীর আর কোন দেশের কেউ পারে না, সো প্রমাণ হয়ে যায় সে বাংলাদেশি। কার্ডে লিখে দিছে, যখন সে লিখে দিছে রোহিঙ্গা, ইউএন থাকা অবস্থায় ওর কিছু বলে না, এবং চলে যাওয়ার পরে ওকে ধরে নিয়ে এমন মার দিবে, কেন সে মিথ্যা কথা বলছে, সেই এরকম মারতে অনেক লোক মারা হয়েছে ক্যাম্পে। মানে এইটা কি রাজীবের ক্ষেত্রে ঘটেছিল? না, রাজীবের ক্ষেত্রে এটা ঘটে না। রাজীবের ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে, রাজীব সে বলছে বাংলাদেশি, যদি কেউ বাংলাদেশি বলে তাহলে তাকে আপনার এম্বাসির জন্য 1 সপ্তাহ পরে ডাকবে। ক্যাম্পে যাওয়ার পরে আমাদেরকেও ডাকছিল, 1 সপ্তাহ পরে তাকে ডাকবে এম্বাসি থেকে। ফর্ম ফিল আপ, একটা ফর্ম আমার কাছে আছে, আমি শো করতে পারি। ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরে এটা ওরা পাঠিয়ে দিবে বাংলাদেশ হাই কমিশনারে। ওরা যেভাবে করে আর কি। এখন রাজীব ফর্ম ফিল আপ করে দিয়েছে এম্বাসিতে যাওয়ার পরে, এই ট্রাভেল পাস ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে দেখেন আমার ভোটার আইডি আছে, আমার পাসপোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, বাংলাদেশি TIN নাম্বার পর্যন্ত আমার আছে। তারপরও আমার ট্রাভেল পাসটা কেন 2 মাস সময় লাগে? আমি একজন বাংলাদেশি, এটা প্রমাণ করতে যদি 2 মাস সময় লাগে, 2 মাসে ক্যাম্পে আমাদের কী অবস্থা? এমন লোক আছে যাদের 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 13 মাস হয়ে গেছে, ট্রাভেল পাস যাচ্ছে না।
আমি জানি না হয়তো কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হতো কী কারণে আপনারা দেরি করেন, কিন্তু এখানে একটা বিষয় রাজীবের বেলায় যেটা হয়েছে, রাজীব আসছে আবার ফেরত গেছে, তার কারণ তাকে পুলিশ মারতে মারতে সে হয়ে গেছে পাগল। ক্যাম্পের ভিতরে তাকে সবাই মারে, কিন্তু ক্যাম্পের ভিতরে আমরা একটা প্ল্যান করে ওকে একটু বাঁচানোর চেষ্টা করছি। সেটা হলো ক্যাম্পের ভিতরে আমরা চিন্তা করি ও কিছু খায় না। রাজীবের ও কী করতো, একটা কম্বল দেয়, কম্বল রাতে শোয়ার জন্য ওই কম্বলটা দিয়ে পেটটা বেঁধে রাখতো শক্ত করে, কিছু খাইতো না। কারণ ও যখন এয়ারপোর্ট থেকে 2বার ফেরত গেছে, এখন সে জানে না সে জীবনে কোনো দিন দেশে ফিরে আসতে পারবে কিনা। সে মানে নিশ্চিত হয়ে গেছে সে নিশ্চয়ই ক্যাম্পের ভিতরে সে মরতে হবে, কারণ 2বার এয়ারপোর্ট থেকে বাংলাদেশ থেকে ফেরত গেছে। মাই গুডনেস। সে ফেরত গেছে, কেন ফেরত গেছে তার ডিটেলস পর আমি যখন তাকে সাথে করে নিয়ে আসছি তখন আমি জানতে পারছি যে কেন আসছে। এবং যখন আমি আসবো তার আগে এই ক্যাম্পের ভিতরে আমাকে সবাই বলে দিচ্ছে, ভাই প্লিজ আপনি ঢাকায় থাকেন, আমাদের বিশ্বাস আছে যে আপনি তাকে সাথে করে নিয়ে যেতে পারবেন, ভাই প্লিজ দয়া করে এই ছেলেটাকে আপনার সাথে করে নিয়ে যান, এই ছেলেটা নাহলে মারা যাবে। আর ক্যাম্পের ভিতরে প্রত্যেকটা অফিসার তাকে চিনে, রাজীব তার নাম, যে এই রাজীব এইবার যদি সে যায়, যদি ফেরত আসে, তাহলে বাংলাদেশ থেকে ফেরত যেত কেন? সে ট্রাভেল পাস দিয়েছে, বাংলাদেশে আসার পর তাকে জিজ্ঞাসা করো তোমার নাম রাজীব, বাড়ি কোথায়, কুমিল্লা, এতটুকু সে বলতে পারে। তারপর ওই এয়ারপোর্ট থেকে ওকে ফেরত দেয়, এই কারণে ওরা ভাবছে রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যুতে তারা এয়ারপোর্ট থেকে ফেরত দেয়, যেহেতু তার ঠিকানা সঠিকভাবে সে বলতে পারছে না এবং ট্রাভেল পাস ছিল, মানে ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, সে সবকিছু ভুলে গেছে। তারপর এখান থেকে ও গিয়েছিল কি অবৈধভাবে? না, ও প্রথম থেকে ওর ভিসা সবকিছু ছিল, কিন্তু পাগল হয়েছে ক্যাম্পের ভিতরে গিয়ে। বাট ওকে অ্যারেস্ট করা হয়েছিল কি কারণে? রিজনটা কি ছিল? সেটা কারণ আমি তো ক্যাম্পের ভিতরে যে ওর সাথে দেখা হয়েছে সেটা বলতে পারবো না, কারণ ও তো পাগল হয়ে গেছে। আচ্ছা। কারণ ক্যাম্পের ভিতরে গিয়ে আমি ওকে পাইছি, যদি আগে থেকে হতো তাহলে আমি বলতে পারতাম। কিন্তু আচ্ছা। এখন ওর ব্যাপারে যদি ডিটেলস জানতে চান তাহলে ওকে এই স্টেডিয়ামে ডাকলে ও বলবে। ওকে এখন সুস্থ? এখন আমি আসা পর্যন্ত সুস্থ, বাড়িতে ফোন আচ্ছা, দিয়েছিলাম। স্টোরিটা আমরা সামনের দিকে আগাই। প্রিয় শ্রোতা, এটা একটা, এবং দর্শক যারা ইউটিউবে দেখছেন, এটা একটা আপনাদের ওপিনিয়নের উপরে চাচ্ছি যে এই রাজীবকে আমি নিয়ে আসতে চাই আরেকটা ভিডিওতে, যে কি হয়েছিল রাজীবের সাথে বাংলাদেশ আসার পরে ফিরে যাওয়া। এবং আমি অবশ্যই যারা এই কাজটা করেছেন তাদেরকে দোষ দিব না, তবে আরও ফাইন্ড করা উচিত ছিল, যেহেতু রোহিঙ্গা ইস্যু একটা বড় ধরনের ক্রাইসিস এই মুহূর্তে গ্লোবালি, বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই। তো এই জায়গাটা থেকে ওনাকে 2বার রিটার্ন দেওয়া হয়েছে, কারণ ওনার উপরে আমাদের যিনি আজকে গেস্ট তার কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী হচ্ছে যে এত বেশি অত্যাচার করা হয়েছে যে ওনার মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, উনি বলতে পারেন না ওনার বাড়ি কোথায়, বাবার নাম কি, যে কারণে সন্দেহ করে 2বার বাংলাদেশ থেকে তাকে রিটার্ন পাঠানো হয়েছে। এবং তারপরে উনি আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করতো ওখানে, যেটা ওনার কথা অনুযায়ী। তো তারপরে আপনি কি করলেন? তারপর ক্যাম্পে থেকে আমাকে বলে দিচ্ছে যে এইবার যদি সে ফেরত আসে তাহলে ওকে মেরে ফেলবে। অফিসাররা সব বলে দিচ্ছে যে যদি এইবার ও 3বার, আপনি আমাকেও ক্যাম্পের ভিতরে ক্যাপ্টেন বলে দিচ্ছে যে আমি আপনার হাতে দিলাম, আমার মনে হচ্ছে যে আপনি ওকে পারবেন নিয়ে যেতে, আপনার দায়িত্ব দিলাম, আপনি প্লিজ। ও ক্যাম্পের ভিতরে সবাই ওকে আদর করতো, এখন ও তো পাগল, কিন্তু ওর এই সিচুয়েশন আমি ওই লাস্টের দিকে যারা শেষ করতে পারি না, সরি, ও এরকম থাকতো, তখন ওকে তো খাওয়াইতে হবে না, তো মারা যাবে। আমরা ভিতরে সবাই খুব টেনশনে আছি। তখন আমি ক্যাম্পের ভিতরে ক্যাপ্টেন কিনে একটা বসে পরামর্শ করলাম যে ওকে আমরা যে কোনোভাবে ও খাওয়াইতে হবে না, তো মারা যাবে এনি হাউ। ধরেন ক্যাপ্টেন আসতো, ওকে মারতে আমি ফিরে যেতাম, মানে একটা জাস্ট একটা অভিনয় করতাম। তখন ও ভয় পেতো, ভয় পেয়ে যে গোসল করতো খাইতো। আমার ওর কথা মনে পড়লে আমার খুব কান্না আসে, কারণ ও খাইতে চাইতো না, আমারও ছোটো ভাইয়ের মতো। ও যখন এরকম করতো তখন আমার কাছে খুব খারাপ লাগতো। ওকে আমরা অভিনয় ছিল, যে কোনোভাবে ওকে আমরা খাওয়াইতাম। ও খাইতে পরে 2-3 দিন পরে মোটামুটি ভাবে ও চুপচাপ থাকতো, ক্যাম্পের ভিতরে কাউকে ডিস্টার্ব করতো না, সবসময় চুপচাপ বসে থাকতো। যদি রাজীবের মা আমাকে দেখে থাকেন, আমি ওকে আবার দেখবো আপনাদের ইয়েতেও যাবো, কিন্তু যদি রাজীবের মা আমাকে দেখে থাকেন, ও খুব কষ্ট পেয়েছে। আপনার ওকে অনেক ভালোবাসা দিবেন, অনেক। কি করলেন আপনি তারপর ওকে মার ভয় দেখে ওকে আমরা খাওয়াইতাম, যে কোনো একটা চলে। তারপর ও খাইতো, খাওয়ার পরে মোটামুটিভাবে ও একটু আগে হয়েছে, মানে মোটামুটিভাবে তার স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে। তখন আমার একটা কনফিডেন্স আসলো যে না, মানে এবার আমি ইনশাল্লাহ ওকে সাথে করে নিয়ে যেতে পারবো, ও সব বলতে পারবে। কিন্তু তারপর আমার একটা কনফিডেন্স যে যদি এরপরে আবার আটকায়, তারপর আমি বাকিটা সবকিছু করব। তখন কি আপনি জিজ্ঞেস করে ওর কাছ থেকে কিছু বের করতে পেরেছিলেন? না, ওর কাছে ও শুধু ইংলিশে কথা বলতো, বাংলাতে বলতো আর ইংলিশে বলতো। অফিসাররা আসলে বলতো ওকে কেন মারতো, যদি আপনার কারণটা জিজ্ঞাসা করেন যে সবাইকে মারে না, ওকে কেন মারতো, কারণটা কি? তার কারণ প্রত্যেকদিন সকালে একদিনে 4বার মাস্টার হয় ক্যাম্পের ভিতরে, এটা ওদের গন্ত হয় আসামে কতজন ঠিক আছে কিনা, এর জন্য এটা জেলের আইন। মাস্টার দিবে, একজন আসবে, তখন বলবে মাস্টার, সবাই বসে, ওকে ডাকছে যে ইউ মারিসনি, তুমি এখানে আসো। ও বুঝতো না, বসে থাকতো চুপচাপ, এই যা ওকে সবাই মারতো। কারণ আর কেউ ফিরাবে, যদি কেউ ফিরেতে যায় তাকেও মারবে। লাস্ট পর্যন্ত যখন আমরা যেদিন আমার টিকিট হয়ে গেল, আমার সব কিছু হয়ে গেল, ও ট্রাভেল পাস আসছে, ওকে পাঠাবে, আমার সাথে বলে দিচ্ছে। যেদিন
একদিন আগে আমাদেরকে সব হ্যান্ড ক্যাপ লাগায় ও আমাদেরকে পাঠিয়ে দিবে ক্যাম্পের আরেকটা রুম আছে, ওইখান থেকে প্রসেসিং মানে কাজ চলতেছে, আমাদেরকে পাঠাবে, তারপরে দিন সকালে ফ্লাইট আমাদের। তার আগে একটা অফিসার আসে, আইসা সবার কেউ যদি তার ক্যাম্পের ভিতরে টাকা দিয়ে থাকে টিকিটের সাথে কেউ আবার একটু এক্সট্রা টাকা দেয়। ধরেন আমি বাংলাদেশে আসবো, এসে পরে এয়ারপোর্টে কীভাবে বাড়িতে যাব, অনেক ফ্যামিলি কী করে 800 রিঙ্গিত লাগবে, কিন্তু অনেক বাঙালিরা ভুল করে টিকিট কেটে দেয়। আপনারা ভুল টিকিট কেটে দিয়ে আসবেন না, তাহলে ওই লোক জীবনে আসতে পারবে না। আপনারা ওই সিমুনি ক্যাম্পে যে 800 রিঙ্গি জমা দিতে হবে। 800 রিঙ্গি জমা দেওয়ার পরে ওরাও টিকিট করে সব কিছু করে দেন, ওরা বাংলাদেশে পাঠাবে। আর যদি কেউ এক্সট্রা টাকা দিতে চান তাহলে ওই টাকাটা যাকে দিবেন সে পাবে। তারপরে সব কিছু চেক করে পরে যখন এখানে দিচ্ছে তখন রাজীব জিজ্ঞাসা করতেছে, রাজীব ডাকতেছে, পরে ও কিছু বলে না, আবার আগের মতো করে নিচের দিকে মাথা নিচে বসে রয়েছে। তারপর অফিসার ওকে অনেক জনে মারতে আসছে। তখন আমি ওকে বললাম অফিসারকে, স্যার হি হ্যাভ মেন্টাল প্রবলেম, কারণ ওকে যদি আমি না ধরতাম অনেক মারতো, ও তো মারে চুপচাপ কিছু বলেও না, ভালো মতো কিছু বলবে যে আমার মার খাতে মানে এরকম হ্যাঁ, মানে এটাই ওর হয়ে গেছে। আর এরপরে আমি বললাম স্যার ডিএবির নাম রাজীব, আমি যখন বললাম রাজীব, ওইখানে ওই ক্যাম্পের বাকি ওই লোকটা ওই অফিসারটা তো চিনে না, বাকি সবাই চিনে, সবাই বলছে তাও পাগল, মানে সবাই বুঝে গেছে রাজীব, ও রাজীব কিতা চোরা, তাও আমরা সবাই জানি যে ও পাগল, ওকে মারিস না। তারপরে ওই অফিসারটা আমার কনফিডেন্স দেখে বুঝলো যে না ও মনে পারবে, আমাকে ডেকে নিয়ে আলাদাভাবে ওই বড় অফিসারটা আমাকে বললো যে তুমি একে সাথে করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত ঢুকাই দিবা, এইবার যদি ও ফেরত আসে তাহলে আমরা কিন্তু ওকে মেরে ফেলবো। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে তখন অফিসার তাকে ছাড়তেছে না, ও ক্যাম্পে থেকে আমাদেরকে পরের দিন নিয়ে যাবে, আপনি এয়ারপোর্টে দিয়ে আসে। অফিসাররা আমাদের পাসপোর্ট যাদের আছে, পাসপোর্ট যাদের ট্রাভেল পাস, এগুলো সব এয়ারপোর্টের ভিতরে আপনার KLI-2 এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে সব কিছু হাতে দিয়ে তারপর দেন। এর একদম ইমিগ্রেশন ক্রস করে একদম আমাদের ছিল আপনার L16 ওইখানে দিয়ে তারপর ওরা চলে যায়। আপনার এই পাসপোর্ট নিয়েও একটা ঘটনা আছে, হ্যাঁ, এই পাসপোর্টের বিষয়টা আমি বলতেছি। আমার পাসপোর্টের ইয়েটা হয়েছে, পরে এখানে আসছি। এখন কি পাসপোর্টের বিষয়টাকে আমি এখন ক্লিয়ার করবো না রাজীবটা শেষ করবো? আপনি ধারাবাহিকভাবে যান। হ্যাঁ, তারপরে আসছি, পরে ওকে আমি আমার সাথে রাখতেছি এবং ওকে বলছি যে রাজীব ভাই, তোমার কাছে আমার অনেক অনুরোধ, তুমি যদি আমার ভাষা বুঝো বা নাই বুঝো, এবার তুমি দুষ্টুমি করো না ভাই, তোমাকে কিন্তু আমার দেশ নিয়ে যেতে হবে। আমি সবাইকে প্রমিস করে আসছি, তুমি দয়া করে আমার দিকে তাকে, তুমি আল্লাহর রাস্তায় তুমি এগুলো করো না প্লিজ ভাই, তুমি আমার কথাটা শোনো। আমি খুব আদর করছি, চকলেট কিনে দিছি। তারপরে ও জুতা ছিল না, এর ভিতরে জুতা ছিল না, আরও কিছু লোকের, কারণ ক্যাম্পের ভিতরে অনেকের জুতা থাকে না, ওই অফিসাররা 10 রিঙ্গিত করে জুতা সেল করতেছিল। তখন আমার কাছে 100 রিঙ্গিত ছিল, ওই আমার যে লোক গেছিল আমার ফ্রেন্ড, সে 100 রিঙ্গিত বেশি দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি সবাইকে জুতা কিনে দিয়েছিলাম। আসছি পরে ওকে আমি খুব আদর করতেছি, ওকে করতেছি, ও মোটামুটি দেখছি যে ওর এখন যে কন্ডিশন, ও এখন মনে হয় যে আমি পার করতে পারবো ইনশাল্লাহ। পরে এয়ার এসেতে আমরা প্লেনে আমাদের উঠাই দিল, আমরা একদম আসে বাংলাদেশে নামলাম। তখন বাংলাদেশের সময় রাত্রে 1টা-1:30 হবে, 1টা-1:30 এরকম, 1:30-2টা হতো। নামছি পরে এবারে আমার যাদের পাসপোর্ট আছে এদের লাইন আলাদা, যাদের ট্রাভেল পাস এদের 13 নম্বর কাউন্টারে দাঁড়াতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে, শাহজালাল এয়ারপোর্টে। এর সিস্টেম আমরা অলরেডি দাঁড়াইছি, এখানে লেখা আছে যে এখানে আমরা দাঁড়াইছি। আর ও ট্রাভেল পাসে যারা, তারা 13 নম্বর লাইনে, ও লাইনও চিনে না, আমাদের লাইনে দাঁড়ায় রয়েছে, কারণ ও তো পাগল। ওগুলা আমরা ওকে নিয়ে 13 নম্বর লাইনে দাঁড়া করে দিয়ে আমি আসলাম, তুমি এখানে দাঁড়াইতে আবার গেছে সেম আবার আকের মতো। অফিসার জিজ্ঞাসা করছে, কিছু বলতে পারে না, এবার নিয়ে আবার ওকে 3 নম্বর কাউন্টারে পাঠাইছে যে তুমি এখানে কথা বল, আটকায় রাখছে। আমি কিন্তু দেখতেছি, কিন্তু আমি যেতে পারতেছি না, আমার সিরিয়াল আর একজনের পরে, যদি আমি এখন যাই পরে আবার আমি সিরিয়ালের পিছনে পড়ে যাব, আমারটা আগে ক্লিয়ার করে দেন আমি যাই। পরে আমি পাসপোর্টটা দিলাম, পরে আমার পাসপোর্ট সব কিছু চেক করে করলাম, পরে আমার সিল মেরে দিল। দেওয়ার পর নিয়ম হচ্ছে ওখান থেকে বেরোয় চলে যেতে হবে। আমি কিন্তু বেরোই নাই, কারণ আমার টার্গেট তো হচ্ছে রাজীবকে আমাকে বাঁচাতে হবে। রাজীবের তোর আমি বাইরে যাই না, অফিসার বলতে আপনি দিকে জানাই, বলছে না সরি স্যার আমার একটু ইমার্জেন্সি, আমি একটু ভিতরে যেতে হবে। তখন আমি আবার ভিতরের দিকে রাজীবকে ওর প্রশ্ন করতেছে ওরা, ওইখানে ভিতরে একজন ইমিগ্রেশনের সিনিয়র অফিসার আসছে, বলতেছে এটা পাগলকে আবার ফেরত দিয়ে দেয়, একটা কিছু আলোচনা করতেছে, দেখলাম অনেকক্ষণ যাবে। আমি গেলাম, আমি স্যারকে জিজ্ঞেস করে বলছিলাম যে স্যার ওর এই সিচুয়েশন, জেলের ভিতরে মারতে মারতে পাগল হয়ে গেছে স্যার, আপনার দয়া করে ওকে এইভাবে করেন। হ্যাঁ, বলছে যে ও রোহিঙ্গা হতে পারে। আমি বলছি স্যার কেন, ওকে বলতো একটু কালো ছিল আর ও দাড়ি মোজ বড় হয়ে গেছিলো, তো দেখতে ওরকমই মনে হয়েছিল, ওরা এই জন্য ওকে পাঠাই দিত। আমি বলছি যদি ও রোহিঙ্গা হয় আমি তার রেসপন্সিবিলিটি নিলাম, দায়িত্ব নিলাম। যদি ও যদি বাংলাদেশে ওর কোনো ঠিকানা না থাকে, তাহলে আমার ভোটার আইডি কার্ড আপনি রাখেন, আমার পাসপোর্ট নাম্বার রাখেন, আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার রাখেন, আপনি আমার আইসি ব্লাড টেস্ট করে দেন, আমার পাসপোর্ট ব্লাড টেস্ট করে দেন, কিন্তু তার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, তার জামিন আমি, যে সে একজন বাংলাদেশি না, এই দায়িত্বে আপনি ওকে ছেড়ে দেন প্লিজ, নাহলে এবার যদি ও যায় ওকে মেরে ফেলবে, এই ক্যাম্পে থেকে স্পষ্ট বলে দিছে। তারপর অবশ্যই বুঝতে পারলো এই কারণে তো আগে 2বার ফিরে মানে কোনো একটা প্রবলেম হয়েছে ওর। তারপরে অফিসারটা আমার কনফিডেন্স দেখে বলে যে ওকে, ওই 3 নম্বর কাউন্টারে ওকে জিজ্ঞাসাবাদ করতেছে, ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিল সে, কারণ সে তার পাওয়ার আছে। অফিসার বলছে কোনো কিছু দরকার নাই, তুমি আমার সাথে আসো। সাথে করে ওকে নিয়ে রাজীবকে নিয়ে কাউন্টারে একটা স্লিপ দিল, আউট পাশে যে স্লিপটা জাস্ট সিল মেরে দিয়ে দিল যে তোমরা চলে যাও। আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি, আমার সাথে আরও বাঙালিরা যারা ছিল ওরা ক্যাম্পে সবাই ওয়েট করতেছে রাজীবের জন্য।
আমাকে বলতেছে যে ভাই আতিক ভাই আপনি ওকে ছাড়া নিয়ে আসেন, আপনি ছাড়া আর কেউ পারবে না ভাই। ওরা কিন্তু অলরেডি পাসপোর্ট চেক করে সবাই বাইরে ওয়েট করতেছে, ওই যে বাইরে গিয়ে আমার জন্য বলতেছে যে রাজীবকে নিয়ে আসেন ভাই। সবাই খুব কান্নাকাটি খুব দোয়া করছে আল্লাহর কাছে যে ভাই আপনি প্লিজ ওকে নিয়ে আসেন, নাহলে কেউ ছাড়াইতে পারবে না। পরে সিলমারে পার হয়ে গেলাম, বের হয়ে যায় দেখা হচ্ছে ওর ভাই দাঁড়ায় রয়েছে। ওর ভাইও একজন, ওনাকেও আপনার স্টেজে মাইনে নেন, উনি বাংলাদেশ বস্ত্র মন্ত্রণালয় কোথাও একটা ভালো ইয়াতে আছে। কারণ এরপরে বের হয়ে আমরা খুব শর্ট সময়ে তো আমি তাড়াতাড়ি যাওয়ার মতো সে বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা কি বাংলাদেশের ঘটনা? হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। তার নাম্বার আমি রাখছি, ওনার নাম হচ্ছে মিস্টার কাউসার। নাম্বার পর আমাকে জড়াই ধরে খুব কান্দা বলছে ভাই এর 2বার ফেরত গেছে, আমরা জানি না, আদৌ জানতাম না যে। উনি জানলেন কিভাবে? কোনটা? উনি জানলেন কিভাবে ওনার ভাই আসতেছে? কাউসার জানলেন কিভাবে? কাউসার, কারণ কাউসার তো টিকিট কেটে দিচ্ছে, টিকিট না গেলে সে আসতে পারবে না, সে জানে। কিন্তু এরপরে ভিতরে ঢুকে তাকে রিসিভ করার ক্ষমতা তো তার নাই। আচ্ছা, কারণ এর আগে এবার 2বার, কারণ আপনি মালয়েশিয়া থেকে ক্যাম্পে থেকে বাংলাদেশে একটা লোক তো আসতে পারবে না টিকিট না দেওয়া। টিকিটের টাকাটা তো ওরা দিছে, টিকিটটা যেহেতু ফ্লাইটের ডেটটা ওরা জানে, বাট ভিতরে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে ওকে ধরে নিয়ে আসার ক্ষমতা ওদের নাই। ইমিগ্রেশন তো পাসপোর্ট দিতে হবে যে না এটা, এবং সেই জানে না যে কোন কাউন্টারে আছে, বাইরে ওয়েট করতেছে। কারণ টিকিট দেওয়ার পরে দেন এই লোকটা বাংলাদেশে আসতে পারবে। আর ট্রাভেল পাস, এই দুটো মানে দেয়ালের এপার আর ওপার। হ্যাঁ, দেয়ালের ওপার বাইরে দাঁড়া রয়েছে। কিন্তু তার কলিজে সে ভিতরে ফাইটে সে বলতে পারতেছে না যে ভাই আমার ওখানে, সে দেখতে একটু দূরে, কিন্তু ভয়ঙ্কর সিনেমাকে তো হার মানাইছে। হ্যাঁ, সে মানে তার ভিতরে সে এখন বলতে পারতেছে না আমার ভাইটা আরেকটু যদি আমি না থাকতাম, সে 10 মিনিট পরে আবার তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিত। আর মালয়েশিয়া এবার পাঠিয়ে দিলে কনফার্ম থাকে। গা শিউরে উঠেছে গল্প শুনতে গিয়ে বহুবার, এখনো উঠতেছে। তারপর কষ্টের বিনিময়ে পয়সাগুলো আসে দেশে। কাউসার সাহেব আমাকে জড়াই দিল, খুব কান্নাকাটি বসে ভাই আপনি যদি আজকে না থাকতেন তাহলে রাজীব নিশ্চয়ই আমরা ওকে আর কোনোদিন পাইতাম না। আপনি জানেন আমার ভাইটা কত ভালো ছিল, বাংলাদেশে কত সুস্থ ছিল, কত হাসি খুশি ছিল। আজকে দেখেন ওর ওই 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 মুহূর্তে একটা ছবি আমরা তুলে রাখছিলাম, ওই সেই আমি রাজীব সহকারে আমরা সহকারে। এবং আমরা প্রিয় শ্রোতা এবং দর্শক ইউটিউবে যারা দেখছেন, এখানে যারা রেডিওতে শুনছেন তারা অনেকে কনফিউজ হয়ে যাবেন, তাদের জন্য একটু বলি। এই ভিডিও, এই অনুষ্ঠানটির ভিডিও, পুরো ভিডিওটা আছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। আমি চ্যানেলটা হচ্ছে www.youtube.com/RJKibriya.fm। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIA.FM। চ্যানেলটিতে গেলে আপনি পুরো অনুষ্ঠানের ভিডিও পাবেন। আমি কোনো ফুটেজ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা ইউটিউবে থাকা দরকার পুরো অনুষ্ঠানটা, যাতে করে দেশের বাইরে যারা যাচ্ছেন এবং যারা এরকম শ্রমিক আছেন দেশের বাইরে, তারা যেন সতর্ক হতে পারেন। আর আপনাদের কাছ থেকে আমি ওপিনিয়ন নিতে চাই। আজকে যিনি এখানে গেস্ট হিসেবে আছেন, এই ভাই তো এসছেন, উনি আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন এই বিষয়টা নিয়ে। আমি ক্লিয়ার ছিলাম না, তাহলে হয়তো বা আজকে রাজীবকেই দেখতেন আপনারা। তো আপনারা যদি রাজীবকে দেখতে চান, আমি রাজীবকে নিয়ে আরেকটা ভিডিও করতে চাই, শুধুমাত্র এটা ইউটিউবেই দেখা যাবে। এই রাজীবকে সাথে করে নিয়ে উনি আসবেন। তো আপনারা যদি ওপিনিয়ন দেন, আপনারা যদি দেখতে চান, আমি অবশ্যই রাজীবকে নিয়ে আরেকটা ভিডিও করতে চাই। জি বলুন, তারপর কি হলো? তারপরে ও ভাইয়ের সাথে দেখা হইলে পরে উনি জড়ায় ধরে কান্নাকাটি, তারপর আমাদের মোবাইল নাম্বার নিল এবং উনি বলল যে ভাই এই পরিস্থিতি, এবং আমরা ওনার হাতে দিতে পেরে আমরা সবাই খুশি। আমার সাথে আরও যত বাঙালিরা ছিল সবাই ওয়েট করতেছে। তখন রাজীবের কি অবস্থা? মানে রাজীব কি চিনতে পারতেছিল তার ভাইকে? রাজীব চিনতে পারছে, রাজীব তার ভাইকে চিনতে পারছে। তারপর চিনতে পারলো, মানে আমার মনে হয় যে ওর ভাই রাজীবের তখন তো দাড়ি মুছ অনেক বড় হয়ে গেছে, ও সবকিছু একটা এরকম একটা অবস্থা। আমাদের ছবিগুলো দেখলে আমরা সব বুঝতে পারবো ভাই চিনতে পারছে। তার মনে হয় ভাই ওর বুঝাই বসে, ভাই দেখছে পরে ওই মুহূর্তে আমি আসছি, সামনাসামনি আসছি। পরে কাউসার বলতেছে যে আমি তোমার ভাই কাউসার। রাজীব এরকম একটা ইয়া করতেছিল, মানে প্রথম হয়তো বা বুঝতে পারে নাই, তারপরে যখন বলছে আমি তোমার ভাই রাজীব, আমি তোমার ভাই কাউসার, তারপরে চিনতে পারছে, সমস্ত চিনতে পারছে। তারপরে দেখলাম যে হ্যাঁ ও জড়াই ধরছে। এখন ওর ভাই কাউসার ও তো চিনতে পারছে, এখন রাজীব চিনতে পারুক বা না পারুক, ওর কথা ওর সাথে করে নিয়ে যাক, তারপরে হয়তো চিনতে পারবে। ওর দোষটা ছিল এরকম। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আপনিও তো কতদিন পরে দেশে ফিরলেন? মানে আমি তো 8 বছর 6 মাস। 8 বছর 6 মাস পরে এই প্রথম দেশে ফেরা? হ্যাঁ, কারণ ভিসা প্রসেসিং এর কারণে ঝামেলা পড়ে গেছি। 8 বছর 6 মাস ছেলে মেয়েদেরকে দেখেন নাই, জেল খাটলেন শেষের দিকে এসে এবং দেশে ফিরলেন। জীবনে এত কিছু ঘটে গেল শুধুমাত্র ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার জন্য, এই পয়সা করে রোজগার করতে গিয়ে। আজকের এই গল্পটা শেষ হয়নি, এখন আমি আরও কন্টিনিউ করব। তবে এই জায়গাটায় আমার কিছু বলার আছে, বলার দায় আছে, আমি অনুভব করছি নিজের জায়গাটা থেকে। সেই দায়টা হলো যে দেখুন, আমরা যে আজকে বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশ এখন এশিয়ান টাইগার হিসেবে আছে এবং বাংলাদেশ আজকে এই জায়গাটায় আছে 2 শ্রেণীর মানুষের কারণে। এক শ্রেণীর মানুষ যারা বেসিক্যালি পোশাক শিল্পে কাজ করেন, এবং আরেক শ্রেণীর মানুষ যারা বৈদেশিক রেমিটেন্স দেন। আমরা যে এত বড় বড় ইমারত, এত বড় বড় স্ট্রাকচার করার একটা বড় ধরনের গার্ডস নিজে থেকে পাই, বা আমাদের সরকার করছে, এবং বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে ইমার্জিং এশিয়ান টাইগার বাংলাদেশকে নিয়ে, তো সেই জায়গাটিতে আমরা খুব কনফিডেন্ট পাই মূলত এই 2 শ্রেণীর মানুষের কারণে। আজকে যিনি এখানে এসে তার জীবন গল্পটা লাখ লাখ মানুষের কাছে বলছেন, আমি জানি দেশের বাইরে, শুধু
বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশি শ্রমিক আছেন যাদের জীবন গল্পটা হয়তো এর চেয়েও ভয়াবহ। উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রতি সম্মান রেখে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা ইউটিউবে যেভাবে তুলে ধরছি বা রেডিওতে প্রচার করছি, সেই জায়গাটা থেকে আমি বলতে চাই, যে কোনো কাজ করতে গেলে প্রবলেম থাকবে, যে কোনো সিস্টেমের মধ্যেই ডিফল্ট থাকে, যে কোনো সিস্টেমের মধ্যেই ঝামেলা থাকে, কিন্তু ওনাকে দিয়ে আমরা বলতে চাই যে এই জাতীয় সমস্যাগুলো যত লেভেল থেকে মানে মিটিগেট করা সম্ভব, যদি গভর্নমেন্টের জায়গা থেকে কিছু করার থাকে গভর্নমেন্ট করুক, যদি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যারা আমরা বিদেশ যাব, এই যেমন এই ভদ্রলোকটা গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসাতে, কোনো না কোনোভাবে প্যাচে পড়ে শেষ পর্যন্ত কিন্তু ধরা পড়েছিনি আপনি, আমি বলবো এটা একটা ভুল ছিল। এই ধরনের ভুল করা বা আরও যত ধরনের ফাঁকি দিয়ে বিদেশ যাওয়া 2 পয়সা রোজগার করার জন্য, এটা কোনোভাবেই ভালো একটা ভবিষ্যতের দিকে আপনাদেরকে ঠেলে দেয় না। সুতরাং আজকের এই ভিডিওটা দেখে, আজকের এই ওনার জীবন গল্পটা শুনে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে সতর্ক হবেন। তারপরে কি হলো, 8 বছর 6 মাস পরে আপনি দেশে ফিরলেন, এবং দেশের লোকজন কি জানতো যে আপনি আত্মীয় সংসারের লোকজনরা কি জানতো যে আপনি দেশে ফিরেছেন? না, কারণ ওই যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এবার বাংলাদেশে এসে যে আমার প্রবলেমগুলি হয়েছে, বাংলাদেশে আসার পরে দেন এখন বাংলাদেশে আমি আসলাম, আসার পরে এখন আমি ঢাকাতে যেখানে আমার ওয়াইফদেরকে রেখে গেছিলাম, ওরা ওই বাসাটাতে নাই। নাখালপাড়াতে আমি গেছিলাম, ওইখানে গিয়ে ওরা ওখানে নাই, কিন্তু বাসা চেঞ্জ করে কোথায় গেছি ওই বাসাটা আমি চিনি না, মোবাইল নাম্বার নাই, আগে যে নাম্বারটা ছিল ফোন দিচ্ছি নাই। আমি 20 তারিখে আসছি, এই যে আমি পাসপোর্ট দেখাচ্ছি আপনার 20 তারিখে, এখনো পর্যন্ত কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারিনি। মাই গুডনেস, কোন মাসে 20 তারিখে আসছেন? এই 20 তারিখ, গত আজকে তো আপনার আজকে মানে এই জুনের 20 তারিখে আসছেন আপনি? 20 তারিখে এখনো পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে দেখতে পারিনি। কেন দেখতে পারেন নাই? এই পাসপোর্ট নিয়েও আপনার একটা ঘটনা আছে। হ্যাঁ, এই পাসপোর্টের ঘটনাটা আমি ক্লিয়ার করেছি। এটা হচ্ছে আমার যারা সিমোনিয়া ক্যাম্পে, এই ক্যাম্পের কার্ড আমাকে মেডিকেল প্রবলেম ছিল, তখন ওই সিমোনিয়া ক্যাম্পের আমাকে মেডিকেল চেকআপের জন্য ডাক্তার ডাকছিল, তখন আমাকে চেক করেছিল, আমার ডায়াবেটিস ধরা পড়ছিল, তখন আমাকে ট্রিটমেন্ট করেছে, ওষুধ দিয়েছিল এই সিমোনিয়া ক্যাম্পের সেই কার্ড। আচ্ছা, যারা গেছেন তারা কার্ড দেখলে চিনবেন। আপনাকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে কারা? ওখানে কতজন আছে যারা ফোন নাম্বার দিয়েছে? এখানে দেখেন অনেক লোকের, তারা বিপদগ্রস্ত। এই যে শাহাবুদ্দিন, এই ছেলেটা আজকে 13 মাস, ওর ফোন নাম্বার আছে, যদি বলেন এরা সবাই আসবে স্টেডিয়ামে। এরা বিপদগ্রস্ত, আসতে পারতেছে না। এর ট্রাভেল পাস আজকে 7-8 মাস হয়ে গেছে, ট্রাভেল পাসের কোনো উদ্দেশ্য নেই। এর বাড়িতে ফোন করছি আমি, বলছে ভাই এরা খুব কান্নাকাটি, কেন আসতে পারতেছে না। এই ছেলেটা জুয়েল, তার ভিসা পাসপোর্ট সব কিছু আছে, কিন্তু তার বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু তারপরও সে, তার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, ভিসা পাসপোর্ট সব কিছু থাকার পরও সে জেল কেন খাটতেছে, ক্যাম্পে কেন সে আছে, সব 8 মাস তার ভিসা আছে এখনো পর্যন্ত স্টিল। তার ওয়াইফের সাথে পলি বেগম, আমার সাথে কথা হয়েছে, বাংলাদেশে এসে ফোন দিছি। এবং এই যে আসাদুল্লাহ ভাই, যদি আপনাকে কেউ আমাদের এখানে জামালপুরে কেউ থাকেন, আমাকে দেখে থাকেন প্লিজ, জামালপুর, ওনার বাড়ি জামালপুর, আসাদুল্লাহ ভাই, ওনার ছোটো ভাইয়ের নাম হচ্ছে ওবায়দুল্লাহ, প্লিজ আপনারা ওনার বাড়িতে একটু খবর দিবেন, কারণ উনি আজকে, ওনারও পাসপোর্ট ভিসা সব কিছু আছে, তারপর উনি 8 মাস হয়ে গেছে ক্যাম্পের ভিতরে ট্রাভেল পাস যাচ্ছে না, আর পাসপোর্টের টিকিট সংক্রান্ত সমস্যা। আমার কথা হচ্ছে যে আমাদের তো এম্বাসি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে দুটো এম্বাসি করে দিয়েছেন, আপনি যেটা বলছেন। আমাদের গভর্নমেন্ট কি ওখানে চেষ্টা করে না, জানে না এই প্রবলেমগুলো? এগুলো তো বছরের পর বছর ধরে ওখানে আছে। হ্যাঁ, গভর্নমেন্টের, কিন্তু আমি যতটুকু যে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি মানে বলবো, সেটা হচ্ছে এখানে কিছু ভুল, যারা আসামি, যারা ক্যাম্পে আছে তাদের কিছু ভুল আছে, কিছু গাফিলতি আছে সরকারের, কিছু ভুল আছে ক্যাম্পের লোকদের। ভুলগুলি কি, যেমন যখন আমাদেরকে ফর্মটা দেয়, আমি আপনাকে তখন দেখাইছি যে ফর্মটা ফিল আপ করতে অনেকে ভুল করে, কারণ অনেক গ্রাম থেকে যায়, পড়ালেখা জানে না। বাই সামহাউ কাজটা তো আসলে সিস্টেমেটিক্যালি করতে হবে, সিস্টেমের বাইরে যখন হয়ে যায় তখন এগুলো। আমার একটা শুধু দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আমার একটা দাবি এম্বাসির কাছে, প্লিজ আপনারা এমন একটা ব্যবস্থা করেন, ট্রাভেল পাসের জন্য বা আউট পাসের জন্য ফর্ম ফিল আপ করার পরে উইথিন 7 days, 7 দিনের মধ্যে যেন যে কোনোভাবে তারা ট্রাভেল পাসটা পায় প্লিজ। কারণ ক্যাম্পের ভিতরে একটা লোক থাকলে, জেলের ভিতরে তার নির্দিষ্ট ডেট আছে যে এতদিন পরে সে জেল থেকে বাইরে যাবে, কিন্তু ক্যাম্পের ভিতরে কোনো ডেট নেই। এবং সেটা যদি সম্ভব হয় প্রত্যেকটা লোকের, এখন বাংলাদেশ ডিজিটাল আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নামার পরে আমি একটা সিম কিনতে গেছিলাম, আমি এটা রেসপেক্ট জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এই সিস্টেমটা মালয়েশিয়াতেও নাই। মালয়েশিয়াতে আমরা অবৈধ সিম ইউজ করতে পারতাম, যে হটলিং সিম, পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই সিম ইউজ করতে পারতাম। বাংলাদেশে আমি নামার পরে আমি সিম কিনতে গেছি, 8 বছর পরে আমার অভিজ্ঞতা, সিম কিনতে গেছি, আমি সিম কিনতে পারছি না। সিম কিনতে আমি আমার এই পাসপোর্টটা, যে পাসপোর্টে আমি আসছি, এই পাসপোর্টের ঘটনা বলতেছি, যেমন সিম কিনতে গেলে বাংলাদেশে আমি তো বাড়িতে কাউকে ফোন দিতে হবে। তবে আমি একটা জিনিস করছিলাম, লাস্ট পর্যন্ত ফ্যামিলির নাম্বার কীভাবে পেলাম, আমি আমার যত মোবাইল নাম্বার ছিল সবগুলো জিমেলে ব্যাকআপ দিয়ে রাখছিলাম। আমি এয়ারপোর্টে নামার পরে আমি গেছি আপনার উত্তরাতে, ওইখানে একটা সাইবার ক্যাফে ঢুকে আমি আমার সবগুলি মোবাইল নাম্বার আমি কালেক্ট করলাম, আমার আম্মার, আমার ফ্যামিলি, ওদেরকে ফোন দিছি। কিন্তু এখন যদি আমি বলি যে কেন আমি 20 তারিখে আসার পরে এখনও পর্যন্ত আমি বাসায় যেতে পারলাম না, আমি যখন আমার ওয়াইফকে ফোন দিই, সে ভাবছে যে আমি 6 মাস জেলের ভিতরে, এর ভিতরে ঈদ গেছে, অনেক কিছু গেছে, 3টা বাচ্চা নিয়ে একটা মেয়ে, সে কিভাবে কি করলো 6 মাস পরে, সে ভাবছে আমি মনে হয় আর নাই, বা কিছু একটা হয়েছে, বা বিয়ের সাথে করে ফেলছি, বা অন্য কোনো মহিলার সঙ্গে কিছু সম্পর্ক হয়েছে, মোবাইল টোবাইল সব কিছু অফ, সে টোটালি মানে অন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সিদ্ধান্ত বলতে আমি যখন ফোন দিছি সে বিশ্বাস করতেছে না,
সে ভাবছে আমি ভিসা দিয়ে মনে আসছি। তবে আমার বিশেষ আমার ভিডিও যখন আমার বউ যখন আমার ওয়াইফ যখন দেখবে বা পাসপোর্ট যখন সব কিছু দেখবে তখন সে সব ভুলগুলি তারা সে বুঝতে পারবে। তখন সে বলতেছে না, সে এখনো পর্যন্ত সে আমার বাসার ঠিকানা দিচ্ছে না। আমি জানি না আপনার ওয়াইফকে নিয়ে, আমি আপনার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বাট আমি আজকের এই ভিডিও শেষে আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে প্রবাসী, আমি মুভিটার নাম মনে করতে পারছি না, এটা আমাদের খুব শ্রদ্ধেয় একজন শিল্পী তৌকির আহমেদ নির্মাণ করেছিলেন, যতদূর জানি ওটা অ্যাওয়ার্ড পাওয়া একটা মুভি। লাশ পর্যন্ত বাংলাদেশে আসে, কিন্তু সেই লাশ অদল বদল হয়ে যায়। মুভিটার নাম আমি মুহূর্তে মনে করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। আমার ওই মুভিটা দেখার পরে মনে হয়েছিল যে এগুলো কি আসলেই ঘটে নাকি এগুলো নিয়ে, কিন্তু আজকে এই ভদ্রলোকের গল্পটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রিম লেভেলের চেয়েও হয়তো ভয়ানক কোনো কিছু ঘটে। দেখেন, বাচ্চাদেরকে দেখে নাই উনি 8 বছর যাবৎ, কি বলবো আপনাদেরকে, 8 বছর যাবৎ বাচ্চাদেরকে দেখে নাই সংসারের জন্য। একটা উনি যা বলে গেলেন সব কিছু যদি আমরা বিশ্বাসযোগ্য মনে করে নেই, ওনার ফ্যামিলি এন্ড থেকে আলটিমেটলি যে কোন ব্যক্তিগত কোনো রিলেশনশিপে উনি জড়াননি বা যাই হয়েছে, ওনার ওয়াইফের হয়তো অনেক কিছু বলার আছে, তো সেই জায়গাটা থেকে কতটা ভয়ানক হতে পারে না বিষয়টা, যে আমি ফিরে আসছি জেল থেকে কিন্তু আমি বাচ্চাদের কাছে যেতে পারছি না, আমি আমার ওয়াইফের কাছে যেতে পারছি না, এবং কেউ আমাকে বিশ্বাস করছে না। পুরো একটা জীবনকে পাল্টে দেওয়ার মতো গল্প। জেল জরিমানা এগুলোর তো একটা শেষ থাকে, কিন্তু উনি যে জীবনটাতে প্রবেশ করবে একটা স্বাভাবিক জীবনে, সেই জীবনের জন্য যে জেলটা তৈরি করে দিল ওনাকে, এই 8 বছরের জীবন, মালয়েশিয়ার জীবন, সেটা উনি কি সারা জীবনই ভাঙতে পারবে? ওনার ওয়াইফ কি প্রতি মুহূর্তে ওনাকে সন্দেহ করবে না? আজকে উনি ওয়াইফের যে প্রশংসাটা করেছেন সেটা হয়তো ওনার কাছে ফিরে যাওয়ার জন্যই, কিন্তু এই ভদ্রলোক যদি বলে যে না, আমার ভিতরে কোনো কষ্ট নাই, আমার সংসার নেই, আমার ভিতরে কোনো ক্ষোভ নাই, যে এত পরিশ্রম করে জীবনের এত বড় একটা রিস্ক নিয়ে যাওয়ার পরে আমি সেই পরিবারের জন্য করলাম, অথচ পরিবারের কাছে ফিরে যেতে পারছি না, তাহলে ভদ্রলোক মিথ্যা বলবেন আমার কাছে যেটা মনে হয়। তবে আপনার ওয়াইফের নাম কি? আপনার ওয়াইফ মার্জিয়া রহমান। মার্জিয়া রহমান, আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে পারি, সেটা হলো যে মানুষকে আপনি এতটা ভালোবেসেছেন, রেসপেক্ট করেছেন, আপনি দূর থেকে যেটাই মনে করেছেন সেটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ আপনিও একটা জীবন যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন, সেটা একটা অনেক বড় গল্প। কিন্তু আমার মনে হয় ওনার সঙ্গে আপনার মিট করা উচিত এবং আপনার ওনাকে দেখা করা উচিত এবং আপনার শোনা উচিত আসলে কী হয়েছে। আমি খুব খুশি হব যদি আপনি ওনার সঙ্গে দেখা করেন, একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে যায় আপনাদের সংসারটা, এবং আমি খুব হ্যাপিলি অ্যানাউন্স করতে চাই, যদি এটা সম্ভব হয় তাহলে এই ভদ্রলোককে সহ, আপনাকে সহ আমি একটা ভিডিও করতে চাই, এবং শুধু এটা ভিডিও না, যে রাজীবের কথা এসছে তাকেও রাখতে চাই ভিডিওতে, এবং একটা হ্যাপি ভিডিও আমি আমার ইউটিউবের যারা দর্শক আছেন তাদের জন্য দিতে চাই। আপনি পাসপোর্ট নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন, খুব ছোট্ট করে। হ্যাঁ জি, পাসপোর্টের যে বিষয়টা সেটা হচ্ছে, এই পাসপোর্টের কারণে ওই ক্যাম্পের ভিতরে আরেকটা ছেলে, দেখেন এই পাসপোর্টটা আমার, এটা হচ্ছে ক্যাম্পের ভিতরে একটা ছেলে আছে, তার নামও এমডি আতিকুর রহমান, আমার নাম এমডি আতিকুর রহমান। ছবির সাথে কোনো মিল নাই? ছবির সাথে কোনো মিল নাই। আমার ঠিকানা হচ্ছে ঢাকাতে, আমার পাসপোর্টের ফটোকপিটা দেখাচ্ছি আপনাকে, আর ওদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, গেল এটা। এবং কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আরেকজনের পাসপোর্ট দিয়ে আমাকে কিভাবে সেই ইমিগ্রেশন থেকে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে তারা পাঠাইতে পারে? এটা তো মালয়েশিয়ান অথরিটি করেছে। হ্যাঁ, মালয়েশিয়ান অথরিটি করেছে। মালয়েশিয়ান অথরিটি ওরা সবসময় স্বীকার করে, দাবিদার করে, মালয়েশিয়ান KLI কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু পৃথিবীর একটা ভালো পজিশনে একটা কিন্তু এয়ারপোর্ট। এরকম একটা এয়ারপোর্টে যখন আমার ফিঙ্গারপ্রিন্ট দেই, তারাও ধরতে পারলো না। আমার ছবির সাথে পাসপোর্টের কোনো মিল নাই। আমার পাসপোর্ট রয়ে গেছে ক্যাম্পে, অন্য লোকের পাসপোর্টে আমি বাংলাদেশে এসে বসে। এই লোকটা তো বিপদে পড়বে। এই লোকটা কি হবে? কিন্তু আমি বাংলাদেশে আসার পরে এই পাসপোর্টের ভিতরে ওই লোকের মোবাইল নাম্বার আছে, আমি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করে জানাইছি যে ভাই এই হয়েছে সিচুয়েশন, তারা তো 20 তারিখে তার লোক আসবে, সবাই অপেক্ষা করছে এয়ারপোর্টে যায়, তার লোক তো আর আসে নাই। আহারে, তার লোক আসে নাই। এই লোকটা এখন কি হবে তাহলে? মানে এই পাসপোর্টটার বাংলাদেশ থেকে যোগাযোগ করেছে, টোটাল ভুলটাই মালয়েশিয়ান ইমিগ্রেশনের টোটাল ভুল। এখন ওরা কিভাবে সেটেল করবে? তবে আমি ওদেরকে একটা পরামর্শ দিয়ে দিচ্ছি, আমার বডি নাম্বারটা বলেছি, আমার ব্যাগ পাসপোর্টও আছে ওইখানে। আচ্ছা, যদি ও একটু চালাকি করে, আমার যে এই লোকের সঙ্গে কথা হয়েছে আপনার, এই লোকের সাথে, এই লোকের ফ্যামিলির সাথে বাংলাদেশে, আমি তার মোবাইল নাম্বার তো নাই, এই পাসপোর্টের ভিতরে একটা মোবাইল নাম্বার আছে, ইভেন ব্যাগও চেঞ্জ হয়ে গেছে। ও যখন এই নামে বডি নাম্বারে ব্যাগ দিয়ে জমা দিয়েছিল, তার ফ্যামিলি মেম্বার ওই ব্যাগ আমাকে দিয়ে দিছে। আমি তার ব্যাগের ভিতরে তার ফ্যামিলি একটা নাম্বার পাইছি, সাভার একটা ভদ্রলোকে, তাকে ফোন দিয়ে বলছি এই লোকের কান্নাকাটি, ভাই আমার লোক আসার কথা 20 তারিখে, আপনার ব্যাগ আপনার কাছে কিভাবে গেলো? আমি ডিটেইলস তাকে সবকিছু খুঁজে বলছি। যদি আপনারা চান, তাকে আমি ঘটনা, সেই তৌকির আহমেদের মুভির মতোই ঘটনা, তাকে যদি চান তাকেও আমি স্ট্রিমে রাখতে পারবো। ফোন দিয়েছি পরে, এখন তারা কান্নাকাটি, ভাই আমার ভাইয়ের কি হবে? তখন আমি বললাম যে আমার, আপনি কি বাংলাদেশের ইমিগ্রেশনে, আপনি বাংলাদেশের যোগাযোগ করেছেন এই বিষয়গুলো নিয়ে অথরিটির কাছে? আমাদের যে অথরিটি, আমি জানি না এটা আমি অলরেডি বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত এটা কেন ধরতে পারা নাই, কারণ আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা হাউ ক্যান পসিবল। বাংলাদেশ এয়ারপোর্টে পাসপোর্ট দেখছে, ওরা সিল মেরে দিয়েছে। আমি যখন ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, আমি যখন পাসপোর্টটা করছি, অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের পাসপোর্টটা হয়েছে, তাহলে আমি ফিঙ্গারটা দেওয়ার পর যখন আমার পাসপোর্টটা আসছে, কিন্তু যখন আপনাকে পাসপোর্টটা দিল তখন আপনি ক্লেম করলেন না কেন? হ্যাঁ, এইটা কাম টু দ্য পয়েন্ট। আমাকে এই পাসপোর্ট কখন আমি পাইছি? পাসপোর্ট ইমিগ্রেশন যারা ক্যাম্পে থেকে আসেন সবাই আপনারা জানেন, পাসপোর্ট আমাদের হাতে দেওয়া হয় কখন?
ক্যাম্পের সব প্রসেসিং কমপ্লিট, এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দেওয়ার পরে প্লেনে উঠার 3-4 মিনিট আগে আমাদেরকে পাসপোর্ট দেয়। 3-4 মিনিট আগে যখন পাসপোর্টটা দিল, আমি যখন পাসপোর্টটা খুলে দেখলাম এটা আমার পাসপোর্ট না। এখন যদি আমি মুখ খুলি বলি আমার পাসপোর্ট না, আমার কি হবে? 9 মাস তো এমনিতেই গেছে এখানে, গেছে। 6 মাস। এরপরে আমাকে ক্যাম্পে নেওয়ার পরে যেই মাঠটা দিবে আমার ফ্যাম 14 গোষ্ঠী নাম্বার বলবে, তখন আমি চুপচাপ, উপায় নাই, নো ওয়ে, মুখ বন্ধ করে শুধু দেশে আসার কোনো উপায় ছিল না আমার। তখন আমার তো কোনো উপায় নাই। পাসপোর্ট যখন আমি হাতে পেলাম দেখলাম আমার পাসপোর্ট না। নামটা আপনারা দেখেন, যদি কেউ কোনো প্রমাণ চান আমার পাসপোর্টের ফটোকপি দেন, এই পাসপোর্টের ফটোকপিটা আমি স্টেডিয়ামে রেখে, এগুলো সব আছে আমার কাছে, আমি সব রেখে দিয়েছি। হ্যাঁ, এগুলো সব প্রয়োজন যুক্তিযুক্ত আপনারা দেখবেন সবকিছুই। কিন্তু বাংলাদেশ সরকারের অথরিটির কাছে কি আপনি বলেছেন এই বিষয়টা যে না, এটা কারণ বা ওই সময় মুহূর্তে আমি অনেকগুলি ঝামেলা নিয়ে আসছি, চিন্তা করছি একটা করে সেটেল করি, তারপর আমি সব সেটেল করব। তখন আমার টেনশন ছিল আমি এয়ারপোর্ট থেকে রাজীবকে সেটেল করবো। এখন আমি যদি আমারটা দেখাই একটা প্রবলেম, তখন রাজীবকে আমি সেটেল করতে পারছি না। মালয়েশিয়াতে আমাদের তো কনসুলেট আছে এখানে, মালয়েশিয়ার কি বলে এটাকে, এম্বাসিতে গিয়ে তো আপনি প্রবলেমটা এখন ফেস করতে পারেন যে এরকম হ্যাঁ, এখন আমি এটা নিয়ে এম্বাসিতে যাবো। তবে আমি 20 তারিখে আশা করি যে 20 তারিখে আমার ফ্লাইট ঠিক। এরপর আমি কি করছি দেখেন, 20 তারিখ আমার ডেট, ইমিগ্রেশন সিল, সিমোনিয়া ক্যাম্পের মালয়েশিয়ান ইমিগ্রেশনের সিল, 20 তারিখে আমরা আসছি, সেই সব ডকুমেন্ট সব কিছু আছে। ইভেন আমি আসার পরে এখন আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবো। তো এখানে ভাই কি আরেকটা প্রসঙ্গের যে বলতে চাচ্ছেন, এটা আমি আসার পরে এখন যোগাযোগ করতে হবে। সিম কিনতে গেছি, তখন আমি তো সিম কিনতে পারছি না, কারণ আমি এই পাসপোর্টটা দেখেন, প্রত্যেকটা পাসপোর্টে কিন্তু ভোটারই নাম্বার থাকে, ব্যক্তিগত নাম্বার। তখন আমি চিন্তা করলাম আমার তো নাই পাসপোর্ট, আমি সিম কিনে তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হবে। আমি মোবাইল নাম্বারগুলো কালেক্ট করছি উত্তরা থেকে, সাইবার ক্যাফে থেকে ফোন দিতে হবে। আর আরেকটা বিষয় আমি অবাক হয়ে গেছি, আমি যখন 2008 বছর আগে বাংলাদেশে ছিলাম, তখন কিন্তু মোবাইলে টু মোবাইল কল করা যেত 2 থেকে 3 টাকা মিনিট। এখন আর এগুলো কোথাও পাওয়া যায় না। বিলিভ আর নট, আমি উত্তরাতে যে পাগল হয়ে গেছি, আমি 100 করে বলছি ভাই আমি 5 টাকা মিনিট দিব, আমাকে কেউ দেয় না। না, আপনি কাউকে রিকোয়েস্ট করতে পারতেন যে ভাই আমি এরকম অবস্থায় রিকোয়েস্ট, কারণ ওরা আমার অবস্থা দেখে দাড়িমুছ, এখন তো আপনি আমার ছবিগুলো দেখলে পরে দেখবেন আমার দাড়িমুছ এত বড় হয়েছে, সবাই দেখে বলছে পাগল, কোত্থেকে আসছে। কেউ আমাকে একটা ফোন দিতে, ইভেন আমি যদি আমাকে ফেসবুকে আমি ঢুকতে পারতাম, আমার ফ্রেন্ডরা আছে যোগাযোগ করতে পারতাম, কেউ আমাকে একটা ফোন দিতেছে না, বলছে ভাই আপনাকে আমি 10 টাকা করে মিনিট দেবো, প্লিজ আমাকে একটা মিনিট দেন, ফোন করতে দেন, আমি বাড়িতে ফোন দেবো। বলছে ভাই সরি, এখন বাংলাদেশ আইন কোন চেঞ্জ হয়ে গেছে ভাই, আমরা পারি না, আপনি পরে আমার আইডিতে এই সেই বিশাল একটা। দেন আমি কী করলাম, আমাকে একটা রাস্তা বের করতে হবে। তারপরে আমি আমার এই জিমেল থেকে আমি আমার ভোটার আইডির ফটোকপি, আমার পাসপোর্টের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সব প্রিন্ট করলাম। উত্তরাতে একটা সাইবার ক্যাফে ঢুকলাম, ওর সাইবার ক্যাফে এখন অ্যাভেলেবেল না। সাইবার ক্যাফে উত্তরাতে একটা মাত্র শুধু সাইবার ক্যাফে গেছি আমি, SJ রহমান প্লাজাতে 3 তলাতে গেছি আমি, ওইখানে যে একটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেন আমি পাইছি। আমি এরপরে যখন আমি পাসপোর্টটা দিয়ে সিম কার্ড কিনতে গেছি, এই পাসপোর্টের যে ভোটারি নাম্বারটা সেটা দিলাম আমি, কারণ আমি তো তখনও আমার কাছে ফটোকপি ছিল না, এইগুলো শেয়ার করতে হবে, কারণ বাংলাদেশের উন্নতি আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এরকম সিস্টেম মালয়েশিয়াতে নয়, মালয়েশিয়াতে আমরা ভুয়া সিম কার্ড কিনতে পারি। এই হটলিং আমার নামে 6টা সিম আছে, কিন্তু কোনো পাসপোর্ট কিছু লাগে না। কিন্তু বাংলাদেশে আল্লাহর রহমতে একটা সিম ফিঙ্গারপ্রিন্ট ভোটারি ছাড়া কেউ সিম ইউজ করতে পারছে না। এটা এত ভালো লাগছে আমার কাছে, খুশি হয়েছি আমি, এবং এটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক স্যালুট জানাচ্ছি। বাংলাদেশে অনেক এগিয়ে গেছে এই পাসপোর্টের জন্য। আমি দিলাম ভোটারি নাম্বারটা দিচ্ছি, ওই ভদ্রলোক আমার দিকে এইভাবে তাকাইছি 3-4 বার, আমি তখন দাড়ি মুছ কাটি নাই, 3-4 বার তাকাইছে, বলতেছে আপনার আইডি তো না। আমি তো ভাবছি একটা সিম কিনবো, আবার এত কি ঝামেলা, সিম কিনবো তো সিমই। সে সব কিছু বার করে দিয়েছে, সে ফিঙ্গারপ্রিন্টের ইয়াটা বের করতেছে, চিপটা। আমি কি একটা সিম কিনতে গেলে এত কিছু লাগে না, সে সব কিছু নিল। ফিঙ্গারপ্রিন্ট যখন দিলাম তখন ধরা পড়ে গেছে আমি, এই ভোটার আইডি নাম্বার তো আমার না, আমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, সিম আমি কিনতে পারলাম না। এখন সে আমাকে চিটার মনে করতেছে, ওই ভদ্রলোক। সে বলতেছে ভাই আপনি এটা কেন করলেন আমার সাথে। আমি ওনাকে সব ডিটেলস খুলে বললাম যে ভাই এই সিচুয়েশন, আপনি ওয়েট করেন, আমি আমার ভোটার আইডিটা নিয়ে আসতেছি, আপনি একটু ওয়েট করেন। পরে আমার ওই ফটোকপিগুলি আমার রুমে ইয়াতে ছিল, ওই ইয়ার যে প্রিন্ট করে আছে ওইগুলি নিয়ে আসছি। পরে আমি আমার ভোটার আইডির ফটোকপিটা, এই যে দেখেন আমার ভোটার আইডি, এই ভোটার আইডিটা দিয়ে আমি ওই দোকানে দিলাম, ভোটার আইডি নাম্বারটা দেওয়ার পর আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেন ওকে। পরে আমি আমার সিম নিতে পারলাম, আমার নতুন যে নাম্বারটা, এই সিম আমি ভোটার আইডি সিমটা কিনলাম। এখন আমি আমার বাংলাদেশে কিছু আমার IFSC ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওইখানে আমি তো বাসায় তো আমি যেতে পারছি না। আমার ওয়াইফ তো বলতেছে না তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমি চিন্তা ভাবছি যাকে ওয়াইফ বলছে, আজকে বলছে কালকে ঠিক হয়ে যাবে, রাগ করছে হয়তো বা, কারণ ঈদের সময় 6 মাস যোগাযোগ নাই। এরপরে আমি সিমটা কিনে আমি আমার আম্মাকে ফোন দিলাম, আমার ছোটো বোনের সাথে কথা বললাম, গত পরশু দিনে দেখা করছি। মোটামুটিভাবে সব আমার ফ্যামিলি আর বাকি সবার সাথে কিন্তু আমার যে কলিজের টুকরা যে সন্তান, একটা ছিল 2টা মেয়ে, তাদের সাথে এখনও পর্যন্ত আমার দেখা হয়নি। দেখা হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপর আমি চিন্তা করছি কী করবো এখন, আমার তো ভোটার আইডি নাই, আমার তো পাসপোর্ট সব কিছু করতে হবে। তারপর আমি ব্যাংকে গেলাম, IFSC ব্যাংকে, ওরা বলতেছে আপনার অরিজিনাল ভোটার আইডি লাগবে, কারণ আপনার 8 বছর আগে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনি টাকা তুলতে পারবেন না। কারণ আমি তো যে ঢাকা শহরে থাকবো, আমার এরকম টাকা লাগবে। আমি ব্যাংকে গেলাম, পরে ভোটারের জন্য আমি গেছি বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁও তালতলাতে যেটা, ওইখানে গেছি।
ওইখানে যাওয়ার পরে ওনারা বলছে যে আপনার স্মার্ট কার্ড হয়েছে, দেন ওই আগারগাঁও তালতলা থেকে আমাকে একটা স্মার্ট কার্ড নাম্বার লিখে দিয়েছে এখানে, আর তারিখ 14/2/2018 স্মার্ট কার্ড হয়ে গেছে আমার অলরেডি। বলছে আপনার, আমি ভোটার হয়েছিলাম গাজীপুরে, তখন আমরা গাজীপুরে ছিলাম, গাজীপুরে ভোটার, বলছে আপনার স্মার্ট কার্ডটা আছে ওইখানে গাজীপুর, ওইখানে যান আপনি বা স্মার্ট কার্ডটা নিয়ে আসেন, এই কার্ড দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। দেন আমি চলে গেলাম গাজীপুর নির্বাচন, সেই আপনার ডুইট ইউনিভার্সিটির পাশে ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর ওইখানে বলতেছে যে হ্যাঁ আপনার স্মার্ট কার্ড হয়েছে, বাট আপনি স্মার্ট কার্ড ডেলিভারি দেওয়া হবে 2020 সালে জানুয়ারি থেকে, কারণ স্মার্ট কার্ড এই পর্যন্ত যারা নিচ্ছে এখন নির্বাচনের পরে আমাদের সব বন্ধ অফিস আদালত, ওই ছবি আমি তুলে নিয়ে আসছি, ওরা যে নোটিশটা দিয়েছে নোটিশের ছবি আপনার চাইলে আমি দিতে পারবো আপনাদেরকে, নোটিশের ছবিটা আমি নিয়ে আসছি। বলছে যে এখন আমি স্মার্ট কার্ডও পাইলাম না, ফটোকপি দিয়ে আমার ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, এখন আমি কী করবো? আজকে আমার প্রোগ্রাম এখানে আপনারা ডাকছেন, তাহলে আমি আজকে ব্যাংকে নির্বাচন কমিশনে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনে গেলে পুলিশ রিপোর্ট করলে আমাকে ভোটার আইডির একটা ডুপ্লিকেট কপি দিবে, দেন ওটা দিয়ে আমি আপাতত টেম্পোরারি কাজগুলো চালাতে পারবো, এরপর আমি ব্যাংকে টাকা তুলে পরে যাই একটা সেটেল করতে পারবো। আর আমি এতদিন পরে আসছি, আমি খালি হাতে কীভাবে আমার বাচ্চাদের সামনে যাবো? বাচ্চারা তো বুঝে না ভাই, বাচ্চারা তো বুঝে না যে বাবা জেল খেটে আসছে, ছোট ছোট বাচ্চা, আমি তো খালি হাতে যেতে পারি না। বাচ্চারা তো বলবে না যে বাবা জেল খেটে আসছে, বাবা বিদেশ থেকে আসছে দুদিন পরে। আমি আমার বাসায় যখন আল্লাহর কসম করে আপনাদেরকে বলতেছি, আমি যখন ঢাকায় ওদেরকে বাসা নিয়েছিলাম, আমার বাসা 3 তলাতে ছিল না খালপাড়া, 3 তলাতে, আমি নিচতলা থেকে 2 তলায় উঠে গেছি। যখন আমার বাচ্চার কথা মনে পড়ছে, আমি নিচে আবার নেমে কিছু ফল কিছু নিয়ে আবার আমার বাসায় গেছি, কারণ আমি খালি হাতে বাচ্চারা গেলে আমি দরজাটা খুললেই আমার বাচ্চারা দৌড়ে আসবে, খালি হাতে কীভাবে যাবো? তখন আমি এটা করে যে আমি টাকা তুলে নিয়ে পরে আমি যেখানে থাক, যে কোনোভাবে বাংলাদেশের ভিতরে আছে, আমার ওয়াইফ আজকে না কালকে, আমি যদি গ্রামের বাড়ি যাওয়া হয়তো ওকে পাবো, কিন্তু আমি এভাবে চাই না। আমি চাই ও আমাকে বলুক, আমি ওকে সরি বলছি, ও আমাকে বলুক যে তুমি আসো, আমি তারপরে যাবো। এই জন্য আমি যদি যাই একদম গ্রামের বাড়িতে যাই, তাহলে যে কোনোভাবে আমি ওকে কোথায় আসে আমি পাবো। কিন্তু আমি চাইছি যে ওর যে অভিমানটা, ও যদি, আমি চাই না যে ওকে ফোর্স করে কিছু করি, যে না ওই বাংলাদেশের, আমি চাই না যে ওকে এই করবো সেই করবো। আমার ওয়াইফ, তোমারও অধিকার আছে, আমি 8 বছর যাবত নাই, এই 8 বছর যাবত আমার সন্তানের লেখাপড়া এই পর্যন্ত যা করছে, আমি তো ভাই ছিলাম না দেশে, আমার ভালোবাসাটা সন্তানরা পায় না, কিন্তু একটা বাপ মা তার যে ভালোবাসা, পুরো ভালোবাসাটা আমার ওয়াইফই একা দিচ্ছে তার সন্তানদেরকে। 8টা বছর সেই সন্তানদেরকে কীভাবে একা সে মানুষ করছে, একা বয়সে, এখন সে একটা দিনের জন্য পড়ালেখা নষ্ট করে দেয় নাই, সে এক করে গেছে। ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই, কারণ আমাকে ভালোবাসে, আমাকে টানে দেখে তার ফ্যামিলি থেকে 1 টাকা দিয়ে সাপোর্ট দেয়নি। বলছে তুমি ওকে ছেড়ে দাও, তোমাকে আমরা সব সাপোর্ট দেবো, তুমি কালকে ডিভোর্স পাঠাও, তোমার যত সাপোর্ট আছে আমরা দেবো। কিন্তু বলছে না, মানুষের জীবনে বিয়ে একটাই হয়, আমি আমার হাজবেন্ডকে ছাড়তে পারবো না, ও খারাপ, ঠিক আছে, ওর মতো ও থাকে, আমি আমার মতো থাকি, কিন্তু তোমরা দয়া করে ওকে তালাক দেওয়ার ব্যাপারে কিছু বলবো না, সরি, আমি আমার মতো থাকি, তোমাদের মতো তোমরা থাকো। ও আলাদা থাকে, কোথায় থাকে ওর ফ্যামিলিও জানে না, আমিও জানি না, কিন্তু ফোনে কথা হয়েছে। এই ফোন নাম্বারটা আমি নিয়েছি বাংলাদেশে, ওর যে দুলাভাই থাকে তার কাছ থেকে, মালয়েশিয়াতে যে থাকে তার নাম্বার কাছ থেকে আমি স্টোরি। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি, তার আগে আমাকে একটু বলেন তো, আজকে এই প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান শেষ করবো, আপনি আমার অনুষ্ঠানের খোঁজ পেলেন কি করে? এই অনুষ্ঠানে আমি যখন আসছি ঢাকাতে, তো আমি ঢাকাতে আসার পরে আমি তো বাড়িতে যেতে পারতেছি না, বাসাও যাচ্ছি না, আমি এখানে কোথাও একটা ইয়াতে উঠছি আর কি, আপনার ওই যে হোটেলের মতো করে এক জায়গায় উঠছি আর কি। আমার কাছে টাকাও বেশি নাই, ওই কিছু ম্যাচ আছে, ম্যাচের নামটা আমি বলবো না, যে আছে যেখানে 100 টাকা করে থাকা যায় এক রাত, 100 টাকা করে, ওইখানে উঠলাম। উঠে পরে মন খারাপ, আমার মোবাইলের সাধারণত আমরা মালয়েশিয়াতে ছিলাম, আমরা তো দামি মোবাইল ইউজ করতাম বড়, কিন্তু এখন তো আমার মোবাইলে ইউটিউবও নাই, কোনো কিছু নাই। তারপরে আমি এইখানে আমার ওই যে মালয়েশিয়া যাওয়ার সময় যে আমার যে ফ্রেন্ড আমাকে হেল্প করছিল, যার নাম টুটুল, তো ওই টুটুল বাড়ির অফিসটা বানানিতে, আমি তার অফিসটা চিনি, আমি তার অফিসে গেলাম, বললাম যে ভাই এই পরিস্থিতি দরকার হয়ে আসছি, মালয়েশিয়াতে আসি, উনি জানে, এখন আমি টাকা লাগবে, আমার টাকা দেন, আমি বাড়ি যেতে পারতেছি না। পরে সাথে সাথে উনি আমাকে 1000 টাকা দিল, 1000 টাকা দেওয়ার পর ওই টাকা দিয়ে আমি মোবাইলটা কিনলাম, এটার দাম পুরো 1000 টাকাই। এই মোবাইলে এফএম শুনতে গিয়ে আপনি? হ্যাঁ, এই মোবাইলটা কিনছি, এখন আমার মন খারাপ, ফ্যামিলি যোগাযোগ নাই, আমি ইউটিউব দেখতে পারতেছি না, সো এফএম ছাড়া নো ওয়ে। আমি মালয়েশিয়াতে এফএম শুনতাম, চিন্তা করছি আমি কি করি এফএম শুনতে যদি একদিন, ওই দিন গল্পটা হচ্ছিল আপনাদের একটা ছেলের গল্প, সেই ছেলেটার গল্পটা ছিল সে আগে রংবাজ ছিল, ছিনতাইকারী করতো, এখন সে ভ্যান গাড়ি চালায়, ওই গল্পটা ছিল টিপু সুলতানের গল্প। শোনার পর আমার খুব ভালো লাগছে, আমি চিন্তা করছি এখানে যোগাযোগ করে তাহলে আমি আমার ফ্যামিলিকে পাওয়ার জন্য আমি আজকে এই প্রোগ্রামে আসি নাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়াতে যেই সকল লোক বিপদগ্রস্ত আছে, এম্বাসির বিভিন্ন ঝামেলা করে বাংলাদেশে আসতে পারছে না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে দয়া করে তাদেরকে দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করেন প্লিজ। এই প্রোগ্রামের মাধ্যমে আমি শুধু একটাই নিউজ আমি দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি এখানে এসেছেন, অনেক বড় একটা ইবাদত হয়েছে আমি মনে করি, কারণ আপনার মাধ্যমে যদি কর্তৃপক্ষ উপকৃত হয়, আর আমি এই অনুষ্ঠানটাকে কোনোভাবে প্রেসাইজ না করে ইউটিউবে যেটা আমি করি, আমি ভিডিও পার্ট হচ্ছে আমার এই অডিও পার্টকে প্রমোশনাল পার্সপেক্টিভ থেকে করি, যে আমার কিবরিয়া আর যে চ্যানেলে গেলে আপনি যে ভিডিওগুলো দেখবেন, এগুলো ছোট ছোট ভিডিও, এগুলো কিন্তু পুরো গল্প না। অনেক সময় ভিডিও দেখে অনেকে মিসকনসেপশনগুলো করে, আমি তাদেরকে বলতে চাই যে ছোট ছোট ভিডিওগুলো দেখে আমি মূলত ইন্সপায়ার করি টু গো ঢাকা এফএম চ্যানেল, ওখানে গিয়ে আপনি পুরো গল্পটা শোনেন, প্রত্যেকটা গল্পই